ওয়েলকাম এগেন গাইজ। আজকে আমাদের বেসিক্যালি লাস্ট লেকচার, ডে 10, টেকনিক্যালি ডে 11, বাট অ্যাকচুয়ালি আমাদের ডে 10। সো আজকে আমাদের লাস্ট ডে। যদিও মাত্র 3টা কেস স্টাডিজ কমপ্লিট করার পরেই আমাদের ওয়ার্কশপটা ক্লোজ করতে হচ্ছে বিকজ অফ টাইম কনস্ট্রেন্টস। তারপরেও যদি আপনাদের অ্যাসাইনমেন্টের পরে যদি মনে হয় যে আরো 2-1টা কেস স্টাডিজ দরকার, যেটা আমি করলে বেটার, তাহলে সেটার উপরে ভিত্তি করে হয়তো আমরা 2-1টা বা 3টা পরবর্তীতে যদি মনে হয় যে আরো কেস স্টাডিজ, কমপ্লিকেটেড কোনো কেস স্টাডিজ আছে, যে কেস স্টাডিজ গুলো বুঝতে সমস্যা হচ্ছে, সেগুলোর উপরে আমরা লেকচার দিতে পারি আফটার আওয়ার অ্যাসাইনমেন্ট। ওকে, তো এই জন্য আমি আপাতত খুব বেশি ডিলে করছি না বা লেন্দি করছি না, কারণ অলরেডি আমাদের 10 দিনের ওয়ার্কশপ 13 দিন প্রায় হয়ে গেছে। তো 13 দিন আমরা, মানে মাঝখানে 2 দিন গ্যাপ ছিল, সব মিলায় 13 দিন। 13 দিন কনসিস্টেন্ট থাকলাম, এই জন্য ডেফিনেটলি আপনাদেরকে বিরাট বড় একটা থ্যাঙ্কস, যারা কন্টিনিউয়াসলি ক্লাসে জয়েন করছেন, কন্টিনিউয়াসলি পার্টিসিপেট করছেন, পুরোটা 3 ঘন্টার সময় আপনারা কনসিস্টেন্সি ধরে রাখছেন, ফোকাস ধরে রাখছেন, মানে ফাইট করছেন কুইজের ক্ষেত্রে। তো এই জন্য বিগ ক্ল্যাপস ফর ইউ গাইজ, কারণ আদারওয়াইজ আসলে এটা কোনো ইন্টারেস্টিং কিছু হতোই না। আপনারা যদি পারফেক্টলি পার্টিসিপেট না করতেন তাহলে বেটার কিছু হতোই না। ওকে, সো আমাদের আজকে লাস্ট ডেতে আমরা লাস্ট একটা কেস স্টাডিজ নিয়ে আলোচনা করব। সেই কেস স্টাডিজটা হচ্ছে নেটফ্লিক্স লাইক ভিডিও স্ট্রিমিং সার্ভিস। আরো একটু সহজ কিছু করা যেতে পারতো, বাট নেটফ্লিক্স লাইক ভিডিও স্ট্রিমিং সার্ভিসটা মোটামুটি একটু কমপ্লেক্স আছে, কিছু কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো হইলে পরে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং সিস্টেম ডিজাইনের আরো কিছু কনসেপ্ট সামনে উঠে আসবে। দ্যাটস ওয়াই আমরা আজকে নেটফ্লিক্স লাইক ভিডিও স্ট্রিমিং সার্ভিসগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে আমাদের আসলে রিকোয়ারমেন্টটা নিয়ে আলোচনা করতে হবে। আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে আছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে আছে, সো ইউজার শুড বি এবল টু স্ট্রিম অ্যান্ড শেয়ার ভিডিওস। এটা হচ্ছে প্রথম কাজ, ইউজার শুড বি এবল টু স্ট্রিম অ্যান্ড শেয়ার ভিডিওস। নতুন নতুন ইউজার কি করবে, তার ভিডিও মানে সিস্টেমে একটা ভিডিও থাকবে, যেমনটা ইউটিউবে থাকে, কেউ না কেউ আপলোড করে, সেই ভিডিও আমরা ইউজাররা কনজিউম করি, স্ট্রিম করি। ওকে, আমরা চাইলে শেয়ারও করতে পারি। দ্য কন্টেন্ট টিম or users in YouTube's case should be able to upload new videos। মানে কোনো না কোনো ইউজার, ইউটিউব হলে পারে যে কোনো ইউজার, আর যদি নেটফ্লিক্সের মতো হয় তাহলে অথরিটি বা কন্টেন্ট টিম, সেই কন্টেন্ট টিম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবে, লাইক মুভিজ, টিভি শোজ, এপিসোড অ্যান্ড আদার কন্টেন্ট, যে কোনো ভিডিও কন্টেন্ট তারা আপলোড করতে পারবে। ইউজার শুড বি এবল টু সার্চ ফর ভিডিওস ইউজিং টাইটেলস অ্যান্ড ট্যাগস। এই দুইটা ব্যবহার করে আসলে সার্চ করা যাবে। ইউজার শুড বি এবল টু কমেন্ট অন এ ভিডিও অর সিমিলার টু ইউটিউব আর কি, মানে ইউটিউবের মতো সিমিলার কোনো সার্ভিসে যেরকম আমরা ভিডিওতে কমেন্ট করতে পারি, সেরকম কমেন্ট সার্ভিস থাকতে পারে। বাট দিস আর না মেইন ফ্যাক্টর, না মেইন ফ্যাক্টর ভিডিও আপলোড, ভিডিও স্ট্রিম। আচ্ছা, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর মধ্যে আছে হাই অ্যাভেলেবিলিটি উইথ মিনিমাল লেটেন্সি, হাই রিলায়েবিলিটি, নো আপলোড শুড বি লস্ট, কোনো রকম কোনো আপলোড লস্ট হওয়া যাবে না। দ্য সিস্টেম শুড বি স্কেলেবল অ্যান্ড এফিশিয়েন্ট, এটা খুব জরুরি। অ্যান্ড ফাইনালি এক্সটেন্ডেড রিকোয়ারমেন্ট, সার্টেইন কন্টেন্ট শুড বি জিও ব্লকড। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কিছু কিছু কন্টেন্ট যেমন ইন্ডিয়াতে পাবলিশ হয়, রিলিজ হয়, কিন্তু আমরা বাংলাদেশে বসে দেখতে পারি না। আমেরিকায় রিলিজ হয়েছে কিন্তু আমরা বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি না, বা ইন্ডিয়ায় দেখা যাচ্ছে না। তো এরকম জিও ব্লকড এর কিছু কনসেপ্ট আছে, রেস্ট্রিকশন বেসড অন ইওর আইপি অর সামথিং, যে আপনি বাংলাদেশে আছেন ভাই, আপনার জন্য এই ভিডিওটা না। রিজিউম ভিডিও প্লেব্যাক ফ্রম দ্য পয়েন্ট ইউজার লেফট অফ। আমি 2 ঘন্টার একটা মুভি বা 3 ঘন্টার একটা সিরিজ আমি 1.5 ঘন্টা দেখে চলে গেলাম, আমি যখন পরবর্তীতে কাম ব্যাক করবো তখন আমি যেন ওই নির্দিষ্ট জায়গা থেকে দেখতে পারি, নির্দিষ্ট জায়গা থেকে স্টার্ট হয়। ওকে, তারপরে রেকর্ড ম্যাট্রিক্স অ্যানালিটিক্স অফ ভিডিওস, প্রতিটা ভিডিওর জন্য অ্যানালিটিক্স ম্যাট্রিক্স এগুলো আমাদের তৈরি করতে হবে। এগুলো হচ্ছে আমার এক্সটেন্ডেড রিকোয়ারমেন্টস। সো রিকোয়ারমেন্টস খুব বেশি কমপ্লেক্স না। রিকোয়ারমেন্টস, মেইন রিকোয়ারমেন্টস যদি ছোট ছোট রিকোয়ারমেন্টস গুলোকে সাইডও করা যায়, আমার মেইন রিকোয়ারমেন্টসটা হচ্ছে ভিডিও আপলোড করা, ভিডিও স্ট্রিম করা। ওকে, এই দুইটা হচ্ছে আমার বিগ ফ্যাক্টর, এবং যত যা লজিক দরকার, মেন মেন সব লজিক হচ্ছে এই দুইটা জিনিসের ওপরেই ডিপেন্ড করে আছে। আর এক্সটেন্ডেড রিকোয়ারমেন্টস এর উপরেও কিছু রয়েছে, যেমন হচ্ছে আমি জিও ব্লকড করতে চাচ্ছি, রিজিউম করতে চাচ্ছি। তো এই জিনিসগুলো আসলে একটু কমপ্লিকেটেড, বাট নট সো মাচ। ওকে, সো আমরা একটু এস্টিমেশন করে নিই। এস্টিমেশনটা মূলত এমনভাবে করা হয়েছে যেন এটা সাধারণ একটা ইউটিউব লাইক প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেবল হয়, বা যে কোনো ভিডিও স্ট্রিমিং সার্ভিসের জন্য অ্যাপ্লিকেবল হয়। কিন্তু নেটফ্লিক্স স্পেসিফিক্যালি, যদি আমি নেটফ্লিক্সের কথা বলি, এই এস্টিমেশনটা নেটফ্লিক্সের জন্য পারফেক্ট না। কেন পারফেক্ট না? কারণ হচ্ছে যে নেটফ্লিক্সে প্রতিদিন প্রচুর ভিডিও আপলোড হয় না, নেটফ্লিক্সে ভিডিও আপলোড খুব রেয়ার হয়। ঠিক আছে, তো আমরা এখন একটু জাস্ট তারপরেও ফিকশন ধরে নিই, মানে দিস ইজ এ ফিকশন, যে আমরা একটা ফিকশনাল, কি বলে এটাকে আপনার,
ইমাজিনারি একটা সার্ভিস তৈরি করছি, ভিডিও স্ট্রিমিং সার্ভিস, সেটা আপনার কোর্স প্ল্যাটফর্ম হতে পারে, ইউডেমি হতে পারে, ইউটিউব হতে পারে, নেটফ্লিক্স হতে পারে, যত ধরনের ভিডিও স্ট্রিমিং সার্ভিস আছে তার একটা ইন জেনারেল আসলে আমরা কনসেপ্ট ধরে নিয়ে কাজ করছি। দিস উইল বি এ রিয়েল রিড হ্যাভি সিস্টেম, যেহেতু প্রচুর পরিমাণ মানুষ আসলে ভিডিও আপলোড করবে না, কনজিউম করবে। ইউটিউবে একটা ভিডিও দেখলে দেখা যায় যে আপলোড করার দিনই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে, তাই না? তো দিস ইজ এ ভেরি বিগ অ্যান্ড ডিফিকাল্ট সার্ভিস ফর এনি প্ল্যাটফর্ম যারা আর কি ভিডিও নিয়ে কাজ করে। Let's assume we have 1 billion total users with 200 million daily active user. তাহলে আমার টোটাল ইউজার 1 বিলিয়ন, কিন্তু আমার ডেইলি অ্যাক্টিভ ইউজার 200 মিলিয়ন। সো আমাদের ক্যালকুলেশনটা অলওয়েজ হয় হচ্ছে ডেইলি অ্যাক্টিভ ইউজারের উপরে, নট অন টোটাল ইউজার। অ্যান্ড অন এভারেজ ইজ ইউজার ওয়াচেস 5 ভিডিওস এ ডে। তার মানে একজন ইউজার যদি 5টা করে ভিডিও দেখে তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে? দিস গিভস আস 1 বিলিয়ন ভিডিওস ওয়াচড পার ডে। এখানে আরেকটা বড় জিনিস আছে, সেটা আমি একটু পরে আলোচনা করব ক্যালকুলেশনে। তো সেটা আমি পরে আলোচনা করবো, এবং সেটা মিসিং। ওকে, সেটা আপনাদের বলতে হবে যে কি মিসিং আসলে। আচ্ছা, 200 মিলিয়ন ইন্টু 5 ভিডিওস ইকুয়াল টু 1 বিলিয়ন পার ডে। কারণ হচ্ছে 200 মিলিয়ন ভিডিও অ্যাক্টিভ ইউজার, প্রত্যেকে 5টা করে এভারেজ ভিডিও দেখে, তার মানে 1 বিলিয়ন পার ডে। আচ্ছা, অ্যাজুমিং এ 200:1 রেশিও, রিড রাইট রেশিও, অ্যাবাউট 5 মিলিয়ন ভিডিওস উইল বি আপলোডেড এভরি ডে। যদি রিড রেশিও হচ্ছে আমার 200:1 হয়, তাহলে আমার কি পরিমাণ ভিডিও আপলোড হচ্ছে? আমার অ্যাক্টিভ ইউজার হচ্ছে 200 মিলিয়ন। 200 মিলিয়ন যদি হয়ে থাকে তাহলে হচ্ছে তার ভিতর থেকে আমার আপলোড হচ্ছে 5 মিলিয়নের। তা 5 মিলিয়ন আসলে আমার 1/200 ইন্টু 1 বিলিয়ন, তাহলে হচ্ছে হিসাব করলে আমার দাঁড়াবে 5 মিলিয়ন এ ডে। এই ক্যালকুলেশন অনুযায়ী যে প্রতিদিন আমার 5 মিলিয়ন ভিডিও আপলোড হচ্ছে। আচ্ছা, এখন প্রতিদিন 5 মিলিয়ন ভিডিও আপলোড হচ্ছে, তাহলে রিকোয়েস্ট কি পরিমাণ হবে? রিকোয়েস্ট হবে, হোয়াট উড বি দ্য রিকোয়েস্ট পার সেকেন্ড or RPS for your system? 1 billion request per day translated into 12K request per second. গতকালকে আমাদের সেম রেজাল্ট ছিল 1 বিলিয়ন রিকোয়েস্টের জন্য। তার মানে প্রতি সেকেন্ডে আমার 12,000 রিকোয়েস্ট ছিল অন এভারেজ। এখন আমার এই যে প্রতিদিন প্রতিদিন হচ্ছে 5 মিলিয়ন ভিডিও আপলোড হচ্ছে, সেই ভিডিও তো আপলোড হয়ে কোথাও না কোথাও আমাকে রাখতে হবে, তাই না? ইউটিউবের কথা চিন্তা করেন, ইউটিউবে তো এর থেকে বেশি বোধহয় ভিডিও আপলোড হয় প্রতিদিন। তো এইরকম একটা স্টোরেজ তো আমার দরকার, যে স্টোরেজে এত ভিডিও রাখা যাবে। তো আমরা যদি অ্যাজিউম করি যে প্রতিটা ভিডিও সাইজ 100 মেগাবাইট অন এভারেজ, যদিও সেটা মানে আননেসেসারি, মানে কি বলবো, এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল যে 100 মেগাবাইটের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করি। আমাদের 1-2 মিনিট 5 মিনিটের ভিডিও হলে পরে দেখা যায় 1.5 2 জিবি 4 জিবি হয়ে যাচ্ছে। সো উই উইল রিকোয়ার অ্যাবাউট 500 টেরাবাইট অফ স্টোরেজ এভরি ডে, যদি 100 মেগাবাইট করে হয়। ওকে, 5 মিলিয়ন ইন্টু 100 মেগাবাইট ইজ ইকুয়াল টু 500 টেরাবাইট পার ডে। অ্যান্ড ফর 10 ইয়ার্স উই উইল রিকোয়ার অ্যান্ড আউট অ্যাস্টাউন্ডিং, বেসিক্যালি আউটস্ট্যান্ডিং হবে। সো 18,225 পেটাবাইট অফ স্টোরেজ। 1825 পেটাবাইট, নট টেরাবাইট। 1825 টেরাবাইট অফ স্টোরেজ। ঠিক আছে, 500 টেরাবাইট ইন্টু 365 ডেজ ইন্টু 10 ইয়ার্স হিসাব করলে একদিনে কত, সেটা দ্বারা 365 দিন এবং 10 বছর হিসাব করলে আমরা পাচ্ছি 1825 পেটাবাইট। এটা হচ্ছে ইন টোটাল স্টোরেজ, যদি আমরা প্রতিটা ভিডিওকে 100 মেগাবাইট করে ধরে নিই অন এভারেজ, রেয়ার কেস। ওয়েল, সো এবার ব্যান্ডউইথ কেমন হবে? ব্যান্ডউইথ তো আসলে আমরা জানি যে আমাদের প্রতিদিন 500 টেরাবাইট করে ভিডিও আপলোড হচ্ছে, তার মানে হচ্ছে ইনগ্রেস হচ্ছে কত? এটাকে যদি আমরা একদিনে যত সেকেন্ড হয় সেই সেকেন্ড দ্বারা ভাগ করি, তাহলে যে রেজাল্ট আসবে সেটাই আমার রেজাল্ট। এই ক্ষেত্রে আমার ব্যান্ডউইথ হচ্ছে 5.8 জিবি পার সেকেন্ড। তার মানে আমার নেটওয়ার্ক লাগবে কম করে হলো 10 জিবিপিএস এর নেটওয়ার্ক। ওকে, মিনিমাম 6 জিবিপিএস এর নেটওয়ার্ক দরকার এই ট্রানজেকশনটাকে হ্যান্ডেল করার জন্য, বা এই পরিমাণ ডেটা আপলোড করার জন্য। 10 জিবিপিএস। তো এই জায়গাটা, এই ফার্স্ট আমরা 3টা এক্সাম্পল দেখলাম কেস স্টাডিজের, তার ভিতরে আজকের যেটা দেখছি সেটাতে আমাদের নেটওয়ার্ক খুব বড় একটা ফ্যাক্টর, হিউজ বড় একটা ফ্যাক্টর। ওয়েল, আর এখন যদি আমরা হাই লেভেল এস্টিমেশনে যাই, আমরা দেখতে পাচ্ছি ডেইলি অ্যাক্টিভ ইউজার 200 মিলিয়ন, রিকোয়েস্ট পার সেকেন্ড 12K পার সেকেন্ড, স্টোরেজ 5 টেরাবাইট, স্টোরেজ ফর 10 ইয়ার্স 1825 পেটাবাইট, অ্যান্ড ব্যান্ডউইথ হচ্ছে 5.8 জিবি পার সেকেন্ড। এইবার কথা হচ্ছে আপনার কি পরিমাণ জিনিস মিসিং আছে এই ক্যালকুলেশনের মধ্যে? অনেকে অলরেডি লিখছেন অনেকগুলো। কি কি জিনিস মিসিং আছে? ওয়াচ টাইম, প্রান্তিক ভাই, ভেরি গুড পয়েন্ট, ওয়াচ টাইম। কারণ আমরা যখন আসলে ক্যালকুলেশন করব, যখন আর কি ভিডিওটা কতবার ভিউ হচ্ছে সেটার ক্যালকুলেশন করব, সেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আউটবাউন্ড ব্যান্ডউইথ। মানে হচ্ছে ভিডিওটা কতক্ষণ ভিউ হচ্ছে, কত মেগাবাইট কত গিগাবাইট ডেটা আসলে আউটবাউন্ড হচ্ছে, ইউজার কনজিউম করছে। আর সেটা ডিপেন্ড করে ওয়াচ টাইমের উপরে, সেই ক্যালকুলেশনটা এর মধ্যে নাই। আচ্ছা, তারপর আর কি আছে?
বিট রেটের হিসাবটা আমরা এখানে করিনি, কারণ ভিডিও আমরা ধরে নিছি যে কোনো ধরনের হতে পারে। ফ্রেম রেট, বিট রেট, রেজুলেশন এগুলো নিয়ে আমাদের কোনো হিসাব নাই, যে কোনো ভিডিও ইউজার আপলোড করতে পারে। সো এইটা আমাদের মিসিং না ক্যালকুলেশনে। ইউজার যে কোনো ভিডিও আপলোড করতে পারে, তার এভারেজ সাইজ আমরা ধরে নিছি 100 মেগাবাইট। সো বিট রেট, ফ্রেম রেট, রেজুলেশন এগুলো আমাদের পরবর্তী স্টেপে আছে, নিজেদের কাজ। রিড নাই, ইয়েস। ইউজার ডাটা নাই, ফ্রেম রেটস ওকে, মেটা ডাটা, শেয়ার, ওয়াচ টাইম, কমেন্ট, ইয়া। সো এই ধরনের কোনো জিনিস আসলে ক্যালকুলেশনের মধ্যে নাই, এবং রিড রিলেটেড কোনো ক্যালকুলেশন নাই। রাইট রিলেটেড বিষয়বস্তু আছে, শুধুমাত্র ভিডিও আপলোডিং এর ক্যালকুলেশনটা এর মধ্যে আছে। এবং সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু ডেটাবেজের স্টোরেজের কথা ক্যালকুলেটই করা হয়নি। তো আমি এখানে যে ক্যালকুলেট করছি, সরি, এখানে যে আমরা ক্যালকুলেট করে স্টোরেজ ক্যালকুলেট করছি, তো এই স্টোরেজটা কিন্তু আমার ফুললি কিসের স্টোরেজ? ফিজিক্যাল স্ট্যাটিক ফাইলের স্টোরেজ, যেখানে আমার ভিডিওগুলো থাকবে। কিন্তু এই ভিডিওগুলোর লিঙ্কিং করার জন্য কে ভিডিও আপলোড করছে, কোন ভিডিও আপলোড করছে, তার ইউআরএল কি, এই ধরনের জিনিসপত্র তো আমার ফাইল স্টোরেজে থাকবে না। যেগুলো ধরনের আমার থাকবে হচ্ছে ডেটাবেজে, তাই না? সেই ধরনের কোনো ডেটাবেজের ক্যালকুলেশন আমরা এখানে করিনি। কোনো ডেটাবেজের রিলেটেড ক্যালকুলেশন এখানে নাই, শুধুমাত্র ফাইল রিলেটেড ক্যালকুলেশন রয়েছে। আর রাসেল ভাই আরেকটা কথা বলছেন যে এস্টিমেশন ফর ক্যাশিং। ক্যাশিং এর কোনো এস্টিমেশন নাই, কারণ সমস্ত ডেটা তো আমরা আসলে বারবার ফাইল থেকে নিয়ে আসবো না, কিছু ডেটা আমরা ক্যাশ থেকেও নিয়ে আসবো, সেই ক্যাশিং এর ক্যালকুলেশনটাও এর মধ্যে নাই। ওকে, শুধুমাত্র আপলোডের ক্যালকুলেশনটা এর মধ্যে রয়েছে। নো এস্টিমেশন ফর ডেটাবেজ, নো এস্টিমেশন ফর রিডস, নো এস্টিমেশন ফর ইগ্রেস ব্যান্ডউইথ, নো এস্টিমেশন ফর ক্যাশ। ইগ্রেস মানে আউটবাউন্ড ব্যান্ডউইথও বলতে পারেন। সো এগুলোর জন্য কোনো ক্যালকুলেশন নাই, কোনো এস্টিমেশন নাই। থ্যাংক ইউ গাইস, আপনারা সবকিছু ভালো মতো বুঝতে পারেন এবং আপনারা ইরর গুলো ধরে ফেলতে পারেন, আমার আর কিছু করারই লাগে না এখন। ওকে, সো এবার আমরা একটু ডেটা মডেল নিয়ে চিন্তা করি। প্রথমেই আমাদের ডেটা মডেল বের করে আনতে হবে, কারণ রিলেশন কার সাথে কি 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 ডেটা রাখবো না রাখবো সেটার একটা বেস মডেল তো আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমাদের একটা ইউজার আছে, যে ইউজার ভিডিও আপলোড করবে বা ভিডিও কনজিউম করবে। সো ভিডিও আপলোড যেহেতু আমরা কল্পনা করে নিচ্ছি যে করবে কোনো কন্টেন্ট টিম, যেহেতু নেটফ্লিক্সের ক্ষেত্রে সবাই আপলোড করতে পারে না, কিন্তু সবাই ভিউ করতে পারে, সাবস্ক্রাইবড ইউজাররা। তো এই জন্য আসলে কে আপলোড করছে, কিভাবে আপলোড করছে সেটাকে টার্গেট করা হয়নি। শুধুমাত্র টার্গেট করা হয়েছে যে ইউজার থাকবে, যে ইউজার, তার বেসিক কিছু ইনফরমেশন থাকবে, লোকেশন থাকবে, ডেট অফ বার্থ, নেম, ইমেল, ক্রিয়েটেড, এই ধরনের কিছু ইনফরমেশন থাকবে। যে ইনফরমেশন দিয়ে আমরা পরবর্তীতে ট্র্যাক করতে পারবো কে এই ইউজার, কি ভিউ করছে, কয়টা ভিউ করছে না করছে, এইগুলো। তারপরে ইউজারের সাথে থাকবে হচ্ছে ভিউ, এবং এটা ওয়ান টু ম্যানি রিলেশনশিপ, কারণ একজন ইউজার একসাথে অনেক ভিডিও দেখতে পারে, একসাথে হোক না হোক, মানে সিমালটেনাসলি না হোক, অনেক ভিডিও দেখতে পারে, তাই না? তো ভিউজ এর ক্ষেত্রে আমরা রাখতে পারি ইউজার আইডি, ভিডিও আইডি, অফসেট। মানে ওই যে আমরা একটা প্ল্যানিং এর কথা বলছিলাম, যে আগে যেই জায়গাটায় রেখে গেছে 1.5 ঘন্টা দেখে 1.5 ঘন্টা চলে গেছে, আবার যখন কাম ব্যাক করবে সেজন্য 1.5 ঘন্টা থেকেই দেখে, এটাকে বলা হচ্ছে অফসেট। তো আমরা অফসেট যদি সেট করে রাখি, তাহলে পরবর্তীতে যখন ইউজার ওই ভিডিওটা ওপেন করবে, আমরা ডাটাবেজে কোয়েরি করতে পারি যে ভাই দেখো তো কোনো অফসেট আছে কিনা এই ভিডিওর জন্য। যদি কোনো অফসেট থাকে তাহলে সেই অফসেটটা রিটার্ন করো, এবং আমি শুরু করব ওই জায়গা থেকে। আর যদি কোনো অফসেট না থাকে তাহলে আমি স্টার্ট থেকে শুরু করব, একদম শুরু থেকে শুরু করব। ঠিক আছে, তারপর প্ল্যাটফর্ম, কোন এই ভিউজটা যে আসছে, এই ভিউজটা কোন প্ল্যাটফর্ম থেকে আসছে। যেহেতু নেটফ্লিক্সের মাল্টিপল প্ল্যাটফর্ম আছে, টিভিতে চলে, অ্যান্ড্রয়েড ফোনে চলে, আইওএস ডিভাইসে চলে, তারপরে ম্যাক, উইন্ডোজ, সব ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু আসলে আমরা নেটফ্লিক্সের ভিডিও কনজিউম করতে পারি। তো কোন প্ল্যাটফর্ম থেকে আসছে সেই ডাটাটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যানালিটিক্সের জন্য গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তীতে তারা এটা ক্যালকুলেট করতে পারে যে ভাই কোন ডিভাইসের আমার আমার ভিউজ বেশি হচ্ছে, তাহলে সেই ডিভাইসকে অপটিমাইজ করে বা সেই ডিভাইসকে ফোকাস করে তারা কন্টেন্ট বানাইতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে ভিডিওস। ভিডিওস সবচাইতে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হেয়ার, যে মেন সার্ভিসই তো ভিডিও। তাহলে ভিডিও আইডি, ইউজার আইডি, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ইউআরএল, স্ট্রিম ইউআরএল, কোন ইউআরএল গেলে স্ট্রিম হবে, ট্যাগস, আপলোড। স্ট্রিম ইউআরএল মূলত কোথায় যেটা ভিডিওটা আপলোডের অবস্থায় আছে সেই ধরনের ইউআরএল, স্ট্রিম ইউআরএল। অথবা যে ইউআরএল এ ভিজিট করলে তারা স্ট্রিম করতে পারবে। কমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওর মাল্টিপল কমেন্ট থাকতে পারে, এবং একজন ইউজার অনেক কমেন্ট করতে পারে, তাই ইউজার এবং ইউজারের সাথে এবং ভিডিওর সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে কমেন্ট, তাই না? তো এই ক্ষেত্রে কমেন্টের ক্ষেত্রে ইউজার আইডি, ভিডিও আইডি, কমেন্টের টেক্সটটা এগুলো রাখলেই মোটামুটি চলবে, এবং কখন ক্রিয়েট করা হয়েছে। আর ভিডিওর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ট্যাগস। একটা ভিডিওর মাল্টিপল ট্যাগস থাকতে পারে, এবং একটা ভিডিওর অনেকগুলো ট্যাগ থাকতে পারে, এবং এই ট্যাগটা শেয়ার হতে পারে অনেকগুলো ভিডিওর সাথে। ওকে, এই যে ট্যাগটা আমি ক্রিয়েট করলাম সেই ট্যাগটা অন্য ভিডিওর ট্যাগও হইতে পারে। যদি সেরকম হয়ে থাকে তাহলে হচ্ছে পরবর্তীতে আমরা ট্যাগ দ্বারা ভিডিওগুলো খুঁজে বের করে আনতে পারবো। ফর এক্সাম্পল ট্যাগ বললাম তামিল মুভি। সো তামিল মাসালা মুভি যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে পুরোপুরি সাউথের যত সুন্দর সুন্দর ফাইটিং বা অ্যাকশন মুভিগুলো আছে সব একবারে চলে আসলো। তো এই জন্য ট্যাগ খুব গুরুত্বপূর্ণ, টাইটেলও গুরুত্বপূর্ণ। তো আমরা সরাসরি টাইটেল দিয়েও সার্চ করে আনতে পারি। আবার দেখা যাচ্ছে যে
ট্যাগস দিয়েও আমরা খুঁজে নিয়ে আসতে পারি এবং খুঁজে বের করে দেখতে পারি যে এই নির্দিষ্ট ট্যাগের জন্য কি পরিমাণ তামিলের মাসালা মুভি আছে। ইয়েস, এক্স্যাক্টলি। অ্যাকশন, গান, কমেডি সব মিলায়ে। ওকে, সাবস্ক্রিপশনের ডেটার জন্য পুরোপুরি আলাদা একটা সার্ভিস দরকার হবে। সাবস্ক্রিপশনের ডেটার সাথে ইউজারের সম্পর্ক হবে। যেহেতু আমরা সাবস্ক্রিপশন আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে খুব একটা ছিল না, তাই আমরা সাবস্ক্রিপশনের ডেটাটাকে রাখিনি। তো সাবস্ক্রিপশন পুরো জিনিসটা কন্ট্রোল হবে আর একটা ডেটাবেজের সাথে কানেকশন, ইউজারের সাথে সাবস্ক্রিপশন। এখন ইউজার অথেন্টিকেশনের সাথে আবার সাবস্ক্রিপশন খুব বেশি জড়িত। অর্থাৎ যদি আপনার ইউজার সাবস্ক্রাইবড না হয়, তাহলে আপনি ওখান থেকেই ওর মানে পার্টিসিপেশন ক্যান্সেল করে দিবেন, কোনো ভিডিওতে অ্যাক্সেস করতে দিবেন না। অর্থাৎ ভিডিও টিডিও কোনো কিছুর সাথে সম্পর্ক না। ও একেবারে আইসোলেটেড একটা সলিউশন বা আইসোলেটেড একটা সার্ভিস উইথ ইউজার, কানেক্টেড উইথ ইউজার। দ্যাট মেক সেন্স ভাইয়া? পুরোপুরি আলাদা সার্ভিস বা আলাদা ডেটা, কিন্তু রিলেশন হচ্ছে সরাসরি ইউজারের সাথে। রাফসান ভাই বুঝতে পারছেন কনসেপ্টটা কি হবে আসলে? ওকে, সো আমরা হচ্ছে নেক্সট ফিচারে চলে যাই। এই হচ্ছে আমাদের বেজ একটা ডেটা মডেল, যে ডেটা মডেল দেখে আসলে মানে এক্সাইটমেন্টেরও কিছু নাই, খুব বড় কিছু এর মধ্যে নাই। কারণ আমরা যদি রিয়েল অ্যাপ্লিকেশন বানাইতে চাই তখন হয়তো আমাদের এক একটা মডেলের মধ্যে আরো অনেক এক্সট্রা অ্যাডিশনাল প্রপার্টিজ লাগবে। বাট ইটস ওকে, এই এই মডেলটুকু দিলেই আমরা আসলে মুভ ফরওয়ার্ড করতে পারবো এবং ইন্টারভিউয়ারে খুশি করতে পারবো। মাসুদ রানা ভাই, এখানে যে ইউজারের কথা বলা হয়েছে, দিস ইজ পিওরলি ইন্ড ইউজার। ওকে, কারণ আমাদের রিকোয়ারমেন্টস এর মধ্যে ছিল যে মেনলি কন্টেন্ট টিম ভিডিও আপলোড করবে। ওকে, সো এই জন্য কন্টেন্ট টিমকে পুরোপুরি আইসোলেট করা হয়েছে এবং ভিউয়ারকে পুরোপুরি আইসোলেট করা হয়েছে, যে কারণে এর মধ্যে এরকম কিছু নাই। তবে ডেফিনেটলি আপনি করতে পারেন, এই ইউজারের মধ্যে আপনি রোল করতে পারেন যে ওকে, এই ভিউয়ার, এই আপলোডার, মাল্টি লেভেল রোল আপনি বা মাল্টি লেভেল পারমিশন আপনি সেট করতে পারেন। বাট মেক ইট সিম্পল অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা আগাই তাহলে আমাদের এত কিছু দরকার নেই এই মুহূর্তে। শারিয়ার ভাই, ডেটা মডেল ইজ এভরিথিং। সবচেয়ে টেকনিক্যাল থিং না, ডেটা মডেল ইজ এভরিথিং। আপনি যদি ডেটার ফ্লোটা কিভাবে হবে সেটা যদি ডিজাইন করতে পারেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনের আর্কিটেকচার 90% কমপ্লিট এখানেই হয়ে যায়। ওয়েল, যেমন দেখেন এখানে হচ্ছে আমাদের সাবস্ক্রিপশনের কথাও চলে আসলো। সাবস্ক্রিপশনের কথা আমাদের প্রশ্ন করলো রাফসান ভাই। সো রাফসান ভাই যেটা বললো সাবস্ক্রিপশন, এখন এই মডেলটার উপরে আমি সাবস্ক্রিপশনটা বসাবো কোথায়, এই মডেলটা যদি আমি না বুঝতে পারি তাহলে কিন্তু আমি চিন্তা করবো সাবস্ক্রিপশন কই অ্যাড করবো, কি সার্ভিস হবে, আলাদা সার্ভিস হবে কিনা। কিন্তু দেখেন, সাবস্ক্রিপশনকে আমি আইসোলেট করে আমি ক্লিয়ার এই মডেল থেকে বুঝতে পারছি যে ইউজারের সাথে এর একটা ফ্লো হবে। লগ ইন করার পরে সেই ভিডিওগুলোতে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করছে ইউজার আর সাবস্ক্রিপশনের উপরে। আমি এখানে প্লেস করে দিতে পারছি খুব ইজিলি, তাই না? এর সাথে যদি আমার একটা অন্য কিছু আসে, ফর এক্সাম্পল কমেন্ট না, এখানে হচ্ছে রিপোর্ট ফ্যাসিলিটিস আসবে, যে কোনো ভিডিওতে রিপোর্ট করার সুযোগ থাকবে। যদিও এটা নেটফ্লিক্স, তারপরেও দেখা যাচ্ছে এমন ভায়োলেন্ট কন্টেন্টের জন্য তারা রিপোর্ট ফ্যাসিলিটিস আনতে চাচ্ছে। তো রিপোর্ট কোথায় আসবে? যেমন একজন ভিডিওর সাথে রিয়েল রিপোর্ট সম্পৃক্ত, তার মানে আমি এখানে আরেকটা মডেল ক্রিয়েট করবো যেটার নাম হচ্ছে রিপোর্ট, সেটা সরাসরি কানেক্ট থাকবে ভিডিওদের সাথে। ওয়ান টু ম্যানি রিলেশনশিপ হবে, অর্থাৎ একটা ভিডিওর মাল্টিপল রিপোর্ট হইতে পারে। দেখেন আমি এই জায়গাটায় প্লেস করে দিতে পারছি, তার মানে এভরিথিং ইজ ইওর ডেটা মডেলিং। সেটা আপনি বলেন একটা সিম্পল অ্যাপ্লিকেশন বানানোর কথা বলেন, ইউএমএল ডায়াগ্রাম বলেন, বা হচ্ছে যে ওওপির কানেকশন গুলোর কথা বলেন, ডাটাবেজের কানেকশনের কথা বলেন, মাইক্রো সার্ভিসের কথা বলেন, অ্যাপ্লিকেশন রিলেটেড যে কোনো কিছুতে, সেটা মনোলিথিক হোক, মাইক্রো সার্ভিস হোক, ফ্রেমওয়ার্ক, মানে ফ্রেমওয়ার্ক বলছি, আর্কিটেকচার অ্যাগনস্টিক ভাবে এই ডেটা ফ্লোটা বুঝতে পারাটাই সবকিছু। এই আপনার ফুল অ্যাপ্লিকেশন ডিপেন্ড করে থাকে এই অংশটুকুর উপরে। তাই সবার ফার্স্ট কাজ হচ্ছে এইটার একটা আইডিয়া তৈরি করা, ইয়ার ডায়াগ্রাম তৈরি করা। বেসিক্যালি এটা হচ্ছে একটা ইয়ার ডায়াগ্রাম এবং ফ্লোটা ইজিলি বোঝা যাচ্ছে। সো ইয়ার ডায়াগ্রাম ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং এইটার উপরে বিজনেসের বা একটা আর্কিটেকচারের অ্যাপ্লিকেশনের 50, 60, 70% কমপ্লিট হয়ে যায় এখান থেকে। আপনি ক্লিয়ার বুঝতে পারেন, ও আচ্ছা এই কাহিনী হবে। এখন আপনাকে যদি সরি, এটার জন্য যদি এপিআই ডিজাইন করতে বলা হয়, কান্ট ইউ? ওকে, আমার মডেল কয়টা, এই একটা মডেল, একটা মডেল, একটা মডেল। আচ্ছা, তাহলে কমেন্টস ক্রিয়েট করতে হবে, কমেন্টস গেট করতে হবে আগে একবারে অনেকগুলো, একটা কমেন্ট ডিলিট করতে পারতে হবে, এডিট করতে পারতে হবে। ওকে, সো এই হচ্ছে আমার কমেন্টের ডাটাগুলো। কমেন্টের উপর রিপোর্ট হইতে পারে, তো রিপোর্ট হলে কমেন্টের রিপোর্ট নামক আরেকটা জিনিস আসতে পারে, বা একটা রিপোর্ট সার্ভিস নিয়ে ভিডিও এবং কমেন্টের জন্য সেপারেট রিপোর্ট সিস্টেম করা যেতে পারে, যে এনাম দিয়ে বা টাইপ দিয়ে, যে এটা ভিডিও টাইপের ভিডিওর উপরে রিপোর্ট, এটা কমেন্টের উপরে রিপোর্ট। আচ্ছা, আমার ভিডিওজ এর উপরে কি কি হইতে পারে? ভিডিও আপলোড হইতে পারে, ভিডিও স্ট্রিম হইতে পারে, ভিডিও ডিলিট হইতে পারে, এই টাইপের জিনিসপত্র। ভিডিও টাইটেল চেঞ্জ হইতে পারে, মানে আপডেট হইতে পারে। এই তো হয়ে গেল। এইগুলো হচ্ছে আপনার ভিডিওস রিলেটেড ইন পয়েন্ট। আচ্ছা, ভিউজ এর ক্ষেত্রে কি হতে পারে? ভিউজ ডিলিট হওয়ার কোনো কনসেপ্ট যদিও নাই, তারপরেও এমন হইতে পারে যে আপনি ইন্টারনালি ভিউজ নিয়ে কাজ করবেন, তাই না?
তো ভিউজ আপনি ইন্টারনালি করবেন, ইন্টারনালি দেখা যাচ্ছে ফিল্টারিং করবেন, ফেক ভিউজ গুলোকে ডিলিট করবেন বা এই টাইপের মেকানিজম থাকবে। তো পাবলিকলি আপনি ভিউজ অ্যাড করার অপশন দিচ্ছেন এবং কয়টা ভিউজ আছে কাউন্ট করার অপশন দিচ্ছেন। আর ইন্টারনালি আপনি দেখা যাচ্ছে আরো কিছু প্রাইভেট ইউআরএল বানাচ্ছেন আরো মডারেশনস এর জন্য। দেখেন আপনি এখানেই বসে বুঝে বলতেছেন যে কয়টা ইনপয়েন্ট কি কি ইনপয়েন্ট লাগবে। ঠিক একইভাবে ইউজারের জন্য, ঠিক একইভাবে ট্যাগস এর জন্য সবকিছু খুব ইজি। জাস্ট যখন আমার একটা মডেল ক্রিয়েট হয়ে যাবে তখন এভরিথিং ইজ ভেরি 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 ইজি। ডেটাবেস নিয়ে চিন্তা করার কিছু নাই। কতদিন যে বিষয়টা ছিল, যেহেতু আমরা এটা মাইক্রো সার্ভিসেই যাইতে যাচ্ছি, কারণ অনেক সার্ভিস এবং অনেক ইউজারকে ডিস্ট্রিবিউট করতে হবে। তো মাইক্রো সার্ভিসে যখন আমরা যাচ্ছি তখন এক্স্যাক্টলি আমার ডাটা নিয়ে চিন্তা নাই। আমরা কিছু জিনিস হয়তো রিলেশনাল ডেটাবেসে রাখতে পারি, কিছু জিনিস হয়তো আমরা ক্যাসেন্ড্রা বা হচ্ছে মঙ্গোডিবির মতো ডেটাবেসে রাখতে পারি। যে কোনো একটা কিছুতে গেলেই আমাদের চলবে। ওকে, সো এটা এই মুহূর্তে কোনো ম্যান্ডেটরি ফ্যাক্টর না। যেহেতু আমরা মাইক্রো সার্ভিসে যাচ্ছি, ওই নির্দিষ্ট সার্ভিসের জন্য অপটিমাইজড যে ডেটাবেস আমার মনে হবে, ওই সার্ভিসের জন্য আমরা সেই ডাটাবেসটা নিয়েই কাজ করব। এপিআই ডিজাইনের কথা তো অনেকগুলো এপিআই ইনপয়েন্টের কথা বলে দিলাম। জাস্ট আপাতত কয়েকটা এক্সাম্পল ইনপয়েন্ট, যেমন হচ্ছে আপলোড এ ভিডিও, পোস্ট মেথড, স্ট্রিম এ ভিডিও, সার্চ এ ভিডিও, অ্যাড কমেন্টস, এই টাইপের কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে এখানে দিয়ে রাখছি, কারণ আমার যে যে মেন মেন ইনপয়েন্টগুলো আছে আমার রিকোয়ারমেন্টস বুঝে সেই ইনপয়েন্টগুলো আমাকে এখানে সাজায় ফেলতে হবে। এই হচ্ছে মেইন কাজ। এবার আমরা হাই লেভেল ডিজাইনে যাব, এবং হাই লেভেল ডিজাইনে যাওয়ার পূর্বে আমার আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে আমাদের এই অ্যাপ্লিকেশনের চ্যালেঞ্জ কি, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি এই হোল অ্যাপ্লিকেশনের, ভিডিও স্ট্রিমিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? স্ট্রিম আর ভিডিও অপটিমাইজেশন, নেটওয়ার্ক, স্ট্রিমিং, ভিডিও কম্প্রেশন, ভিডিও স্ট্রিমিং, ভিডিও রিডিং। ওকে, ভিডিও রিডিং মানে ভিডিও স্ট্রিমিং আসলে। ওকে, নেটওয়ার্কিং, পারফরমেন্স। ওকে, সো সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে এই ভিডিও মানে এই ভিডিও স্ট্রিমিং রিলেটেড যে কোনো কিছুর সবচাইতে সহজ জিনিসটা হচ্ছে সবচাইতে সহজ জিনিসটা হচ্ছে ভিডিও স্ট্রিম করা। ওকে, ভিডিও স্ট্রিমিং করাটা খুব বেশি চ্যালেঞ্জিং না। ভিডিও স্ট্রিমিং করার সহজ কিছু উপায় আছে, যেই উপায়ের মাধ্যমে আমরা খুব সহজে ভিডিও স্ট্রিম করতে পারি কস্ট অপটিমাইজড ওয়েতে। সমস্যাটা হচ্ছে ভিডিওর ফরমেশন রেডি করা এবং অ্যাডাপটিভ বিট রেটের মাধ্যমে ভিডিওটাকে সবার জন্য উপযুক্ত করে তোলা। ঠিক আছে, সো সবার ফার্স্ট যে পেইনটা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে ভিডিও অপটিমাইজ করে আপলোড করা। এটা হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। ওয়েল, সো কারণ এটা টাইম কনজিউমিং। ওকে, এটা খুব কমপ্লিকেটেড ব্যাপারটা তা না, এটা টাইম কনজিউমিং। এর আর্কিটেকচার খুব সহজ। সো আগে আমরা যদি একটু আর্কিটেকচারের কথা চিন্তা করি, আমরা অলরেডি ডিসাইডেড যে আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যাব। তাই এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আমরা যে যে সার্ভিসগুলো আছে এক নজরে সার্ভিসগুলো সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। ইউজার সার্ভিস আছে, যেটা মূলত আপাতত আমাদের অথেন্টিকেশন বা আদার সাবস্ক্রিপশন রিলেটেড হাবিজাবি কিছু জিনিসপত্র হ্যান্ডেল করবে, ইউজার রিলেটেড সমস্ত ইনফরমেশন হ্যান্ডেল করবে। স্ট্রিম সার্ভিস আছে, যেই সার্ভিসটা ইন্ড ইউজার ব্যবহার করবে এবং সে ভিডিওটার স্ট্রিমিং দেখতে পারবে, ভিডিওটা দেখতে পারবে সহজ কথায়। সার্চ সার্ভিস আছে, সার্চ সার্ভিসের মাধ্যমে ইউজার সার্চ করতে পারবে। মিডিয়া সার্ভিসের মাধ্যমে সে হচ্ছে মিডিয়া আপলোড করা থেকে শুরু করে কনভার্ট করা থেকে ট্রান্সপোর্ট করা সবকিছু করার কাজ, গভর্নেন্স করার সব কাজ হচ্ছে মিডিয়া সার্ভিসের। আর অ্যানালিটিক্স সার্ভিস রয়েছে, অ্যানালিটিক্স সার্ভিসের মাধ্যমে অ্যানালাইসিস করবে বা কিছু একটা। আমি এখানে কমেন্ট সার্ভিসটা বাদ দিয়েছি, কারণ কমেন্ট সার্ভিস খুবই সিম্পল একটা জিনিস, এখানে স্পেশালি করার মতো তেমন কিছু নাই। দ্যাটস ওয়াই আমি কমেন্ট সার্ভিসটাকে আমাদের সিস্টেম থেকে বাদ দিয়ে দিয়েছি। ওই সেম একই কনসেপ্ট, যে কিছু এপিআই, কিছু ডেটা স্টোর করতে হবে, রিডান্ডেন্ট করার জন্য হয়তো আমার সরি স্কেলেবল করার জন্য বা হচ্ছে রিলায়েবল করার জন্য হয়তো আমার দু একটা সার্ভার ইনস্ট্যান্স বৃদ্ধি করতে হবে, ডেটাবেস রেপ্লিকা তৈরি করতে হবে। দ্যাটস ইট বেসিক্যালি। ওই এটা খুব সহজ জিনিস। ওকে, সো রিলেশন কিতে হবে বুঝিনি আমি সম্রাট ভাই। আপনার লাস্টের পয়েন্টটা আমি আসলে বুঝিনি, মানে প্রশ্নটা। যাই হোক, তো এই জন্য আমি কমেন্টটাকে আসলে খুব বেশি গুরুত্ব সহকারে দেখিনি। তো মেইন মেইন সার্ভিসগুলো হচ্ছে এইগুলাই। আর ইউজার সার্ভিস রাখছি, ইউজার সার্ভিসও যে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটাই এরকম ব্যাপারটা না, কিন্তু ইউজার সার্ভিস না থাকলে পারে বাকি জিনিসগুলো পারফেক্টলি লিঙ্ক করা যাবে না। দ্যাটস ওয়াই ইউজার সার্ভিসটাও গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্ভিস হচ্ছে স্ট্রিম সার্ভিস, মিডিয়া সার্ভিস আর অ্যানালিটিক্স সার্ভিস। এই হচ্ছে তিনটা সার্ভিস, যেই সার্ভিসগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। ইভেন অ্যানালিটিক্স সার্ভিসের সাথে আমরা যদি আলাদা করে একটা ভিউ সার্ভিস যুক্ত করি তাহলেও পারফেক্টলি ওয়ার্ক করবে। সো আমি ভিউজ ক্যালকুলেট করার জন্য পুরোপুরি ভিউজ সার্ভিস যুক্ত করে ফেললাম। ইন্টার সার্ভিস কমিউনিকেশনের জন্য আমরা রেস্ট, জিআরপিসি যেগুলো আছে গত 2-3 দিন ধরে আলোচনা করছি, সেই সেম জিনিস করতে পারি। তো আমাদের সবচাইতে চ্যালেঞ্জিং বিষয়ে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে ভিডিও প্রসেসিং। There are so many variables in play when it comes to processing a video. For example, an average data size of 2-hour raw 8K footage from high-end camera can easily be up to 4 terabyte. তার মানে আপনার একটা সাধারণ 8K ফুটেজ যেটা হবে 2 ঘন্টা মানে 2 ঘন্টার র ফুটেজ, সেটা সাইজ হইতে পারে আপনার আপ টু 4 টেরাবাইট একটা ভিডিওর।
সো 4 টেরাবাইটের একটা ভিডিও আপলোড করে এইভাবেই তো আসলে ইউজারকে দিয়ে দেওয়া যাবে না। গ্রামে ট্রামে যারা আছে তাদের নেটওয়ার্কের সমস্যা, আমাদের তো এখন ঢাকাতেও মাঝে মাঝে নেটওয়ার্কের যে সমস্যা হয়, আমাদের আর স্ট্রিম করে দেখা লাগবে না ওই ভিডিও। ঠিক আছে, ওই ভিডিও আমাদের পক্ষে দেখা সম্ভব হবে না। সো এমন একটা জিনিস দরকার যে সিস্টেমের মাধ্যমে সব এলাকার মানুষ পারফেক্টলি ভিডিওটা দেখতে পারে। তো থাস উই নিড টু হ্যাভ সাম কাইন্ড অফ প্রসেসিং টু প্রডিউস বোথ স্টোরেজ অ্যান্ড ডেলিভারি কস্ট। কারণ আমি সবাইরে 4 টেরাবাইট, কেউ ফোন দিয়ে 4 টেরাবাইটের মুভি মুভি দেখতে চাচ্ছে, ফোনে তো সে 4 টেরাবাইট দেখতেই পারবে না, সব ফোনে না, সব ফোনে না। যারা আর কি আমাদের বাংলাদেশের মতো দেশে কিন্তু আসলে সবার এমন ফোন অ্যাফোর্ড করতে পারে না যারা 4K ভিডিও ফোনে দেখবে, সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো বেশিরভাগ জায়গায় দেখা যায়, আমারই কয়েক মাস আগে ছিল হচ্ছে যে, কয়েক মাস 1 বছর আগে আমার কাছে ছিল হচ্ছে যে একটা 180pর উপরে আমি ওই ফোনে দেখতে পারতাম না, তার 1-2 বছর আগে ছিল হচ্ছে আমি 720pর উপরে দেখতে পারবো না। ঠিক আছে, সো বেসিক্যালি দিস ইজ রিয়েলি টাফ, তাই না? তো এই জায়গাগুলোতে আমার তো প্রয়োজন নাই যে আননেসেসারি আমি 8K ভিডিও সবাইকে সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করব। তো এই জন্য আমাদের সিস্টেম দরকার, আমার ডেলিভারি কস্ট বাঁচাইতে হবে, যার যেটা দরকার তাকে সেটা প্রোভাইড করব, সেই অনুযায়ী আমাদের কস্টটা বাঁচাইতে হবে। সো এই ভ্যারিয়েবল গুলোর জন্য আমরা আসলে 4টা স্টেপে মেনলি আমাদের আপলোডটাকে কমপ্লিট করব, বা 4টা স্টেপের একটা পাইপলাইন তৈরি করব। ওকে, সবার ফার্স্ট হচ্ছে ফাইল চাঙ্কার। ফাইল চাঙ্কার হচ্ছে একটা বড় ভিডিওকে কি করবে, ছোট ছোট চাঙ্ক আকারে বিভক্ত করে ফেলবে, তারপরে সেটা স্টোর করবে বা প্রসেস করবে বা হোয়াট এভার যেটাই করুক না করুক। প্রথমে হচ্ছে ফার্স্ট স্টেপ, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ আওয়ার প্রসেসিং পাইপলাইন। ফাইল চাঙ্কিং ইজ দ্য প্রসেস অফ স্প্লিটিং এ ফাইল ইনটু স্মলার পিসেস কল্ড চাঙ্কস। মানে কাইন্ড অফ বাফার, বাফার নিয়ে যখন আমরা কাজ করি তখন আমরা চাঙ্ক ওয়ার্ডটার সাথে পরিচিত হই, যে আমার এত বড় 4 টেরা 5 টেরা 10 টেরার ফাইল অত দরকার নেই, আমি ছোট 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 চাঙ্কে ভাগ করে ফেলবো এবং সেই অনুযায়ী স্টোর করব। It can help us eliminate duplicate copies of repeating data on a storage, কোনো duplicate copy থাকবে না, and reduces the amount of data sent over the network by only selecting the changed chunks. যতটুকু চেঞ্জ হইছে ততটুকু আমি আসলে সেন্ড করব। আরো মজার ব্যাপারটা হচ্ছে এই চাঙ্ক আকারে যদি আমরা বিভক্ত করি, তাহলে আমাদের স্ট্রিমিং করাটা, অ্যাকচুয়াল স্ট্রিমিংটা পসিবল হবে। যদি আমি একটা হোল ভিডিও রেখে দিই, 1 ঘন্টার ভিডিও, কিন্তু এটা চাঙ্ক আকারে নাই, তাহলে এই ভিডিওটা কিন্তু স্ট্রিম হবে না। এই ভিডিওটা পুরোপুরি ক্লায়েন্টকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পরে সে ভিডিওটা প্লে করতে পারবে, কিন্তু এই 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড করে আসলে পুরো জিনিসটা দেখতে পারবে না। আবার পরবর্তীতে ফর এক্সাম্পল পুরোটা ডাউনলোড হয়ে সে দেখলো, কোনো প্রবলেম নাই, পরবর্তীতে সে আবার আর দেখতে আসবে, তাকে পুরোটাই ডাউনলোড করতে হবে। সে 30 মিনিট আগে দেখে ফেলছিল, সেই 30 মিনিটও আগে তাকে ডাউনলোড করতে হবে। কিন্তু যদি এটা চাঙ্ক আকারে থাকে তাহলে কিন্তু যতটুকু তার দরকার ততটুকুই আকারে সে হচ্ছে নিয়ে আসতে পারবে, ততটুকুই তার দরকার। এবং এই জন্য আমরা বাফারিং এর সময় দেখি যে নেট যদি চলেও যায়, আগে থেকে যতটুকু বাফার করা আছে ততটুকু জিনিস আমি দেখতে পাচ্ছি বারবার বারবার বারবার। যদি এমন হতো যে পুরো ভিডিওটা আমার একবারে এসছে, তাহলে নেট চলে গেলেও আমি পুরো ভিডিওটা দেখতে পারতাম। যদি এমন হতো যে এই মুহূর্তে আমার ওই ওই ভিডিওগুলো চাঙ্ক আকারে আসেনি, একটা পুরো সলিড ভাবে এসছে, তাহলে আমি আর পুরোটা মানে ইন্টারাপ্ট হয়ে যেত, পুরো ভিডিওটাই কিন্তু ইন্টারাপ্ট হয়ে যেত, কারাপ্ট হয়ে যেত, তাহলে হচ্ছে আমি দেখতে পারতাম না। কিন্তু যেহেতু চাঙ্ক আকারে আমার পুরো ভিডিওটা আসছে, যে কারণে আমার নেট চলে গেলেও আমি একটু প্যাকেজে টানলে আগে যতটুকু চাঙ্ক আমার লোড হয়েছিল সেটুকু আমি দেখতে পাচ্ছি। আবার পরের বার যখন বাফারিং হচ্ছে আমি দেখতে পাচ্ছি নিচে যে সাদা অংশটা ওই একটা চাঙ্ক আকারেই লোড করে নিয়ে আসছে। ওকে, অল্প অল্প করে যতটুকু আমার দরকার ততটুকু নিয়ে আসবে, ডেটা লস হওয়ার ভয় কমে যাবে, রিপিটিং ডেটা স্টোরেজে কম থাকবে, এবং হচ্ছে যে আপনার নেটওয়ার্কে যতটুকু ডেটা চেঞ্জ হচ্ছে বা রিকোয়েস্ট করেছে ততটুকু ডেটাই আসলে আমার সার্ভ হবে, চেঞ্জ হবে। আচ্ছা, এটা বেসিক্যালি দুইভাবে করা যায়। বেসিক্যালি একভাবেই আমরা সাধারণত করে থাকতাম, সেটা হচ্ছে যে টাইম বেসড। আপনি সেকেন্ড বলে দিতে পারেন যে আচ্ছা আমি প্রতি 5 সেকেন্ড পর পর একটা করে চাঙ্ক করব। ওকে, প্রতি 5 সেকেন্ডের একটা করে চাঙ্ক বানাবো, 5 সেকেন্ডে যতটুকু ডাটা আছে ততটুকু একটা চাঙ্ক, 5 সেকেন্ডে যতটুকু ডাটা আছে ততটুকু একটা চাঙ্ক, 5 সেকেন্ড পর 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 চাঙ্ক হইতে থাকবে। বাট এইটা একটা অসুবিধা ক্রিয়েট করে, এবং এটা সাধারণত সবাই ইউজ করে থাকে, কিন্তু এর একটা বড় অসুবিধাটা হচ্ছে ভিডিওটা পজ হয়ে যাইতে পারে, ইন্টারনেট কানেকশন ইন্টারাপ্ট হওয়া বা অন্য যে কোনো কারণে যদি কোনো ইন্টারাপশন ক্রিয়েট হয়, তাহলে এমন একটা জায়গায় যে ভিডিওটা পজ হয়ে যাইতে পারে, যেমন হচ্ছে খুব ক্লাইম্যাক্স একটা মোমেন্ট আপনি দেখছেন, একটা সিন শেষ হয়নি, সিনের মাঝখানে আপনি আটকে আছেন, ওই সময় ভিডিওর পজ হয়ে গেছে এবং বাফারিং চলতেছে, গোল 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 ঘুরছে, সো আপনার কিন্তু হেভি মেজাজ খারাপ হবে। তো নেটফ্লিক্স তার ইউজারদেরকে আসলে এই বাজে এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করতে চায় না। নেটফ্লিক্স চাই যে তার ইউজাররা খুব সুন্দর একটা নির্দিষ্ট প্রপোর্শনে যাওয়ার পরেই যেন তার ইটা হয়। এই জন্য সে কি করে, সেই জন্য টাইম বেসড না করে সিন বেসড ই করে। তো ওরা সামহাও কোনো একটা অ্যালগোরিদম বানাইছে, যে অ্যালগোরিদমের মাধ্যমে তারা সিন অনুযায়ী এই চাঙ্কগুলো করে। কোনো সিন দেখা যাচ্ছে একটু বড়, কিন্তু কোনো সিন দেখা যাচ্ছে একটু ছোট, কোনো সিন দেখা যাচ্ছে একটু মাঝারি সাইজের বা
কয়েকটা সিন একদম সমান সাইজের, কিন্তু ওরা একটা সিন অনুযায়ী টার্গেট করে যে এই সিনটা পুরোপুরি কমপ্লিট হবে, তারপরেই আসলে ব্লগ হবে। তাই কোনো মাঝখানে ইন্টারাপ্ট হওয়ার কোনো ঝামেলা নাই, তাই না? তো ইউজারের এক্সপেরিয়েন্সটা খুব অ্যামেজিং হবে, যদিও টেকনোলজিটা কঠিন, বাট তারপরেও তারা কিন্তু এটা আসলে খুব ভালোভাবে করতে পারতেছে। ইউজুয়ালি এ ভিডিও ফাইল ক্যান স্প্লিট ইনটু ইকুয়াল সাইজ চাঙ্ক based on time stamps, but Netflix instead split chunks based on scenes. This slight variation becomes a huge factor for a better user experience, since whenever the client requests a chunk from the server, there is a lower chance of interruption as a complete scene will be retrieved. পুরো একটা সিন চলে আসলে তো আমার ভেতরে ওই ক্রেভটা থাকছে না, আমি বিরক্ত হচ্ছি না অ্যাপ্লিকেশনের উপর যদি কোনো ইন্টারাপ্ট হয়ও, তাই না? তারপরে আবার যখন লোড করছি তখন আরেকটা সিন থেকে শুরু হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা থেকে, স্টার্টিং পয়েন্ট থেকে। সো ফাইল চাঙ্কার খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, যে প্রথমেই আমি আমার যা আসলো ডাটা সেগুলোকে ফাইল চাঙ্কারের মাধ্যমে ফাইল চাঙ্ক করে ফেললাম। সেকেন্ড স্টেপে আসে হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং। কন্টেন্ট ফিল্টারিং অ্যানাদার গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে দিস স্টেপ চেকস ইফ দ্য ভিডিও অ্যাডহিয়ার্স টু দ্য কন্টেন্ট পলিসি অফ দ্য প্ল্যাটফর্ম। প্রত্যেকটা কন্টেন্টের একটা পলিসি আছে, বিশেষ করে ইউটিউব কিছু পলিসি মেনটেন করে, নেটফ্লিক্সের আরো কিছু স্ট্রিক্টেড পলিসি আছে, যে এই ভিডিও দেওয়া যাবে, এই ভিডিও দেওয়া যাবে না, এই ভিডিওর এই সমস্যা, ওই ভিডিওর ওই সমস্যা, এইটা এই জায়গায় দেওয়া যাবে, ওই জায়গায় দেওয়া যাবে, কিছু ফিল্টারিং এর বিষয়বস্তু আছে, তাই না? প্রতিটা বিজনেসের থাকে। তো সেই পলিসিগুলো এরা তার পরবর্তীতে অ্যাপ্লাই করে এবং পলিসির উপর ভিত্তি করে কন্টেন্ট ফিল্টারিং করে। This can be pre-approved as in the case of Netflix according to the content rating of the media, or can be strictly enforced by YouTube. This entire process is done by a machine learning model which performs copyright, piracy, and NSFW checks. If issues are found, we can push the task to the dead letter queue, মানে যারা কোয়ালিটি অ্যাসুরেন্স আছে বা মডারেশন টিম আছে, and someone from the moderation team can do further inspection. তো যদি এই জায়গাটায় এসে সে আটকে যায়, তাহলে আর ফার্দার প্রসেসিং এর দরকার নাই, সেখানে আটকে যাবে। আটকে যাওয়ার পরে সে হচ্ছে মডারেশন টিমের কাছে চলে যাবে, তারপরে মডারেশন টিম ডিসিশন মেক করবে যে এটা কি ফার্দার আপলোড করা হবে, কি হবে না, কি হবে না হবে, সেটা তারা ডিসিশন মেক করবে। এখানে আর কোনো কনসেপ্ট নাই, ওকে, এখানে আর কোনো কাজ নাই। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে আসে হচ্ছে ট্রান্সকোডার। এবার আসলে ট্রান্সকোড করতে হবে। সো ট্রান্সকোডার মানে কি? ট্রান্সকোডিং ইজ এ প্রসেস ইন হুইচ দ্য অরিজিনাল ডাটা ইজ ডিকোডেড টু অ্যান ইন্টারমিডিয়েট আনকম্প্রেসড ফরম্যাট। মানে আমরা যখন একটা ভিডিও আপলোড করি, কোনো না কোনো ফরম্যাটে আপলোড করি, সেটা MP4 হইতে পারে, MKV হইতে পারে, লট অফ ডিফারেন্ট ফরম্যাটস দেয়ার, তাই না, আউট দেয়ার, AVI হইতে পারে। তো এই প্রত্যেকটা ফরম্যাটই দিন শেষে একটা না একটা, কি বলা চলে, মানে পোর্টেবিলিটির একটা কনসেপ্ট, যে পোর্টেবল ভাবে আমি মানুষের সাথে মানুষ মানে ভিডিওটা শেয়ার করব, সেটার একটা কনসেপ্ট বা একটা প্যাকেট, একটা জিপ করার একটা উপায়। কিন্তু এর ভেতরে তো র ডাটা রয়েছে, সেই র ডাটাটাতে মানে ট্রান্সকোডার ফেজে এসে সেই ভিডিওটাকে কোনো ফরম্যাট না, একদম র ডাটায় নিয়ে চলে আসে, র ফরম্যাট একদম ডিকোড করে ফেলে, একেবারে আনকম্প্রেস ফরম্যাটে চলে আসে, যেই ফরম্যাট থেকে আমরা আসলে চাইলে যে কোনো ফরম্যাটে ট্রান্সফার করতে পারি। ওকে, এইভাবেই আসলে ফাইল ফরম্যাট হয়ে থাকে, হুইচ ইজ দেন ইনকোডেড ইনটু টার্গেট ফরম্যাট। এখন আপনি কোন ফরম্যাটে ভিডিও পাবলিশ করতে চাচ্ছেন এবং আপনার প্ল্যাটফর্ম কোন ফরম্যাটে ভিডিওটা দেখাতে চাচ্ছে, সেটা তো আপনি জানেন। এখানে অনেক অনেক কমপ্লিকেটেড ফরম্যাট হইতে পারে, ইনক্রিপশন হইতে পারে, যে ফরম্যাটটা আপনি চাচ্ছেন। ওকে, ভিডিও MP4 ছিল, কিন্তু আপনি এনক্রিপ্টেড ফরম্যাট বানাতে চাচ্ছেন, যেন সেটা ডাউনলোড করা না যায়, ডাউনলোড করলেও যেন আপনার ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজারে দেখা না যায়, এরকম অনেক কনসেপ্ট আছে। সেই সব কিছু করার জন্য আপনি এই ট্রান্সকোডার ফেজে এসে মানে আনকম্প্রেস ফরম্যাটে নিয়ে যাবেন এবং আনকম্প্রেস ফরম্যাট থেকে আপনার মতো করে টার্গেটেড ফরম্যাটে কনভার্ট করবেন। This process uses different codecs to perform bitrate adjustment, image down sampling, or re-encoding the media. পুরোপুরি re-encoding করা হতে পারে, bitrate adjust করার প্রয়োজন হতে পারে, ইমেজ ছোট করে ডাউন স্যাম্পলিং করা যেতে পারে, যেন হচ্ছে কম ইমেজ দিলে আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে যে সাইজটা একটু ছোট হবে বা এই টাইপের বিষয়বস্তু থাকতে পারে। দিস রেজাল্টস ইন এ স্মলার সাইজ ফাইল। Okay, this results in a smaller size file and a much more optimized format for the target devices. এখন আপনি iOS এর জন্য মানে যেই ফরম্যাটটা টার্গেট করছেন, হয়তো অ্যান্ড্রয়েড টিভির জন্য সেই ফরম্যাটটা টার্গেট করবেন না, তাই না? তাহলে আপনার কোন কোন ডিভাইসে কোন কোন প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিও প্রোভাইড করে থাকেন, বেসড অন দ্যাট আপনার এই নাম্বারটা ভিন্ন ভিন্ন হতে পারে এবং নাম্বার অফ ফরম্যাটটা ভিন্ন ভিন্ন হতে পারে এবং প্রত্যেকটা ফরম্যাটের কনফিগারেশন ভিন্ন ভিন্ন হতে পারে। In standalone solutions such as MPEG, FMmpeg, or cloud-based solutions like AWS Elemental Media Convert can be used to implement this step of the pipeline. এটা খুবই গুরুত্বপূর্ণ পাইপলাইন। এই পাইপলাইন আপনি নিজের মতো করে তৈরি করতে পারেন। আপনি নিজের মতো করে তৈরি না করে আপনি AWS এর মতো ট্রান্সকোডার যে মিডিয়া কনভার্টার যে সার্ভিস আছে, সেই সার্ভিসে দিয়ে দিতে পারেন। আপনি কনসেপ্টটাকে দেখা যাচ্ছে কি বলে
ল্যামডা ফাংশন ব্যবহার করে, স্টেপ ফাংশন, ল্যামডা ফাংশন ব্যবহার করে একটা পাইপলাইন বানাইতে পারেন, আর পুরোটা নিজেও বানাইতে পারেন। দেয়ার আর লট অফ ডিফারেন্ট ওয়েজ। ওকে, ট্রান্সকোডারের পরবর্তী স্টেপটা হচ্ছে লাস্ট স্টেপ, যেখানে কোয়ালিটি কনভার্সন করা হবে। এইবার আপনি ওখানে তো যে র ভার্সনটাকে কম্প্রেস করে একেবারে একটা ফরম্যাটে নিয়ে আসলেন, সেখান থেকে এবার আপনি একটা ফরম্যাট তো করলেন, আগেরটা একটা ফরম্যাট করলেন যেটা আপনার টার্গেটেড ফরম্যাট, সেই ফরম্যাটের এই ফাইলটাকে এবার আপনি ভিন্ন ভিন্ন সাইজে কনভার্ট করবেন, ভিন্ন ভিন্ন রেজুলেশনে কনভার্ট করবেন, কোয়ালিটি কনভার্সন হবে। ওকে, এইবার দিস ইজ দ্য লাস্ট স্টেপ অফ দ্য প্রসেসিং পাইপলাইন অ্যাজ দ্য নেম সাজেস্ট. This step handles the conversion of the transcoded media from the previous step into different resolutions such as 4K, 1440p, 180p, 720p, 360p, 480p, whatever. যেটা আপনার ভালো লাগে সে অনুযায়ী করবেন। It allows us to fetch the desired quality of the video as per the user's request. User যেটা রিকোয়েস্ট করবে সেটাই আপনি দিবেন। And once the media file finish processing, it gets uploaded to a distributed file storage such as HDFS, ClusterFS, or an object storage such as Amazon S3, or for later retrieval during streaming. ওকে, সো যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন এই মাল্টিপল ভার্সনগুলোকে কোনো না কোনো জায়গায় আপনি আপলোড করে রাখছেন। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে আপনার অরিজিনাল ফাইল যেটা থাকবে, সেই ফাইল যদি একটা 4K 8K ফাইল আপলোড করেন, এখন 8K ফাইলকে কনভার্ট করে 4K 440p 8p সবগুলো যোগ করলেও কিন্তু আপনার ওই 8K ফাইলের সমান হবে না। ওকে, অর্থাৎ টোটাল সাইজ কিন্তু এই অরিজিনাল ফাইলের থেকে কমই থাকবে বলা চলে। বলা চলে না, ক্যালকুলেশন করলে তাই আসবে। আবার যখন হচ্ছে যে আপনি নর্মাল একটা 4K ফাইল আপলোড করছেন, তখন 4K থেকে তো আসলে 8K তে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই না? 4K ফাইলকে অপটিমাইজ করে আরো ছোট করা সম্ভব। প্রথমে আপনি এই 4K ফাইলটাকে অপটিমাইজ করে ছোট করছেন সাইজটাকে, তারপর সেই ছোট সাইজের ফাইলটাকে মাল্টিপল ফরম্যাটে কনভার্ট করছেন, যার ফলে আপনার সাইজটা এবং টোটাল আপলোডেড সাইজটা বা একটা ভিডিওর সাইজটা অনেক কম থেকে যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে তারপরে আমরা অরিজিনাল ফাইলটাকে কি করবো? ওই ফাইলটাকে কি রাখবো না ডিলিট করে দিব? ওয়েল, ইট ডিপেন্ডস। যেমন যদি আমি ইউটিউব প্ল্যাটফর্মের কথা বলি, এই ইউটিউব প্ল্যাটফর্মের আপনার অরিজিনাল ফাইল আপনাকে কোনোদিন ব্যাক দিবে? কোনোদিন আপনাকে অরিজিনাল ফাইল ব্যাক দিবে? দিবে না, কোনোদিনও আমাকে ব্যাক দিবে না। তো যেহেতু ইউটিউব আমাকে কোনোদিনও অরিজিনাল ফাইল ব্যাক দিবে না, তাই ইউটিউব প্ল্যাটফর্মের কোনোদিনও প্রয়োজন নাই আমার অরিজিনাল ফাইলটাকে স্টোর করে রাখার। কিন্তু নেটফ্লিক্স যেহেতু নিজের ফাইল নিজেই আপলোড করছে, নিজের ভিডিও নিজেই আপলোড করছে এবং স্টোর করে রাখছে, যদিও আমাকে ভিন্ন ভিন্ন ফরম্যাটে দেখাচ্ছে, কিন্তু সে চাইলেই তার অরিজিনাল ফাইলটা একটা জায়গায় স্টোর করে রাখতে পারে। এটা ইউজ কেসের উপর ডিপেন্ড করে যে আপনি অরিজিনালটাকে রাখবেন কি রাখবেন না। যদি অরিজিনালটাকে রাখেন, তাহলে S3-র বিভিন্ন স্টোরেজ ক্লাস আছে, একটা হচ্ছে গ্লাসিয়ার ক্লাস আছে। সো এই গ্লাসিয়ার ক্লাসের মধ্যে যদি আপনি রাখেন, ওইটা হচ্ছে সবচাইতে চিপেস্ট। চিপেস্ট হচ্ছে যে আপনার একটা স্টোরেজ সলিউশন, যেখানে আপনার রিড একদমই কম, আপনি দ্রুত রিড করবেন না। কারণ অরিজিনাল ফাইল আপনার রিড করার প্রয়োজন নাই, আপনি রিড করবেন স্ট্যান্ডার্ড ক্লাস থেকে, যেগুলো আপনি বানাইলেন, দেখা যাচ্ছে 4K থেকে এই মাল্টিপল ফরম্যাট বানাইছেন, সেগুলো থেকে করবেন, সেগুলো স্ট্যান্ডার্ড ক্লাসে রাখলেন। কিন্তু গ্লাসিয়ার ক্লাসের মধ্যে আপনি সেই অরিজিনাল ফাইলটাকে রেখে দিলেন, কারণ এটা হচ্ছে ফর ব্যাকআপ, যদি আমার ভবিষ্যতে কোনোদিনও প্রয়োজন হয় তখন আমি এটা ব্যবহার করলেও করতে পারি, এখান থেকে ডেটাটা নিয়ে আবার আমি স্ট্যান্ডার্ড ক্লাসে নিয়ে নেবো যদি আমার কোনোদিনও ফাইল হারায় যায়। তো সেই ব্যাকআপ পারপাজে আপনি হচ্ছে ওই ফাইল স্টোরেজটা ব্যবহার করতে পারেন। তাই স্টোরেজেরও ভিন্ন ভিন্ন ক্লাস আছে, ভিন্ন ভিন্ন ক্লাসের স্টোরেজ গুলোর ভিন্ন ভিন্ন দাম, ভিন্ন ভিন্ন বিহেভিয়ার। ঠিক আছে, সো আমার কাজের উপর ভিত্তি করে আমাকে ডিসিশন মেক করতে হবে যে আমি কোন ক্লাসের স্টোরেজ সার্ভিসটা নিব। সো যেমন হচ্ছে এই ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড ক্লাসে আমার বাকি ভিডিওগুলোকে রাখতে পারি। যদি আমি S3 ব্যবহার করি, স্ট্যান্ডার্ড ক্লাসে 4K 180p 1440 180 720 এগুলোকে আমি একটা স্ট্যান্ডার্ড ক্লাসে রাখতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে গ্লাসিয়ার ক্লাস নামের একটা ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে যে আমি অরিজিনাল ফাইলটাকে রাখতে পারি। তাহলে আমি রাখলাম, অরিজিনাল ফাইলও স্টোর করলাম, আবার হচ্ছে প্যারাটাও, মানে আমাকে খুব বেশি পেও করতে হলো না, কারণ অরিজিনাল ফাইল আমি রিড করবো না খুব বেশি। আচ্ছা, তো এই জিনিসটাকে যদি আমি একটা ভিডিও প্রসেসিং পাইপলাইনের মধ্যে নিয়ে আসি, তাহলে পাইপলাইনটা দেখতে ঠিক এরকম হবে। ওকে, পাইপলাইনটা দেখতে ঠিক এরকম হবে। এখন এই জায়গাটাই কি কি করা যাইতে পারে, এই জায়গাটাই উন্নতি কি কিভাবে করা যাইতে পারে, এগুলো তো দেখে মনে হচ্ছে যে সব এক একটা আউটপুট। তো এই জায়গাকার যে মানে আউটকামটা আপনি দেখছেন, এই আউটকাম বা এই আর্কিটেকচারটাকে আপনাদের কি মনে হয় যে এইভাবে আমি উন্নতি করতে পারি? আচ্ছা, এখানে বিমল বলছে ভিডিও কনভার্ট টাইপ কি ঠিক থিঙ্ক করা লাগবে না ভাই? ভিডিও কনভার্ট টাইপ তো অবশ্যই করা লাগবে থিঙ্ক, নাহলে তো আপনি করবেন কিভাবে? কারণ আপনার প্লেয়ার, আপনি কোন প্লেয়ারের মাধ্যমে আসলে জিনিসটাকে সার্ভ করবেন তার উপরে ভিত্তি করে তো আপনি প্রথমে হচ্ছে ভিডিও টাইপ অ্যাডজাস্ট করছেন ট্রান্সকোডারের মধ্যে। ওকে, সো এই জায়গায় বলা হচ্ছে যে আর ইউ উইল হুইচ ইজ দেন এনকোডেড ইনটু দ্য টার্গেটেড ফরম্যাট। সো আপনি প্রথমে এই এই ট্রান্সকোডার যখন আপনি বানাচ্ছেন, তখন তো আপনাকে ফরম্যাট ঠিক করে নিতে হবে যে ওকে আমি এই ফরম্যাটেই করব। তো সেই অনুযায়ী আপনি হচ্ছে আপনার ফরম্যাটটা ডিসাইড করবেন, এবং ফরম্যাট হয়ে গেল, ট্রান্সকোড কমপ্লিট হয়ে গেল, একটা নতুন
মানে স্মলার সাইজের ভিডিও হয়ে গেল, অপটিমাইজড ভিডিও হয়ে গেল, তারপরে আপনি বিভিন্ন বিভিন্ন কোয়ালিটিতে। এখন এখানে কোন কোন কোয়ালিটি, যেমন এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। আপনি যদি মনে করেন যে গ্রাম থেকে যারা আর কি নোকিয়া বা সিম্বিয়ান বা সিম্পল আগের যে ফোনগুলো ছিল সেই ফোনগুলো দিয়েও আমার ভিডিও অ্যাক্সেস করতে পারবে, তাহলে আপনাকে 144, 280 এই পিতেও কিন্তু আপনার হচ্ছে করতে হবে, কনভার্ট করতে হবে। আবার আপনি যদি মনে করেন যে না আমি 720-র উপরে দিব না, তাহলে সেখানে আপনি এই পর্যন্ত ব্লক করে দিতে পারেন। ইট ডিপেন্ডস আপনি কাকে কাকে সার্ভ করছেন। এখন এখানে আপনার টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী 20টা ডিফারেন্ট সাইজ হইতে পারে, আবার 2টা ডিফারেন্ট সাইজও হইতে পারে। ওকে, ইট ডিপেন্ডস। আচ্ছা, সো এখন আমি যেটা জানতে চাচ্ছি আপনাদের জায়গা থেকে, যে এই যে পাইপলাইনটা আমাদের আছে এটা হচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে আমার আপলোডার সার্ভিস। আপলোডার সার্ভিস আমার আপলোড করলো এবং এটা হচ্ছে আমার ভিডিও প্রসেসিং সার্ভিস। ওকে, যদিও আমাদের বোধহয় ভিডিও প্রসেসিং এর জন্য আলাদা একটা সার্ভিস আছে, মিডিয়া সার্ভিস নামের একটা সার্ভিস আছে। তো এই মিডিয়া সার্ভিস ধরলাম আমি আপলোড করলো, আপলোড করার পর যে পাইপলাইনটা আছে এই পুরো জিনিসটা এক জায়গাতে আছে, এই জিনিসটাকে আমি কিভাবে কি করতে পারি, পুরো জিনিসটাতে আমি কি কি অপটিমাইজেশন আনতে পারি আর বলে আপনার মনে হয়? কন্টেন্ট ফিল্টার স্লাইডটা আবার একটু শো করলে ভালো হতো, কন্টেন্ট ফিল্টার স্লাইড। ওকে, কন্টেন্ট ফিল্টার স্লাইডে কি সমস্যা বলেন এই ভাই? না, মাল্টিপল সার্ভার লাগবে ওটা তো আমি হচ্ছে করলাম ভাইয়া, ওটা আমি হরাইজন্টালি স্কেল করলাম, ওটা ওইটা না, জাস্ট আমি আমার জিনিসটাকে অপটিমাইজ করব কিভাবে, আর্কিটেকচারটা কিভাবে করব সেটা বলতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি। ওকে, সমস্যা নাই। ওকে, সো এখন দেখেন যে এইটা আমার একটা ডিফারেন্ট সার্ভিস, পোস্টিং এর প্রতিটা স্টেপকে আলাদা আলাদা করে ফেলতে পারি, আলাদা আলাদা করে কি আমার খুব বেশি বেনিফিট হচ্ছে? আগে আমাকে চিন্তা করতে হবে, এটা এটা বেসিক্যালি একটা খুব টাইম কনজিউমিং প্রসেস। ওকে, এটা একটা টাইপ, মেসেজ কিউ তো আমার লাগবেই, মেসেজ কিউ ছাড়া আপলোড যখন হবে তখন মেসেজ কিউ আসবে, বাট এই পুরো পাইপলাইনটা কিন্তু একটার সাথে কাজ করছে। আপনি খেয়াল করেন ফাইল যদি চাঙ্কার না হয় তাহলে সেই ফাইল আসলে কন্টেন্ট ফিল্টার হবে না, কন্টেন্ট ফিল্টার না হওয়া পর্যন্ত ট্রান্সকোডার হবে না, ট্রান্সকোডার না হওয়া পর্যন্ত কোয়ালিটি কনভার্সন হবে না। তার মানে অলরেডি দেয়ার ইজ এ কিউ, যেই কিউটা চলতেছে। ওকে, অলরেডি দেয়ার ইজ এ কিউ। এখন এখানে আপনি একটা কিউ ইন্ট্রোডিউস করে পুরো জিনিসটা করতে পারেন। এখানে আপনি প্রত্যেকটা সার্ভিসকে, অর্থাৎ ফাইল চাঙ্কার করার জন্য আলাদা একটা সার্ভিস বানাইতে পারেন, এই যে পাইপলাইনটার জন্য চিন্তা করতে পারেন ফাইল চাঙ্কার একটা ডিফারেন্ট সার্ভিস, কন্টেন্ট ফিল্টার একটা ডিফারেন্ট সার্ভিস, ট্রান্সকোড একটা ডিফারেন্ট সার্ভিস, কোয়ালিটি কনভার্সন একটা ডিফারেন্ট সার্ভিস। সো ফাইল চাঙ্কার যখন কোনো আপলোড, এইখানে হচ্ছে আপলোড সার্ভিস, এটা এটা না, এটা আপলোড সার্ভিস। আপলোড সার্ভিস যখন হচ্ছে সে মেসেজ কিউয়ের ভিতরে ইভেন্ট পাঠাচ্ছে, এই নাও ফাইল, ফাইল আপলোড হয়েছে। ফাইল চাঙ্কার তখন এই জিনিসটাকে রিসিভ করছে, কনজিউম করছে, কনজিউম করে চাং টাং করে চাংড হওয়া ফাইল সহ সে হচ্ছে মেসেজ কিউতে বলছে এই নাও ফাইল চাংড হয়ে গেছে। কন্টেন্ট ফিল্টার তখন মেসেজ কিউ থেকে নিচ্ছে, নিয়ে বলছে যে নাও ফিল্টার করে নাও, ফিল্টার হয়ে গেছে, ডান। সে আবার মেসেজ কিউতে মেসেজ ব্যাক করছে, রাইট করছে যে ভাই ফিল্টার ডান। এবার ট্রান্সকোডার সার্ভিস যখন ফিল্টার ডান তখন সেখান থেকে নিয়ে ট্রান্সকোড করছে। এই পর্যন্ত আসলে পাইপ বাই পাইপই হবে, এই পাইপটা আসলে ব্রোক করার কোনো উপায় নাই। অর্থাৎ আমি একসাথে দেখা যাচ্ছে এরকম করতে পারছি না, চাং চাং করলাম, ফিল্টার করলাম, ট্রান্সকোড করলাম, সব প্যারালালি করলাম, সেটা তো পসিবল হচ্ছে না, তাই না? তার মানে এই পর্যন্ত জায়গার আমার অপটিমাইজ করার কোনো উপায় নাই, একটার পর একটাই হবে। এটা যদি 10 মিনিট লাগে, এটা যদি 2 মিনিট লাগে, এটা যদি 5 মিনিট লাগে, তাহলে 10, 5 আর 7, 17 মিনিট আমার ফ্লোতে চলেই যাচ্ছে, ফর এক্সাম্পল। অর্থাৎ কোনোভাবে এটাকে কমায় আমি 5 মিনিট, এভারেজ 5 মিনিটে নিয়ে আসতে পারতেছি না, 5.5 মিনিটে নিয়ে আসতে পারতেছি না। এই পোর্শনটাকে আমার অটোমেট করার বা দ্রুত করার কোনো উপায় নাই, সিরিয়াল মেনটেন করেই করতে হবে। ওকে, দ্যাটস ট্রু। কিন্তু আমি অপটিমাইজ করতে পারি কোয়ালিটি কনভার্সন। আমি কোয়ালিটি কনভার্সন কি করতে পারি, যখন আমার ট্রান্সকোডেড লো কোয়ালিটির অলরেডি টার্গেটেড ফরম্যাটে তৈরি হওয়া আমার অপটিমাইজড ভিডিওটা আছে, এই জায়গাটাই আমি একটা মাত্র কোয়ালিটি কনভার্সন সার্ভিসের উপর ডিপেন্ড করে না থেকে আমি মাল্টিপল সার্ভিস এখানে ইন্ট্রোডিউস করতে পারি। অর্থাৎ 4K কনভার্সনের জন্য একটা সার্ভিস, 1440-র জন্য একটা সার্ভিস, 180-র জন্য একটা সার্ভিস, 720-র জন্য আলাদা একটা সার্ভিস, এবং প্রত্যেকে আলাদা আলাদা সার্ভিস বানায় রাখতে পারি প্রত্যেকটা ফরম্যাটের জন্য, আলাদা আলাদা সার্ভার, আলাদা আলাদা সার্ভিস। তো যখন আমার কোয়ালিটি কনভার্সনের ভেতরে মানে ট্রান্সকোডার আমাকে ইনফর্ম করবে যে ট্রান্সকোডেড ডান, তখন মেসেজ কিউ থেকে প্রতিটা সার্ভিস অরিজিনাল ভার্সনটাকে নিয়ে নেবে নিজের মতো করে, নিয়ে তারা তাদের মতো করে ফরম্যাটটাকে ট্রান্সকোড করবে। এইটা আসলে অ্যাসিনক্রোনাস বা প্যারালালি পসিবল, এইটা প্যারালালি পসিবল, এই জায়গাকার টাইমটাকে আমি কমায় ফেলতে পারি। এই কারণে আপনি দেখবেন আমাদের ইউটিউবে যখন ভিডিও আপলোড করা হয় তখন প্রথমে বলে যে নর্মালটা ডান হয়ে গেছে, কিন্তু এইচডি ডান হয়নি, এইচডি প্রসেস চলতেছে। তো আমরা চাইলে প্যারালালি এই কনভার্সন গুলো বা মাল্টিপল সাইজের যে কনভার্টিংটা সেটা করতে পারি, কিন্তু আমাদের এই আগের যে পাইপলাইন, এই পাইপলাইনের মধ্যেই থাকতে হবে। দ্যাটস দ্য থিং। ওকে, এবং এই পুরো পাইপলাইনটাকে আমরা একটা মেসেজ কিউ এর মাধ্যমে হ্যান্ডেল করতে পারি, তাহলে হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার বলে কিছু থাকবে না। যদি আমরা মেসেজ কিউ না বানাই, একটা সার্ভারের ভিতরে প্রতিটা প্রসেস করতে চাই, তাহলে এই সার্ভারটা কি হবে, একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার হবে।
অ্যাম আই রাইট? তো এই জন্য আমরা ওইটাতে যাব না। আমাদের এই জায়গার অপটিমাইজেশনের বিষয়টা হচ্ছে এইটা। এর সাথে সাথে আমরা আরো জিনিস জেনারেট করতে পারি, যেমন হচ্ছে যখন আমার এই ট্রান্সকোডার পারফেক্ট একটা ভ্যালু মানে ফাইনাল ফাইলটা জেনারেট করে ফেললো, তখন আমরা অ্যাডিশনাল স্টেপস আছে সাবটাইটেল জেনারেট করতে পারি, আমরা থাম্বনেল জেনারেট করতে পারি। দেখা যাচ্ছে এখানে কোয়ালিটি কনভার্সনে যাচ্ছে, তার সাথে সাথে সে হচ্ছে আরেকটা সার্ভিস ওপেন করলো, সাবটাইটেল জেনারেট সাবটাইটেল সার্ভিস, বা আরেকটা সার্ভিস সেটা হচ্ছে থাম্বনেল সার্ভিস। সব হচ্ছে এই ট্রান্সকোডার সার্ভিসের উপর ভিত্তি করে। ওকে, তো এইখানে এইভাবে করে আমরা জিনিসটাকে করতে পারি। কারোর কোনো প্রশ্ন আছে এই জায়গাটায়? সবকিছু ইব্রাহিম সিবাত ভাই ট্রান্সকোডিং হওয়ার পর। ওকে, ট্রান্সকোড হওয়ার পর, ট্রান্সকোড হওয়ার আগে কোনো কাজ নাই। ওকে ফাইন। তো আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে হচ্ছে আমরা কিভাবে এই পাইপলাইনটাকে অপটিমাইজ করতে পারি সেটারই প্রশ্ন ছিল, স্লাইডটা না মানে না দেখে আগে আমি বলে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে যে আমরা মেসেজ কিউ এর কথা বলতে পারি। প্রসেসিং ভিডিওস অ্যাজ এ লং রানিং টাস্ক অ্যান্ড ইউজিং এ মেসেজ কিউ মেক্স মাচ মোর sense. It also decouples our video processing pipeline from upload functionality. We can use something Amazon SQS, RabbitMQ to support this, যে কোনো একটা হতে পারে, ইভেন কাপকা হতে পারে। আচ্ছা, এবার আসি আমরা ভিডিও স্ট্রিমিং। ভিডিও স্ট্রিমিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবার আমরা ভিডিওটা স্ট্রিম করব কিভাবে? আচ্ছা, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি একটা স্টোরেজ সার্ভিস ব্যবহার করার মেইন কস্ট কোথায়? আমি আমি ভিডিও আপলোড করে রাখলাম আমার এখানে, এখন এখানে অ্যাজ এ কোম্পানি আমার কি কস্ট প্রোভাইড করতে হবে? আপনারা এটা জানেন কিনা যে আমার এই কস্ট প্রোভাইড করতে হবে একটা যে কোনো ফাইল, নট অনলি ভিডিও, যে কোনো ফাইলের জন্য আমি স্টোরেজে স্টোর করে রাখলাম, এখন এটার জন্য আমার কি কি কস্ট প্রোভাইড করতে হবে? আমার ইনকামিং রিকোয়েস্টের কস্ট প্রোভাইড করতে হবে, আমার আউটগোয়িং রিকোয়েস্টের কস্ট প্রোভাইড করতে হবে, আমার কয়টা রিকোয়েস্ট ইনকামিং হচ্ছে, কয়টা রিকোয়েস্ট আউটগোয়িং হচ্ছে, কয়টা রিকোয়েস্ট রিড হচ্ছে, কয়টা রিকোয়েস্ট রাইট হচ্ছে। ওকে, সবকিছুর উপর আমাকে টাকা পে করতে হবে অ্যাপার্ট ফ্রম আমার স্টোরেজের দাম। আমরা যখন হচ্ছে কোনো একটা স্টোরেজ সার্ভিস নেই, তখন দেখা যায় যে আমার জিনিসটাকে এইভাবে হাইলাইট করা থাকে যে $1 5 জিবি, $5 10 জিবি, 20 জিবি, বা $2 20 জিবি, এরকম ভাবে আমাদেরকে হাইলাইট করা থাকে। তো সেইটা দেখে যদি আমি বোকা বনে যাই, তাহলে আসলে চলবে না। তাহলে চলবে না, তার কারণ হচ্ছে যে আসল সিক্রেটটা লুকানোই থাকে আপনার বিহাইন্ড দ্য সিন। বিহাইন্ড দ্য সিন যখন আপনাকে ব্যান্ডউইথের হিসাব নিকাশে আসতে হবে, কি পরিমাণ রিড রিকোয়েস্ট আসছে, কি পরিমাণ রাইট রিকোয়েস্ট আসছে, এইসবের হিসাব নিকাশে আসবে, এবং কি পরিমাণ ডেটা ওভার দ্য নেটওয়ার্ক ট্রান্সমিট হচ্ছে। ওকে, তো ভিডিও আপলোডের ক্ষেত্রে আমার তো একটা ভিডিও একবারই আপলোড হবে, সো আমার ইনকামিং যে ব্যান্ডউইথ এটা কিন্তু খুবই কম, রাইট রিকোয়েস্ট খুবই কম, একবার দুইবার তিনবার একটা ভিডিওর জন্য 5টা রাইট হলো বা 6টা রাইট হলো 10টা রাইট হলো ম্যাক্সিমাম। এর বেশি কিন্তু আমার রাইট অপারেশন নাই। আমার আছে কি অপারেশন? আমার আছে রিড অপারেশন। একটা ভিডিও, একটা নেটফ্লিক্সের ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, একটা মুভি যদি ভাইরাল হয়ে যায়, বা একটা ওয়েব সিরিজ যদি ভাইরাল হয়ে যায়, কি যেন ওই যে কি যেন একটা আছে না, গেম অফ থ্রোনস এর মতো, তাহলে তো সারা বাংলাদেশের মানুষ ইংলিশ বুঝুক আর না বুঝুক, তারা গেম অফ থ্রোনস তাদের দেখতেই হবে, না দেখলে তাদের পশ না, তাদের কোনো ক্লাস নাই। যেমন আমি একটা ক্লাসলেস পারসন, আজ পর্যন্ত গেম অফ থ্রোনস দেখিনি, ঠিক আছে? তো আমি হাইপে চলতে পছন্দ করি না। তো আমার কানেক্ট করতে পারতে হবে যে এটা আমার সাথে যায় কিনা। তো কোন একটা কিছু হাইপ তৈরি হলে পরে মনে করেন যে সারা বাংলাদেশের মানুষ বসে আছে ওইটা দেখার জন্য, তার মানে একটা ভিডিও কি পরিমাণ রিড হবে? এখন এই রিড গুলো কি হবে? এই রিড গুলো আসবে কোথা থেকে? এই রিড গুলো সরাসরি যদি আমরা স্টোরেজ থেকে বলি, সরাসরি স্টোরেজের ব্যান্ডউইথ কস্ট অনেক বেশি, অনেক বেশি। তাই আমাদের অন্য কোনো একটা সিস্টেম লাগবে। ওকে, তো এটা কি সবচাইতে বড় একটা পয়েন্ট যে আমরা কি করব, আমাদের অন্য একটা সলিউশন লাগবে যেন আমরা কোনোভাবে আমাদের স্টোরেজে বারবার হিট করে রিড করতে না হয়, স্টোরেজের হিটটাকে কমাইতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম চাহিদা। তৃতীয় চাহিদাটা হচ্ছে, মানে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করতে পারি, আমাদের মাথায় যেটা প্রথমে আসবে সেটা হচ্ছে ক্যাশ করা। ভাই রেডিস সার্ভারের দাম তো আরো বেশি, রেডিস সার্ভারের দাম তো আরো অনেক বেশি, আমরা কিভাবে ক্যাশ করব? আমরা তো মানে স্টোরেজ সার্ভারের থেকে অনেক বেশি দাম রেডিস সার্ভার। তো এই জন্য আমাদের লাগবে সিরিয়ান, অলরেডি ইউ গট ইট, সিরিয়ান লাগবে। তো আমাদের স্ট্যাটিক সার্ভার, মিডিয়া সার্ভারের সামনে আমরা হচ্ছে কি করব, সিরিয়ান বসাই দিব। সো সিরিয়ান থেকে আমাদের পুরো ট্রাফিকটা যাবে। আর সিরিয়ান কস্টলি, এগেন সিরিয়ান কিন্তু ব্যান্ডউইথ কস্ট অনেক বেশি, কিন্তু কম্পেয়ার টু S3 বা এই ধরনের স্টোরেজ সার্ভিস, সিরিয়ানের কস্ট তুলনামূলক কম। যে অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে যে আমি কিছু এর আগে ক্যালকুলেট করছিলাম আমাদের নিজস্ব একটা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বানানোর জন্য, তো আমি ক্যালকুলেশন করে যেটা পাইছিলাম সেটা হচ্ছে যে একটা সিম্পল ক্যালকুলেশন, যেখানে আপনার স্ট্রিমিং কস্ট S3-তে প্রায় $50,000 কাছাকাছি যায়, আমার এক্সাক্ট মনে নাই যদিও। সেটা হচ্ছে যদি আমি শুধু সিরিয়ান ব্যবহার করি, দেখা যাচ্ছে $4-5 হাজার মতো যাবে এরকম। ঠিক আছে, একটা নাম্বার, ইমাজিনারি নাম্বারের উপরে তো অনেক অনেক কম, সিরিয়ান তুলনামূলক কম, বাট একদম যে কম তাও না, তুলনামূলক কম। আচ্ছা, তো এই জন্য আমাদের সিডিএন ব্যবহার করতে হবে। সিডিএন ব্যবহার করলে উই আর ফ্রি, যে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায়
কোনো রকম কোনো প্রবলেম নাই, সারা বিশ্বের যে কোনো জায়গা থেকেই আসলে একবার ক্যাশ করে ফেললেই তো আমাদের প্যারা শেষ, তাই না? এই হচ্ছে পয়েন্ট। সিডিএন এরও আবার স্টোরেজ কস্ট দিতে হয়, এবং সিডিএন এরও আবার আপনার যেই ব্যান্ডউইথ কস্ট, দুইটাই দিতে হয়, কারণ ও কিন্তু আপনার ভিডিওটাকে স্টোরি করছে। ওকে, ওকেও কিন্তু আপনার ভিডিওটা স্টোরি করতে হচ্ছে, বাট ইট ইজ নট প্রাইমারি। প্রাইমারি হচ্ছে আপনার স্টোরেজ সার্ভার। ওয়েল, তো আমরা যদি এখানে তাকাই, ভিডিও স্ট্রিমিং, স্ট্রিমিং এ ক্যাশ করা পসিবল, অবশ্যই ক্যাশিং করা পসিবল। স্ট্যাটিক ফাইল না, স্ট্যাটিক ফাইল তো সবই ক্যাশ করা পসিবল। ভিডিও কি ফাইল, স্ট্রিমিং বলেন আর যাই বলেন, সবই তো স্ট্যাটিক ফাইল। অনেক কিছু, এক্স্যাক্টলি জাহিদ ভাই, 10% ক্যাশ করতে বলে অনেক কিছু। আচ্ছা, সো ভিডিও স্ট্রিমিং ইজ দ্য চ্যালেঞ্জিং টাস্ক ফ্রম বোথ দ্য ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার পার্সপেক্টিভ. Moreover, internet connection speed vary quite a lot between different user. To make sure user don't refresh the same content, we can use a content delivery network, যেটা তার কাছাকাছি রয়েছে। এখন নেটফ্লিক্স এর আবার অন্য লেভেলে চলে গেছে আর একটা। ওকে, সিডিএন তো আমাদের সবার মাথায় এসেছে, নেটফ্লিক্স ইন্ট্রোডিউস করছে ওসিএ। ওসিএ কি জিনিস? ওসিএ হচ্ছে ওপেন কানেক্ট প্রোগ্রাম। নেটফ্লিক্স বললো যে ভাই আমার তো ভিডিও অনেক বড় বড়, আমার ভিডিওগুলো যদি একটু কোয়ালিটি ডাউন হয়, কেউ আর নেটফ্লিক্সের ভিডিও দেখবে না। 4K ভিডিও দেখার জন্য মানুষ সাবস্ক্রিপশন দেয়। তো সিডিএন এর উপর দিয়ে যদি এত পরিমাণ আমার ই করতে হয়, এত স্ট্রিমিং করতে হয়, তাহলে তো আমার হিউজ কস্ট। হোয়াট ক্যান উই ডু? ও চিন্তা করলো যে আচ্ছা, ও ওএসআই মডেলের সবচাইতে বেস্ট ব্যবহারটা করছে। যে আচ্ছা, মানুষের সবচাইতে কাছে কে আছে? এই যে কোনো একটা মানুষের সবার কাছে আছে হচ্ছে আইএসপি প্রোভাইডার। সো আইএসপির সাথে পার্টনার করছে, আইএসপি কে সিডিএন বানাই দিছে। ওকে, সো প্রথমবার যখন ইউজার রিকোয়েস্ট করছে, সেই রিকোয়েস্টটা আইএসপি থ্রু দিয়ে, বা ওদের যে ওসিএ বিভিন্ন রকম মানে যেই ওপেন কানেক্ট প্রোগ্রাম, এটার থ্রু দিয়ে আইএসপি পার্টনারের কাছে যাচ্ছে। আইএসপি পার্টনারের কাছে যাওয়ার পরে দেখছে যে আইএসপি পার্টনারের কাছে কিছু নাই। তো তারপরে এখানে সরাসরি বলা হচ্ছে নেটফ্লিক্স এর কাছে যাচ্ছে, কিন্তু মাঝখানে তো ওরা সিডিএন ও ইউজ করছে। তো সিডিএন এর কাছে যাচ্ছে, সিডিএন এর কাছে যদি না পাই তাহলে নেটফ্লিক্স এর কাছে যাচ্ছে, সেখান থেকে ডাটাগুলোকে নিয়ে এসে সুন্দর করে এই জায়গাটাই আসলে কনজিউমার নেটওয়ার্কের মধ্যে রেখে দিচ্ছে, অর্থাৎ আইএসপির কাছে রেখে দিচ্ছে। আইএসপির কাছে রেখে দিলে পরবর্তীতে এক আইএসপিতে তো বহু মানুষ আছে ভাই, নেটফ্লিক্স ইউজ করে না একটা নির্দিষ্ট জায়গায়, দেখা যাচ্ছে ঢাকা, যদি আমি গুলশানের কথা বলি বা বসুন্ধরার কথা বলি বা উত্তরার কথা বলি, বেশিরভাগ মানুষ এখানে ইউজ করে। তাহলে এক আইএসপি তো বহু মানুষ ব্যবহার করছে। তার মানে দেখেন এখানে পারফরমেন্স কি বানাই ফেললো। আর আমরা খুব ভালো মতোই জানি যে আমাদের আইএসপি যখন কোনো সার্ভার প্রোভাইড করে, এরকম এফটিপি সার্ভার প্রোভাইড করে, সেখানকার ডাউনলোড স্পিড আর সেখানকার ভিডিও দেখার স্পিড কি পরিমাণ ফাস্ট হয়, সেটা তো আমরা জানি সবাই। লাইক পিআর কিছুটা না, তখন হচ্ছে যে ওরা এটাকে একটা ক্যাশ সার্ভার বানাই ফেলছে, এখানে ক্যাশ করে ফেলছে। ওকে, কাইন্ড অফ এফটিপি সার্ভার, ইয়েস এক্স্যাক্টলি। সো এখানে কিছু রিস্ক আছে অবশ্যই, ডেফিনেটলি একটা মানে কন্টেন্ট পাইরেসি হওয়া বা এই টাইপের অনেক রিস্ক থাকে। কিন্তু তারপরেও যদি আপনি পারফরমেন্স পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, বিজনেস পার্সপেক্টিভ থেকে না, পারফরমেন্স পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে হোয়াট এ কুল সলিউশন ম্যান, হোয়াট এ কুল সলিউশন। আমরা এতদূর পর্যন্ত যাবোই না, আমরা এখানে পার্টনার করে ফেলবো। আইএসপির কি সুবিধা হচ্ছে? আইএসপির সুবিধা হচ্ছে, ওকে, আইএসপি একটা প্রমোশনাল পয়েন্ট পেয়ে গেল, সেলিং পয়েন্ট পেয়ে গেল। ও সব জায়গায় আইএসপি দেবে যে আমার নিজস্ব, আমরা নেটফ্লিক্সের সাথে ওপেন কানেক্ট প্রোগ্রামে যুক্ত আছি। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ও এখান এই প্রতিটা সাবস্ক্রিপশন থেকে ডেফিনেটলি কিছু টাকা চার্জ করবে। ঠিক আছে, ডেফিনেটলি আইএসপি তো অ্যাক্সেস পাবে, কারণ তার সার্ভারের কাছে আছে। এখন সেটা নাও পাইতে পারে, সেটার জন্য তারা কোনো সিকিউরিটি মেকানিজম করতে পারে বা কিছু একটা করতে পারে যেন পাইরেট না হয়। যেহেতু একটা প্রোগ্রাম করছে, সেহেতু তো ডেফিনেটলি তার কোনো না কোনো সলিউশন, সিকিউরিটি, এই কনসার্নগুলো মাথায় রেখেই করবে। সো বিজনেস পার্সপেক্টিভ তো আমি বলছি না, তাই না? এটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার হওয়ার কোনো চান্স নাই। সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার হওয়ার কোনো চান্স নাই, কারণ হচ্ছে যদি আইএসপিতে ডাটাটা না থাকে, সে তো আবার ঘুরে ফিরে নেটফ্লিক্স পর্যন্ত চলেই যাচ্ছে। ওকে, সে তো ঘুরে ফিরে নেটফ্লিক্স পর্যন্ত চলেই যাচ্ছে। নেটফ্লিক্স পর্যন্ত যে আমার আইএসপির কাছে পাইলে পাইলাম, না পাইলে প্রথম আমি নেটফ্লিক্সের কাছে যাবো, নেটফ্লিক্সের কাছে থেকে ডাটাটা নিয়ে এসে, মানে নর্মাল সিডিএন যেভাবে কাজ করে এক্সাক্ট সেম ওয়েতে কাজ করবে, কিন্তু ফর লোকাল আইএসপি। এখন আপনার লোকাল আইএসপি যদি 2,000 4,000 5,000 মানুষকে সার্ভ করে থাকে, দেখেন এই 2,000 4,000 5,000 মানুষের জন্য নেটফ্লিক্স কি পরিমাণ ফাস্ট হয়ে গেল। ওই সাইজ আইএসপির জন্য সাথে যদি আবার ওপেন কানেক্ট করা থাকে, প্রোগ্রামটা এনেবল করা থাকে, সো দিস ইজ অ্যামেজিং. So Netflix take this step further with this Open Connect program. In this approach, they partner with thousands of internet service provider. 1,000-এর উপরে আর কি ওরা ই করছে, আইএসপির সাথে কমিউনিকেট করছে, লোকালাইজ দেয়ার ট্রাফিক অ্যান্ড ডেলিভার দেয়ার কন্টেন্ট মোর এফিসিয়েন্টলি। রায়হান ভাই, এটাই তো বললাম যে তারা রেখে দিয়ে কি করবে যদি আলাদাভাবে এনক্রিপ্ট করা থাকে। ওকে, তারা নিজের কাছে রেখে দিয়ে আপনি যদি আপনার ভিডিও বা আপনার যদি মেন কন্টেন্ট উইদাউট প্রোভাইডিং এনি সিকিউরিটি রেখে দেন, তাহলে তো হারাই যাবে। তো আপনাকে তো নিজের মতো ওইভাবে রাখা যাবে না। আপনি ওদের সার্ভারটাকে অ্যাজ এ ক্যাশ সার্ভার বা সিডিএন হিসাবে ব্যবহার করছেন।
তো আপনাকে তো আপনার এনক্রিপশন পলিসি থেকে শুরু করে সবকিছু নতুন জিনিস ইন্ট্রোডিউস করতেই হবে। মূল আন্ডারলাইং টেকনোলজি এটা, বা বার্ডস আই ভিউ এটা, কিন্তু এখন আন্ডারলাইং এ আপনি কি কি জিনিস ব্যবহার করছেন, কি কিভাবে প্রোটেক্ট করছেন, সেটা তো পুরোপুরি বিজনেস লজিক, তাই না? ওখানে তো আমি জানি না, ওটা তো জানতে হবে, স্টাডি করতে হবে, বুঝতে হবে, তাহলে কেস স্টাডিজ করলে পাওয়া যাবে। বাট দিস ইজ দ্য আন্ডারলাইং মেন কনসেপ্ট। সিডিএন এর যে আরেকটা সুন্দর অল্টারনেটিভ হতে পারে, সেটার একটা কনসেপ্ট। অলরাইট, সো ওপেন কানেক্ট ভার্সেস সিডিএন, সিডিএন এর সাথে ওপেন কানেক্টের কি চেঞ্জেস আছে সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝেই ফেলছেন। নেটফ্লিক্স ওপেন কানেক্ট ইজ এ পারপাস বিল্ড কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা এক ধরনের কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কই, কিন্তু পারপাস বিল্ড, responsible for serving Netflix video traffic. Around 95% of the traffic globally is delivered via direct connections between OpenConnect and the ISP. 95%। কিভাবে হচ্ছে? Via direct connection between OpenConnect and the ISP. এটা জাস্ট অ্যামেজিং। Okay, so their customers who use to access the internet. Okay, currently they have Open Connect appliances in over 1,000 separate location around the world. 1,000-এর উপরে separate লোকেশনে তারা হচ্ছে ই করে আছে। In case of issues, Open Connect applicants can fail over and the traffic can be rerouted to Netflix server. কোনো কারণে এটা যদি ফেল করে, তারা Netflix সার্ভারের কাছে রিরাউট হবে। এটা একটা অ্যামেজিং কনসেপ্ট, অ্যামেজিং টেকনোলজি। ওয়েল, এরপর আসে হচ্ছে অ্যাডাপটিভ বিট রেট। এটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হচ্ছে আমাদের আমরা ভিন্ন ভিন্ন ফরম্যাটে রাখছি আমাদের ভিডিও, আর আমাদের নেটওয়ার্ক কখনো হাই হইতে পারে, কখনো লো হইতে পারে। সেই কারণে আমরা ব্যবহার করতে পারি অ্যাডাপটিভ বিট রেট স্ট্রিমিং প্রোটোকল, যেটা ইউটিউব করে থাকে। হঠাৎ করে ভিডিও চলতে 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 লো বিট রেটে চলে গেছে, ঝাপসা হয়ে গেছে ভিডিও, আবার হঠাৎ করে নেট ভালো হয়ে গেছে, একদম ক্লিয়ার ফকফকা। তো এই কাজটা করা হয় হচ্ছে অ্যাডাপটিভ বিট রেটের মাধ্যমে। এবং একটা প্রোটোকল আছে, যেমন হচ্ছে such as HTTP live streaming, which is designed for reliability and it dynamically adapts the network conditions by optimizing playback for the available speed of the connections. Well, so we can use adaptive bitrate. আর এইটার প্রোটোকল কোনটা? HTTP লাইভ স্ট্রিমিং প্রোটোকল, যেটাকে বলা হয় এইচএসএল। এইচএসএল এডিটর, ভিডিও প্লেয়ার আমরা দেখছি, তাই না? তো এইচএসএল এর মাধ্যমে এই কাজটা করা হয়। Lastly, for playing the video from where the user left off, part of our extended requirement, we can simply use the offset property we stored in the views table to retrieve scene chunk. Okay, that's it, এছাড়া আর কিছুই না। জাস্ট অফসেট প্রপার্টিটা অ্যাড করে দিব, তাহলে আমার অ্যাডাপটিভ বিটরেট কাজ করবে। আচ্ছা, শাহিন ভাই বলছেন যে নিয়ারেস্ট আইএসপি তে যাই না কেন? নিয়ারেস্ট আইএসপি তে কেন যাবে? নিয়ারেস্ট আইএসপির সাথে আইএসপি তো কমিউনিকেশন নাও থাকতে পারে। কোনো গ্যারান্টি নেই যে প্রত্যেকটা আইএসপি প্রত্যেকটা আইএসপির সাথে কানেক্টেড। তো তাই যদি করতে হতো, তাহলে ওরা আইএসপির ওপরে যারা আছে তাদের সাথেও আবার কমিউনিকেট করতে হতো, যে আচ্ছা তোমরা সবকিছু, মানে সব আইএসপি যে জায়গা কানেক্ট হয়েছে সেখানে তাদের ডিল করতে হতো। তো এইগুলোকে আলাদাভাবে ই করার তো কোনো মানে হয় না, তাই না? ওরা নিজেদের ভেতরে ডিল না করে শুধু আইএসপির সাথে ডিল করছে, আইএসপি তে না পেলে সিডিএনে যাবে বা নেটফ্লিক্স সার্ভারে যাবে, তাহলে ওদের ডিলটাও সহজ হয়ে যাচ্ছে। ওকে, ডিলটা শুধুমাত্র আইএসপি লেভেলে করতে হচ্ছে। এখন আইএসপি লেভেলের থেকে যেখানে আবার আইএসপি গুলো কানেক্ট হয়েছে সেখানে যদি ডিল করতে হয়, তারা তো আবার বলবে ভাই আমারে আরো পার্সেন্টেজ দাও, তাহলে দিন শেষে কনজিউমারের পকেটের টাকা যাবে, না হয় নেটফ্লিক্সের ইনভেস্টরের টাকা বার্ন হবে। ঠিক আছে? তো আইএসপি তো প্রত্যেকের একটাই। আচ্ছা, রিজিওনাল বিগ সার্ভার থেকে কি তাহলে ওসিএ বেটার সলিউশন ইন দ্যাট কেস? বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে তো ডেফিনেটলি বেস্ট, ডেফিনেটলি। ওকে, অলরাইট, সো এরপরে আসে হচ্ছে আমাদের সার্চিং মেকানিজমের জন্য আমাদের ডিফারেন্ট কিছু নেই। গতকালকে আমরা সার্চিং করার জন্য যা করছিলাম, এক্স্যাক্ট আজকেও তাই করব সার্চ করার জন্য। অনলি থিং সেটা হচ্ছে যে আমাদের ইলাস্টিক সার্চের মতো কনসেপ্ট আমরা ব্যবহার করব। তারপরে হচ্ছে আমাদের ট্রেন্ডিং বের করার জন্য এক্স্যাক্ট গতকালকে যে ওয়েতে ট্রেন্ডিং বের করছিলাম সার্চ রেজাল্টের উপরে, এক্স্যাক্ট সেম ওয়েতে আমরা ট্রেন্ডিং ব্যবহার করব। এই তো, দ্যাটস ইট। সো আমরা মোটামুটি আমাদের আর্কিটেকচারের হাই লেভেল ওভারভিউ দেখে ফেলছি। এবার হচ্ছে যে কিছু বেসিক জিনিসপত্র রয়েছে। আই বিলিভ যে বেসিক জিনিসপত্রের ভেতরে গুরুত্বপূর্ণ 2-3টা জিনিস রয়েছে, তাছাড়া তেমন কিছু নাই। তাই আমরা একটু ব্রেক নিয়ে তারপরে আবার আসবো, এসে হচ্ছে ডিটেলড ইঞ্জিনিয়ারিং এবং ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করব। ওকে, তো 10 মিনিটের ব্রেক। ওকে, সো এখন এখন একটু ডিটেল ডিজাইন আলোচনা করা যাক, যেখানে মেইনলি আমরা একটু নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলোর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং কিছু এক্সটেন্ডেড ফিচার্স কে আমরা ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে ডেটা পার্টিশনিং। এগেইন, স্কিপ দ্যাট। সহজ এবং সুন্দর সলিউশন হচ্ছে কনসিস্টেন্ট হ্যাশিং এই ক্ষেত্রেও। সো যে কোনো ডেটা পার্টিশনিং এর ক্ষেত্রে আমরা কনসিস্টেন্ট হ্যাশিং ইউজ করলে এই মুহূর্তে সমাধান চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবার এটা হবে না। অনেক ক্ষেত্রে, যে ক্ষেত্রে আপনার রেঞ্জ বেস কনসেপ্ট আছে, সেখানে ডেফিনেটলি কনসিস্টেন্ট হ্যাশিং গুড সলিউশন না।
বাট স্টিল এটা নিয়ে আমাদের পরে আলোচনা হবে, এখন আমাদের আলোচনার দরকার নাই। আচ্ছা, এবার আমাদের একটা গুরুত্বপূর্ণ ফিচার ছিল হচ্ছে জিও ব্লকিং। অর্থাৎ একটা ভিডিও আমেরিকার জন্য আপলোড হয়েছে, সেটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষজন দেখতে পারবে না। তো এই জিনিসটা করা খুব বেশি কঠিন কিছু না, সহজ, আবার খুব মানে সহজও না। বিষয়টা হচ্ছে আমরা এখানে প্রবলেমটাকে সলভ করতে পারি সিডিএন এর থ্রু দিয়ে, অথবা অন্য কোনো কিছু যেখান থেকে আসলে আমাদের রাউটিংটা হচ্ছে, সেই রাউটিং এর থ্রু দিয়ে আমরা মেনলি কাজটা করতে পারি। প্ল্যাটফর্ম লাইক নেটফ্লিক্স, ইউটিউব ইউজ জিও ব্লকিং টু রেস্ট্রিক্ট কন্টেন্ট। ওকে, তো যেহেতু ইন্টারনেট ভিন্ন ভিন্ন কান্ট্রির মধ্য দিয়ে দিয়ে যায়, আমার রিকোয়েস্টটা কোন কান্ট্রি থেকে আসছে সেটা দেখে কিন্তু আমি ব্লক করতে পারি, যে ওকে তুমি এই কান্ট্রি থেকে এটা পাবা না, সার্চ রেজাল্টেই তুমি পাবা না, বা সার্চ রেজাল্টে তুমি পাইছো, ভিডিও ওপেন করতে পারবা না, ওপেন করার আগেই তুমি ব্লক হয়ে যাচ্ছ, এই ধরনের বিষয়বস্তু। This is primarily done due to logical distribution laws that Netflix has to adhere to when they make a deal with the production and distribution companies. ভিন্ন ভিন্ন কোম্পানির সাথে আসলে যখন ডিস্ট্রিবিউট করে বা ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে যখন ডিল করে, তখন এটা তাদের একটা বিগ কনসার্ন হয়ে দাঁড়ায় যে কোথায় কোথায় পাবলিশ হবে, কোথায় কোথায় পাবলিশ হবে না। এমন অনেক সিনেমা থাকতে পারে বা মুভি থাকতে পারে, সিরিজ থাকতে পারে, যেটা হয়তো ওদের দেশে সিনেমা হলে চলতেছে, বাট আমাদের দেশের জন্য তারা কি করতে পারে, যেহেতু আমাদের দেশে ওই সিনেমা হলে, মানে আমাদের দেশের কোনো সিনেমা হলে হয়তো ওই মুভিসটা দেখাবে না, তাই আমরা আমাদের দেশের জন্য আগেই তারা রিলিজ করতে পারে। বাট যেই দেশের ভিডিও, যেই দেশের সিনেমা, সেই দেশে ব্লক থাকতে পারে। এরকম অনেক কনসেপ্ট, অনেক পলিসিস আসতে পারে। এটা ডিস্ট্রিবিউশন পলিসি এবং এটা পুরোপুরি বিজনেস। আমাদের কনসেপ্ট এটা না যে কোন কোন পলিসিতে তারা হচ্ছে মুভিগুলোকে ব্লক করবে, আমাদের পলিসি হচ্ছে কিভাবে তারা ব্লক করবে। In the case of YouTube, you will be controlled by the user during the publishing of the content. Okay, so we can determine the user's location either using their IP or region setting. যেমন হচ্ছে যখন একজন কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তখন আমরা তার কোন রিজিয়নের সেসব ইনফরমেশন কালেক্ট করতে পারি। যদিও এইটা মানুষ ভুলভাল দিতে পারে, যদিও ভুলভাল দিয়েও লাভ নাই, কারণ পেমেন্ট যখন করতে যাবে তখন এখানে একটা অটোমেটিক্যালি কান্ট্রির বিষয়বস্তু চলে আসবে। তাই যদি কেউ ভুলভাল দিয়ে থাকে তাহলে সে পারচেস করতে পারবে না, সাবস্ক্রিপশন নিতে পারবে না। তাই এটা একটা গুড সলিউশন। আর বেস্ট সলিউশন হচ্ছে যে আইপি ট্র্যাকিং করার মাধ্যমে আমরা হচ্ছে করতে পারি। ওকে, সার্ভিস লাইক অ্যামাজন ক্লাউড ফ্রন্ট, বেসিক্যালি এটা কিন্তু একটা সিরিয়ান সার্ভিস। এই সিরিয়ান সার্ভিসের সামনে হচ্ছে আমরা জিও রেস্ট্রিকশনটা বসাইতে পারি। বেশিরভাগ আপনার সিডিএনই আপনাকে এই সুযোগটা প্রোভাইড করে থাকে, নো ভিপিএন। ভিপিএন এই কাজের জন্য না, বা বিভিন্ন ভিপিএন দিয়ে তো আপনি আসলে বাইপাস করতে পারবেন, কিন্তু পেমেন্ট করতে পারবেন না। তো এখানে তো পেইড সার্ভিস, আপনি তো ফ্রি নেটফ্লিক্সে ভিডিও দেখতে পারেন না। তো এই ক্ষেত্রে ফ্রি যেহেতু ভিডিও দেখতে পারেন না, ভিপিএন কোনো সলিউশন প্রোভাইড করবে না, কারণ ওটা আপনি যখনই পে করতে যাবেন তখনই আপনাকে ট্র্যাক করে ফেলবে যে আপনি বাংলাদেশের কার্ড দিয়ে পে করতে চাচ্ছেন, অথচ আপনি বলছেন যে আপনি আমেরিকায় আছেন, তাই না? এটা পসিবল হবে না, ইস্যু হবে, পেমেন্ট অ্যাকসেপ্ট করবে না। ওকে, সো ক্লাউড ফ্রন্টের মতো সার্ভিস এর সাথে হচ্ছে যেমন রাউটিং পলিসি, যা উইথ অ্যামাজন রাউট 53 একটা খুব সুন্দর সলিউশন। এই টাইপের জিনিসপত্র দিয়ে আপনি মেনলি করতে পারেন যে কোনো ধরনের সিরিয়ান, এই ধরনের মানে বেশিরভাগ সিরিয়ান আর কি আপনার এই ধরনের জিও ব্লকিং সার্ভিসটা প্রোভাইড করে থাকে। ওকে, আচ্ছা, সো সুন্দরভাবে একটা ইরর পেজে রিডিরেক্ট করে দিবে, দ্যাটস ইট। তার মানে এই প্রবলেমটা আমাদের ম্যানুয়ালি সরাসরি সলভ না করলেও আমরা সিডিএন ব্যবহার করে খুব ইজিলি জিও ব্লকিং ফিচারটা ইনেবল করতে পারি। আপনি দেখা যাচ্ছে কালকে একটা কোর্স টোর্স কিছু একটা বানাইলেন, সেখানে বললেন যে আমি ভাই ইন্ডিয়া বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান অন্য কোনো বা বাংলাদেশের বাইরে কাউকেই দিব না কোর্সটা, আপনি ব্লক করে দিতে পারেন। ওকে, লাইক দ্যাট। অলরাইট, আবার দেখা যাচ্ছে আপনি সবার জন্য বানাইলেন, ইসরায়েলে দিবেন না ভাবলেন, তাও করতে পারেন। তো যেভাবে হোক আপনার যার প্রতি আর কি মানে প্রবলেম মনে হচ্ছে যে এই জায়গাটায় আমি এটাই করব না, সেটা আপনি কন্ট্রোল করতে পারেন খুব ইজিলি, জাস্ট ইউজিং যে এই জিও ট্র্যাকিং বা জিও ব্লকিং এর কনসেপ্টটা ব্যবহার করে যে কোনো সিরিয়াল সার্ভিসের মাধ্যমে। এরপর আসে হচ্ছে রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন অ্যানাদার বিগ থিং। Netflix uses machine learning model which uses the user's viewing history to predict what the user might like to watch next. Okay, so an algorithm like collaborative filtering can be used here. However, Netflix, like YouTube, uses its own algorithm called Netflix recommendation engine, which can track several data points such as user profile information like age. এখন এমন একটা মুভিজ আসছে যে মুভিজটা আসলে মোস্টলি 40, 45, 50 প্লাস মানুষ আসলে পছন্দ করছে ওটা, আর আপনার এজ হচ্ছে 25। তো আপনাকে ওটা রিকমেন্ড করে তো লাভ নাই, তাই না? জেন্ডার কিছু মুভি যেমন হচ্ছে ওই যে বারবি মুভি আসলো কিছুদিন আগে, ওটা মেয়েরা বেশি পছন্দ করবে, কিন্তু আপনি পুরুষ, তো আপনাকে এটা রিকমেন্ড করে লাভ নাই। তো বিষয়টা এরকম। তারপর লোকেশন, কোন কোন মুভিটা আসলে আপনার নির্দিষ্ট এরিয়ায়, ঢাকাতে কোন মুভিগুলো এখন বা কোন টিভি সিরিজটা সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে, আর আপনি ঢাকায় থাকেন, তার মানে আপনাকে এই জিনিসটাই শো করতে হবে। তো এইগুলো হচ্ছে ফ্যাক্টর।
বা প্যারামিটার, যে প্যারামিটারগুলোর উপর ভিত্তি করে এই রিকমেন্ডেশন ইঞ্জিনগুলো কাজ করবে। তারপর ব্রাউজিং অ্যান্ড স্ক্রোলিং বিহেভিয়ার। স্ক্রোলিং বিহেভিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি কোথায় স্ক্রোল করছেন, স্ক্রোল করতে যে কোনো একটা পোস্টের উপরে কতটুকু সময় আপনি স্পেন্ড করলেন, বা কোন ভিডিওর উপরে ক্লিক করলেন, হিট ম্যাপ জেনারেট করা। তো এইগুলো অ্যানালিটিক্সের খুবই গুরুত্বপূর্ণ পার্ট এবং রিকমেন্ডেশন ইঞ্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আপনি যেমন হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি রিলস দেখছেন, আপনি কতটা স্ক্রোল করছেন, অর্থাৎ একটা রিলসে কতটুকু সময় স্পেন্ড করছেন, এইটা ট্র্যাক করে কোন একটা রিলস ভাইরাল হয় অথবা হারায় যায়। তারপরে টাইম অ্যান্ড ডেট, ইউজার ওয়াচড এ টাইটেল, কখন দেখছে, দ্য ডিভাইস হুইচ ওয়াজ ইউজ টু স্ট্রিম দ্য কন্টেন্ট। এখন এমন একটা কন্টেন্ট, যে কন্টেন্টটা হয়তো 4K মনিটরে ভালো দেখা যাবে, বাট আপনি ফোন থেকে দেখার চেষ্টা করছেন যেখানে 4K মনিটর নাই, আপনাকে হয়তো রিকমেন্ড করে খুব একটা লাভ হবে না এটা এই মুহূর্তে। তো এরকম ওরা ডিসিশন মেক করতে পারে। দ্য নাম্বার অফ সার্চেস অ্যান্ড হোয়াট টার্মস ওয়ার সার্চ, কোন ধরনের সার্চ বেশি হচ্ছে বা আপনি কোন ধরনের সার্চ বেশি করছেন, এইগুলোর উপরে আপনি রিকমেন্ডেশন পাইতে পারেন এবং ওদের রিকমেন্ডেশন ইঞ্জিন কাজ করতে পারে। ম্যাট্রিক্স অ্যান্ড অ্যানালিটিক্স খুবই ভালো। Yes, they are making money using our time. So recording, analytics and metrics is one of our extended requirements. বেসিক্যালি একটু আগে যে রিকমেন্ডেশন ইঞ্জিনটার কথা বললাম, এই রিকমেন্ডেশন ইঞ্জিনটা যে যে ডেটার উপর ভিত্তি করে ডিসিশন মেক করবে, সেটাই মূলত অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সের ডাটার উপর ভিত্তি করে মূলত ডিসিশন রিকমেন্ডেশন ইঞ্জিনগুলো কাজ করে থাকে। আর অ্যানালিটিক্স হচ্ছে আগের ডাটাগুলো কালেক্ট করবে। কিভাবে কালেক্ট করবে? উই হ্যাভ বিভিন্ন রকমের মেসেজ কিউ সার্ভিস, RabbitMQ, তারপরে কাফকা, এই ধরনের সার্ভিস, এবং এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য, স্ট্রিম করার জন্য আমাদের আছে অ্যাপাচি স্পার্ক লার্জ স্কেলের জন্য। তো এই দুইটা টুলস ব্যবহার করে খুব সুন্দরভাবে আমরা এটাকে অ্যানালিটিক্স সার্ভিসে কনভার্ট করে ফেলতে পারি, যেটা আমরা গতদিন আলোচনা করছি, নতুন কিছু নাই। এরপরে আসে হচ্ছে ক্যাশিং। ক্যাশিং এর ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে স্ট্যাটিক ক্যাশিং এর কথা বলছি না। সার্চ রেজাল্ট বা কোন কোন আইডি, কোন কোন ভিডিও গুলো আসলে বেশি সার্চ হচ্ছে, ট্রেন্ডিংসে যাচ্ছে, সব ডাটা তো আর স্ট্যাটিক হবে না। স্ট্যাটিক ডাটাগুলো তো আমরা ক্যাশে রাখলাম, স্ট্যাটিক ডাটাগুলো পাওয়ার জন্যও কি আমার আইডি গুলো বা হচ্ছে ইনফরমেশন গুলো দরকার। তার জন্য আমাদের কিছু ক্যাশিং দরকার। ক্যাশিং পলিসি এক্স্যাক্ট সেম, কোনো ডিফারেন্স নাই। লিস্ট রিসেন্ট ইউজড অথবা LRU এভিকশন পলিসি আমরা ব্যবহার করব। 20% বা ম্যাক্সিমাম, আসলে এখানে 20% করা যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমার যত ভিডিও আছে সবকিছুই আমি এখানে ক্যাশ করব, কারণ হচ্ছে যেখানে ভিডিওর পরিমাণটা লিমিটেড। নেটফ্লিক্সের মতো সার্ভিস, আমি এর আগে কিন্তু একটা এক্সাম্পল দিয়েছিলাম দু একদিন আগে, যে নেটফ্লিক্সের মতো সার্ভিস বা প্রাইভেট একটা কোর্স প্ল্যাটফর্ম, এই জায়গাগুলোতে আপনার ভিডিওর সংখ্যা তুলনামূলক কম। মানুষ এইগুলোই দেখবে, এইগুলোই ঘুরে ফিরে দেখবে। তাই এখানে আসলে 20% 30% করার কিছু নাই, র্যান্ডমনেস খুবই কম। তাই এখানে ফিক্সড যা আছে আমি সবকিছুই কি করতে পারি, আমার স্টোরে রাখতে পারি, বাট ইনিশিয়ালি না রেখে পরে যখন ইউজার হিট করছে তখন রাখতে পারি। এইভাবে আমরা ক্যাশ মিসটাকেও হিট করতে পারি। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে মিডিয়া স্ট্রিমিং অ্যান্ড স্টোরেজ। মিডিয়া স্ট্রিমিং নিয়ে অলরেডি অনেক কথা হয়েছে। স্টোরেজ হচ্ছে অ্যামাজন S3 স্টোরেজ, ওর মাল্টিপল ক্লাস ব্যবহার করতে পারি, বা যে কোনো অবজেক্ট স্টোরেজ ব্যবহার করতে পারি, যে কারণ যেহেতু আমাদের ডাটাগুলো অবজেক্ট আকারেই থাকবে মেনলি। আর কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটা অ্যামাজনের ক্ষেত্রে, এই নেটফ্লিক্সের ক্ষেত্রে ওরা অন্য লেভেলে ব্যবহার করছে, বাট ইন ফ্রন্ট অফ দ্যাট কনসেপ্ট তাদের কিন্তু আরো কিছু CDN এরও প্রয়োজন আছে। ওকে। কিন্তু এই এই সিস্টেমের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস মিসিং আছে আমাদের। সেই জিনিসটা কি বলেন তো কেউ? যে আমাদের নেটফ্লিক্সের মতো সার্ভিসে আরেকটা গুরুত্বপূর্ণ ইঞ্জিন, আমরা রিকমেন্ডেশন ইঞ্জিন নিয়ে কথা বলছি, আমরা জিও ব্লকিং নিয়ে কথা বলছি, আমরা হচ্ছে আপলোড ট্রান্সকোড, এই টাইপের সবকিছু নিয়ে আমরা কথা বলছি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা কথা বলিনি। সেটা কি বলেন তো? র্যাঙ্কিং। ইয়েস, র্যাঙ্কিং। তো আসলে যে কোনো ধরনের প্ল্যাটফর্মে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে র্যাঙ্কিং। যেই র্যাঙ্কিংটা রিকমেন্ডেশন অ্যালগোরিদম ব্যবহার করেও করা যেতে পারে, কিন্তু ইনিশিয়ালি তো ওই জিনিসটা থাকে না। তার মানে হচ্ছে সামহাও আমাকে র্যাঙ্কিং এর জন্য আলাদা ওয়েতে চিন্তা করতে হবে এবং র্যাঙ্কিং করতে হবে। সো যেহেতু গতকালকে র্যাঙ্কিং নিয়ে আলোচনা হয়েছে, আর আজকে আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে র্যাঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ না, তাই আমরা র্যাঙ্কিংটা নিয়ে আলোচনা করিনি। ওকে। সো লেটস ডিসকাস অ্যাবাউট দ্য আর্কিটেকচার। অনেক ফ্লজ আছে, ইওর জব ইজ টু ফাইন্ড দ্য ফ্লজ। ওকে। তো আমরা এক এক করে সার্ভিস নিয়ে শুরু করি। সবার ফার্স্ট হচ্ছে আমাদের এখানে কি আছে, এটা হচ্ছে স্ট্রিম সার্ভিস। স্ট্রিম সার্ভিসের আগে আছে হচ্ছে প্রথমে ইউজার সার্ভিস। ইউজার সার্ভিস দুনিয়ার সবচেয়ে সহজভাবে ডিফাইন করা হচ্ছে। ইউজার সার্ভিস লোড ব্যালেন্সার, ডাটাবেস রেপ্লিকা, যেন আমার ইউজারের কোনো ডেটা হারায় না যায় এবং কোনো না সবসময় যেন একটা না একটা অ্যাক্টিভ থাকে। রিড রেপ্লিকা করা আছে, লোড লোড ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, এবং এখানে মাল্টিপল সার্ভিস আছে। ওকে। সো ইউজার সার্ভিস দুনিয়ার সবচেয়ে সহজ সার্ভিস। এরপরে আসি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সার্ভিস হচ্ছে আপনার মিডিয়া সার্ভিস।
মিডিয়া সার্ভিসটা এখানে, যদি আমাদের আপলোড সার্ভিসটা নাই, আপলোড সার্ভিস থাকলে বেটার হতো, এটা একটা মিসিং ফ্যাক্টর। যে আমরা এখানে লোড ব্যালেন্সার সরাসরি স্ট্রিম সার্ভিসে না, যে এখানে একটা আপলোড সার্ভিস করতে পারতাম। রাইট নাও স্ট্রিম সার্ভিসকে আমরা আপলোড সার্ভিস কল্পনা করে নিচ্ছি। ওকে, সো স্ট্রিম সার্ভিসকে আমাদের আপলোড সার্ভিস কল্পনা করে নিচ্ছি। সো স্ট্রিম সার্ভিসের কাছে ফাইলটা আপলোড হলে সেই ফাইল আপলোডের জিনিসটা আমাদের কই চলে যাবে, মিডিয়া সার্ভিসের কাছে চলে যাবে। আর মিডিয়া সার্ভিস একটা কিউ ব্যবহার করে এক এক করে এই পাইপলাইনটা অ্যাপ্লাই করবে, ভিডিও প্রসেসিং পাইপলাইনটা অ্যাপ্লাই করবে, এবং সেটা ফাইনালি অবজেক্ট স্টোরেজের মধ্যে রেখে দিবে। এবং পরবর্তীতে যখন তাদের দরকার হবে, স্ট্রিমিং সার্ভিস যখন ইউআরএলটা চাইবে, তখন সে হচ্ছে ইউআরএলটা দিয়ে দিবে। ইউআরএল এর সাথে সাথে স্ট্রিম করার পুরো দায়িত্ব সেই নিয়ে নিবে বেসিক্যালি। ওকে, কারণ স্ট্রিম এখান থেকে ডাটাটা চেয়ে আমার স্ট্রিম সার্ভিস নিয়ে সিডিএন এর কাছে রেখে দিবে বা কোনো একটা জায়গায় রেখে দিবে, বাট বেসিক্যালি এই দিক থেকে যাবেই না, সরাসরি সে হচ্ছে এই সিডিএন এর মাধ্যমেই যাবে আর কি। ওকে, তো অর্থাৎ এর সাথে এর সম্পর্কটা হচ্ছে ইউআরএল শেয়ারিং। যখন আপলোডটা হচ্ছে, আপলোডের ডাটাটা পৌঁছে দেওয়া, আপলোডের ডাটা মিডিয়া সার্ভিস সুন্দর করে প্রসেসিং করে পাইপলাইনের ভেতরে দিয়ে অবজেক্ট স্টোরেজে রাখবে। রাখার পরে যে ইউআরএলটা আসবে, অবজেক্ট স্টোরেজের লোকেশন, সেই লোকেশনটা সে হচ্ছে স্ট্রিমিং সার্ভিসের সাথে শেয়ার করবে, যেন সেই ইউজারকে বলতে পারে এই নাও তোমার স্ট্রিমিং ইউআরএল। আর পরবর্তীতে যখন আসলে ইউজার কোনো না কোনো ভাবে ওই ইউআরএলটা পাবে এবং সে যখন ভিডিওটা স্ট্রিম করতে চাইবে, তখন সে সিডিএন এর থ্রু দিয়ে আসবে। এবং নট অনলি সিডিএন, এখানে এই যে ডিজাইনটা একটু মিস্টেক আছে, ডিজাইন এখান থেকে না এখানে আসা উচিত আমার মতে। যেখান থেকে আসলে আমার জিনিসটা সার্ভ হবে সেখান থেকে, সেখানে তো আপনার আসলে পরে কি হবে যে ওকে ফাইন, আর যেহেতু স্ট্রিমিং সার্ভিস বলা হয়েছে এটা, এই জন্য স্ট্রিমিং সার্ভিসকে সামনে বসাইছে, বাট লজিক্যালি এইটার সাথে এটার একটা কানেকশন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু চলবে না। বর্তমানে এটার সাথে এর কোনো কানেকশন নেই। ব্যাপারটা হয়ে গেছে যে ইউজার সরাসরি সিরিয়ান থেকে ডেটা পাচ্ছে। ইউজার যদি সরাসরি সিরিয়ান থেকে ডেটা পায়, তাহলে যে আমাদের ওপেন কানেক্টের কনসেপ্টটা রয়েছে, সে ওপেন কানেক্ট কোথায় আসবে? ওপেন কানেক্ট তো আসবে না। সো ওপেন কানেক্টকে বাইপাস করে ফেলছে। সো এই জায়গায় একটা বিরাট বড় মিস্টেক আছে। আচ্ছা, আর স্ট্রিমিং সার্ভিস বেসিক্যালি অনেকগুলো কাজ করবে এখানে, যদিও ভিউ সার্ভিসটার কথা বলা নাই। স্ট্রিমিং সার্ভিস লোড ব্যালেন্সারের থ্রু দিয়ে দেখা যাচ্ছে আপনার ডেটাগুলোকে রাখবে কোনো একটা জায়গায় পুরো জিনিসটা, এবং ডেটাবেসের রেপ্লিকা তৈরি করে রাখবে, যেখানে ভিডিওর ইনফরমেশন, স্ট্রিমিং ইউআরএল, ভিউজ, হাবিজাবি সবকিছু থাকবে। যদিও ভিউজ একটা ডিফারেন্ট সার্ভিস হইতে পারতো। সে ব্রডকাস্ট করবে কিছু মেসেজ কিউজের মাধ্যমে বা অ্যাপাচি স্পার্কের মাধ্যমে, কিছু জিনিসটাই করে সে হচ্ছে কই পাঠাই দিবে, অ্যানালিটিক্স সার্ভিসের মাধ্যমে পাঠাই দিবে। এখানেও আর একটা বড় মিসিং আছে, সরাসরি অ্যাপাচি স্পার্ক আছে উইদাউট অ্যাপাচি কাফকা। এখানে একটা কাফকার দরকার আছে, কারণ যখন একটা ভিডিও আপলোড হচ্ছে, সেই ভিডিওর অনেকগুলো জিনিসপত্র রয়েছে, কাজ রয়েছে। আর ফাইনালি এখান থেকে একটা বেসিক ক্যাশ, ভিডিও সম্পর্কিত জিনিসপত্র এখানে ক্যাশ করে রাখবে। সার্ভিস, সার্চ সার্ভিস রয়েছে। সার্চ সার্ভিসের কাজ খুব সিম্পল, সার্চ বা ট্রেন্ডিং বিষয়গুলো হ্যান্ডেল করা। তার জন্য একটা সুন্দর ক্যাশিং দরকার এবং ইলাস্টিক সার্চ দরকার। এগেইন জাস্ট বোঝানোর জন্য সরাসরি করে দেওয়া হয়েছে ইলাস্টিক সার্চের সাথে এর কানেকশন, বাট এটা মূলত হবে স্ট্রিমিং এর মাধ্যমে, গতকালকে যেভাবে হয়েছিল। এই হচ্ছে এর বেসিক, সবচাইতে সিম্পলেস্ট ওয়েতে একটা ডিজাইন, যে ডিজাইনের ভিতরে হিউজ ফ্লজ। হ্যাঁ শাইন ভাই, আরো অপটিমাইজ করার জায়গা রয়েছে। ইউজার্সদের এন্ড পয়েন্ট আর কন্টেন্ট টিমের এন্ড পয়েন্ট দুইটা আলাদা করছে আর কি। যে আমরা হ্যাঁ, লেফট সাইডে একটা জিনিসই ও আচ্ছা, এটা বলতেছিলাম না যে কন্টেন্ট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি হ্যাঁ। আমি এটা খেয়াল করিনি। কন্টেন্ট টিম এটা করছে, কন্টেন্ট টিম সিডিএন করছে, বাট স্টিল, স্টিল উই নিড এ সিডিএন বিটুইন হেয়ার। ওকে, তো জি জি। কারণ হচ্ছে যে এখানে বিষয়টা এরকম হয়ে গেছে, এখান থেকে ডেটাটা এইদিকে চলে গেল, যাওয়ার পর এখান থেকে জাস্ট কানেকশন ইউআরএল পর্যন্তই, নাথিং এলস। কিন্তু আমার আপলোডার সার্ভিসটার ডেটাটা আসলে মূলত স্ট্রিম হবে মেন কোন জায়গা থেকে? প্রথম কিন্তু স্ট্রিম হবে এই অবজেক্ট স্টোরেজ থেকে, ডেটাটা পুল করে আসবে, তাই না? এখানে কিন্তু ডেটা নাই, এখানে শুধুমাত্র লিংক আছে, কোথায় ডেটাটা আছে। তাই ডেটাটা যদি আমার এখান থেকে পুল করতে হয়, তাহলে এখানকার একটা সুন্দর কানেকশন দরকার, এবং এর মাঝখানে একটা সিডিএন দরকার। আর এখানে আমার সিডিএন এর কোনো দরকার নাই। কেন সিডিএন এর দরকার নেই? কারণ আমি ডেটা আপলোড করছি। কন্টেন্ট টিমের কাজ তো কন্টেন্ট ভিউ করা না, কন্টেন্ট টিমের কাজ হচ্ছে কন্টেন্ট আপলোড করা। আপলোড করার সময় আমার সিডিএন এর দরকার নাই। আপলোড করার সময় আমি সরাসরি মিডিয়া সার্ভিসের মাধ্যম দিয়ে এখানে ডাটাটা পৌঁছাই দিলাম, বা আপলোড সার্ভিসের মাধ্যমে ডাটাটা পৌঁছাই দিলাম। আর আমার মেন জিনিসটা যখন সিডিএনটা দরকার, দরকার হচ্ছে আমার যখন আমি ভিউ করব, আমার ওপেন কানেক্ট আছে, ওপেন কানেক্টের সামনে আমি লোড ব্যালেন্সার বসাইছি ঠিক আছে, কিন্তু আমি যদি ইন বিটুইন এখানে আমি সিডিএনটা বসাই, কারণ আমার স্ট্রিমিং করার জন্য কিন্তু একটা জিও ব্লকিং এর ব্যাপার স্যাপার আছে। সো আমি ব্যাপারটা হচ্ছে যে আপলোডে ব্লক করে বসে আছি, হ্যাঁ, আপলোডে ব্লক করে বসে আছি, কিন্তু আমি ভিউজ এর ক্ষেত্রে ব্লক করে বসে নাই, কারণ আমার এখানে কোনো সিডিএন নাই। তো এই হচ্ছে মূল ফ্যাক্ট, সিম্পল কিছু ইরোর, যে ইরোর গুলো কোনো ব্যাপার না।
আমরা নিজেরাই বুঝতে পারছি কোথায় কি হইতে পারে, কি কিভাবে জিনিসগুলো চেঞ্জ করা যেতে পারে। সলিড লাইনের একটা ড্যাশ লাইন, এই দুই ধরনের লাইন দেখা যাচ্ছে। ইয়েস, সলিড লাইন আর ড্যাশ লাইন। সলিড লাইন মানে হচ্ছে সরাসরি রিকোয়েস্টটা ওখানে পৌঁছাবে, আর ড্যাশ লাইন মানে হচ্ছে যে সামহাউ হচ্ছে যে আপনার ইন্টারনাল কমিউনিকেশন হবে। এই, ওকে, ডিরেক্ট কানেকশনের বদলে ইন্টারনাল কমিউনিকেশন সেই আর কি। আচ্ছা, সিডিএন এ তো র ফাইল রাখবো না, প্রসেস ফাইল রাখবো। এক্স্যাক্টলি, সিডিএন আমি র ফাইল রাখবো না, সিডিএন আমি রাখবো প্রসেস ফাইল। সেই কন্টেন্ট টিমের সাথে আসলে আপলোডে সিডিএন এর সরাসরি কোনো সম্পর্ক নাই, কন্টেন্ট টিম ভিউ করবে না। কন্টেন্ট টিম আসলে কি করবে, জাস্ট আপলোড করবে। আচ্ছা, তারপর হচ্ছে ইউজার সার্ভিস ক্যাশ ক্লিন আপ। হ্যাঁ এক্স্যাক্টলি, এই গতকালকে যে জিনিসপত্রগুলো ছিল সেম সিমিলার জিনিসপত্র এখানে প্রবলেম আছে। আর ফার্স্ট টাইম এপিআই গেটওয়ে লাগবে। এপিআই আমরা আপাতত লোড ব্যালেন্সারটাকে এপিআই গেটওয়ে ধরে নিতে পারি। কোয়ালিটি ডিস্ট্রিবিউশন সার্ভিস লাগবে না, এটা অ্যাডাপটিভ অটোমেটিক হবে। ঠিক আছে, এটা অটোমেটিক কিভাবে হবে? অটোমেটিক হবে হচ্ছে যে আপনার এইচএসএল ইসের মাধ্যমে, যে এই স্ট্রিম ইউআরএলটা আপনি স্ট্রিম সার্ভিসের সাথে শেয়ার করবেন এখান থেকে, সেই ইউআরএলই বুঝে নিবে যে কিভাবে আসলে কোথায় কোথায় কোন লোকেশন আছে আর কোন সময় কোনটা কল করা দরকার, সেটা এইচএসএল যে আপনার ভিডিও প্লেয়ার আছে সেটা বুঝে নিবে, মানে এনকোডার ওইটা বুঝে নিবে। হ্যাঁ, এখানে হচ্ছে যে এনকোডার বা প্রসেসিং এর ক্ষেত্রে আমরা মাল্টিপল ইনস্ট্যান্স রান করতে পারি। সব জায়গায় আমরা এইগুলোতে আমরা মাল্টিপল ইনস্ট্যান্স রান করতে পারি, কারণ আমাদের প্রচুর পরিমাণ ভিডিও আসতে পারে। টুইটার না জাহিদ ভাই, অলমোস্ট সবকিছুর সাথেই সবকিছুর সম্পর্ক কানেক্টেড। এখানে আপনার যে বিষয়টা হবে, যে এই জন্য আমি বারবার বলছিলাম যে আপনার কয়েকটা যদি আপনি কেস স্টাডিজ করেন তাহলে আপনার মূল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আপনি দেখবেন অ্যানালিটিক্স অলওয়েজ সেম, অ্যানালিটিক্স এর কনসেপ্ট অলওয়েজ সেম, ক্যাশিং এর টেকনিক অলওয়েজ সেম, সিডিএন এর টেকনিক অলওয়েজ সেম। এখন বিষয়টা হচ্ছে আপনি কার সাথে কার কানেকশন করছেন। ডেটাবেস রেপ্লিকার টেকনিক অলওয়েজ সেম, লোড ব্যালেন্সার, এপিআই গেটওয়ে, হাতে গোনা কয়েকটা কম্পোনেন্ট। ওকে, হাতে গোনা সব কয়েকটা কম্পোনেন্ট, এই কয়েকটা কম্পোনেন্টের মধ্যে হয়তো কিছু সার্ভিস কমপ্লিকেটেড হবে, কিছু সার্ভিস হয়তো আপনার তার অ্যালগোরিদমটা কঠিন হবে। গতকালকের কঠিন অ্যালগোরিদম কি ছিল? গতকালকের কঠিন অ্যালগোরিদম ছিল হচ্ছে আমাদের ফিড জেনারেশন। ওইটা তো ওই সার্ভিস মেনটেন করবে, ওটা নিয়ে তো আমার মাথা ব্যথা নেই। কিন্তু আমার সিস্টেম ডিজাইনে কিন্তু ওর কোনো ই নাই, আমি জাস্ট কানেকশন করে দেবো, ওকে এ কেমনে করবে আই ডোন্ট নো। কিন্তু এখানে আমার একটা সার্ভিস লাগবে যে ফিড জেনারেট করবে। আজকের কমপ্লিকেটেড বিষয়টা হচ্ছে এই ধরনের ওই যে আপনার স্ট্রিমিং সার্ভিস আর হচ্ছে আপলোড সার্ভিস। আচ্ছা, যদি আপনি উবার নিয়ে কথা বলেন, উবারের সিস্টেমে দেখা যাচ্ছে আপনার কমপ্লিকেটেড জিনিসটা কি, ম্যাচিং। অর্থাৎ ম্যাচিং, তারপর হচ্ছে যে ফেয়ার জেনারেট করা, যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাইতে দূরত্ব কত, এবং সেটার টাকা কত হবে, এই ফেয়ার জেনারেশন সার্ভিস। তারপরে হচ্ছে যে আপনার কাস্টমার নিয়ারেস্ট কোন ড্রাইভারকে পাবে। তারপরে ফুড ডেলিভারির ক্ষেত্রেও বিষয়টা সেম, যে নিয়ারেস্ট কোন রেস্টুরেন্টটাকে শো করবে। নিয়ার ফুড রেস্টুরেন্ট শো করলো, ঠিক আছে, এবার অর্ডার করার পরে কোন ডেলিভারি ম্যানকে আগে টার্গেট করবে বা কানেক্ট করবে নোটিফিকেশন। প্রত্যেকটা জিনিসেই, প্রত্যেকটা সার্ভিসেই আপনি দেখবেন কিছু কমপ্লিকেটেড সার্ভিস আছে, যেই সার্ভিসটাতে আপনার প্রোগ্রামিং নলেজ লাগছে এবং এক্সটেন্ডেড নলেজ লাগছে। বাট ওভারঅল হাতে গোনা কিছু কম্পোনেন্ট দিয়েই আমরা পুরো দুনিয়ার সিস্টেমটাকে কন্ট্রোল করছি, ভিন্ন ভিন্ন ভাবে কানেক্ট করার মাধ্যমে। ওকে, ইটস সামথিং লাইক এ পাজেল। অথবা আপনি এটাকে চিন্তা করতে পারেন সার্কিটের মতো করে। ইলেকট্রিক সার্কিট সম্পর্কে আপনারা কতটুকু জানেন আমি জানি না। ইলেকট্রিক সার্কিটে কিন্তু হাতে গোনা কয়েকটা কম্পোনেন্ট। ওকে, ট্রানজিস্টর হচ্ছে দা মেইন কি, রেজিস্ট্যান্স আছে, ডায়োড আছে ভিন্ন ভিন্ন ধরনের, ক্যাপাসিটর আছে। হাতে গোনা কয়েকটা কনসেপ্ট, কয়েকটা টুলস ভিন্ন ভিন্ন ভাবে কানেক্ট করার মাধ্যমে কম্পিউটারের মতো জিনিস চলতেছে, ভিন্ন ভিন্ন কানেকশন। সো এক্স্যাক্টলি এক সেম ওয়েতে আসলে সিস্টেম ডিজাইন কাজ করে। এখানেও হাতে গোনা কয়েকটা কম্পোনেন্ট, বেশিরভাগ অপারেশনস উইল বি সেম। ঠিক আছে, তো সেই সেম কনসেপ্টগুলোকে আপনি কিভাবে কানেক্ট করছেন, কিভাবে একটার সাথে আরেকটা জোড়া লাগাচ্ছেন অপটিমাইজেশনের জন্য, এই অপটিমাইজ কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, ব্রেকডাউন কিভাবে করতে হবে, এই জিনিসগুলো বোঝার জন্য এতদিন ধরে আমরা অনেক থিওরি পড়ে এসেছি। আর সেই থিওরিটাকে স্ট্যাবলিশমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, প্রচুর কেস স্টাডিজ পড়তে হবে। এবং এই কেস স্টাডিজের ভেতরে গেলে আপনি দেখবেন যে আরো কিছু নতুন নতুন ছোট ছোট কনসেপ্ট আসবে। আমি অনেকগুলো জিনিস মিস করে গেছি, অনেকগুলো বিষয়, বিশেষ করে কিছু প্যাটার্ন মিস করে গেছি। আমি ইন জেনারেল কথা বলে গেছি, কারণ হচ্ছে প্যাটার্নগুলো বাদ দিছি এই কারণেই যে আপনারা অলরেডি সিস্টেম ডিজাইন সম্পর্কে আগে জানতেন না। যদি জানতেন তাহলে আমি প্যাটার্নগুলো নিয়ে কথা বলতাম। কিছু কিছু প্যাটার্ন আছে যে প্যাটার্নগুলো বোঝার জন্য আরো কিছু ইউজ টু হইতে হবে এই বিষয়গুলো সম্পর্কে, যে কারণে আমি এগুলো নিয়ে বলিনি। বাট ইন জেনারেল যে কনসেপ্টগুলো নিয়ে বলছি, সেই কনসেপ্টগুলোকেই আপনি ঘুরায় পেঁচায় কাজ করবেন এবং আপনি একটা সুন্দর স্কেলেবল সিস্টেম পাবেন। হ্যাঁ আজিজ ভাই। ভাইয়া, এখানে দেখছি যে সার্চ সার্ভিস এবং স্টোরেজ সার্ভিসে একটা ডেটাবেস
এটা আমি একটা বলছি ডেটাবেস তো, কে ইউজ গতকালকেও করছে। বলছি, এটা তো গতকালকেও বলছি, এখানে জি জাস্ট শর্টকাটে কানেক্ট করে দিছে। বাট এটা উচিত না। এখানে হচ্ছে যে আমার যে মেন, এখানে আর একটা সবচেয়ে বড় জিনিস থাকা উচিত, এই স্ট্রিমিং সার্ভিসটাকেই মূলত ভিডিও স্টোরেজ সার্ভিস বা ভিডিও সার্ভিস বলা হয়েছে। সো আমার মেইন ডেটা কই আছে বা মেইন সমস্ত ভিডিওর ইনফরমেশন কই আছে, সেই একটা সার্ভিস দরকার। সেই সার্ভিসটা হচ্ছে স্ট্রিমিং সার্ভিস। সার্চ সার্ভিস এর থেকে ডেটা নিবে এপিআই থ্রু দিয়ে বা সামহাও কমিউনিকেট করে এর থেকে ডেটা নিবে, নিয়ে ইলাস্টিক সার্চে ডেটা রাখবে। এবং এটা এইভাবেও হবে না, সরি, এটা মূলত এইভাবেও না, এটা মূলত করতে হবে হচ্ছে যে আপনার ইভেন্টের থ্রু দিয়ে। অর্থাৎ যখন একটা নতুন ভিডিও আপলোড হচ্ছে, সেই ভিডিওর ইভেন্টটা পাবলিশ হবে এবং সার্চ সার্ভিস সেই ইভেন্টটাকে কনজিউম করবে, কনজিউম করে সে তার ইলাস্টিক সার্চে ইন্ডেক্সিং করবে। দ্যাট ইজ দ্য ওয়ে। এটা গতকালকে আলোচনা করা হয়েছিল। আচ্ছা, তারপর হচ্ছে লাইভ স্ট্রিমিং এন্ড টু এ মিটিং কমিউনিকেশনের সিস্টেম ডিজাইন কি ডিফারেন্স আসবে? ডেফিনেটলি আসবে। টু এ মিটিং এর ক্ষেত্রে আপনাকে অন্য আর্কিটেকচার, অন্য প্রোটোকল ফলো করতে হবে। ওকে, অন্য প্রোটোকল ফলো করতে হবে। ওকে, সো মোটামুটি সমস্ত মেসেজ শেষ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো প্রশ্ন থাকে, মোটামুটি প্রশ্ন তো অনেকেই করে ফেলছেন। এখন আমাদের যেটা দরকার, ক্যাশ মেশিন, আচ্ছা, এখন আমরা কুইজে চলে যাব। কুইজে যাওয়ার আগে আমরা আমাদের আজকে আরেকটা বিষয় জানায় রাখি। কুইজের পরে আমি আপনাদেরকে আরেকটা ফর্ম দিব, সেটা হচ্ছে ফিডব্যাক ফর্ম। আপনারা যে ওয়ার্কশপটা কমপ্লিট করলেন, এই ওয়ার্কশপটা থেকে কতটুকু শিখতে পারলেন, বা আপনাদের কোনো কমপ্লেইন আছে কিনা, কোনো ইমপ্রুভমেন্ট সাজেশন আছে কিনা, কতটুকু কি হলো না হলো, কিছু আমাদের ডেটা দরকার। কারণ আমরা আমাদের পুরো জিনিসটাকে, স্ট্যাক লার্নারকে রিইনভেন্ট করছি, যেটা আপনারা জানেন বিহাইন্ড দ্য সিন আমাদের ইনভেনশন পলিসি চলতেছে, কাজ চলতেছে। সেজন্য আমরা এবার যে চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে সম্পূর্ণ কিছু হবে হচ্ছে ডেটা ড্রাইভেন। আমাদের প্রচুর ডেটা দরকার। হয়তো আপনাদের 5 মিনিট টাইম এক্সট্রা লাগবে বা 10 মিনিট টাইম এক্সট্রা লাগবে, কিন্তু আই বিলিভ যে আপনারা এই 10টা মিনিট সময় আমাদের জন্য দিবেন, যেন আমরাই আপনাদের জন্য বেটার সার্ভিস তৈরি করতে পারি এবং নেক্সট ওয়ার্কশপটা যেন আরো বেটার করতে পারি, তাই না? সো একটু টাইম নিয়ে সুন্দর করে প্রত্যেকটা জিনিস যদি বুঝে শুনে, প্রশ্নগুলো বুঝে শুনে আপনারা দিলে বেটার হবে। এটা আমি হয়তো আপনাদের ক্লাস শেষে এসেও করে দিব, শেয়ার করে দেবো। ওয়ার্কশপের যেই ইটা রয়েছে, স্ল্যাক চ্যানেলটা রয়েছে, সেখানেও শেয়ার করে দিব। আর এর পরবর্তী ওয়ার্কশপ, পরবর্তী স্টেপ, এই সব কিছু নিয়ে আমি আলোচনা করব পরে। বাট আগে আমরা একটু কুইজ দিয়ে নিই, এখন আর টাইম নাই, আগে আমরা কুইজ দিব। ওকে, আই এম রিয়েলি এক্সাইটেড। আজকে গ্লোবাল লিডার বোর্ডের কি অবস্থা হয়, এইটা কিন্তু ফাইনাল। ওকে, যদি এটা ফাইনাল না, এটা হচ্ছে ক্লাসের উপরে ফাইনাল। আসল ফাইনাল তো আপডেট হবে হচ্ছে অ্যাসাইনমেন্টের উপরে, কারণ 50% মার্ক এখানে আর 50% মার্ক ওইখানে। তো তারপরেও দেখা যাক কি হয়, ক্লাস শেষে কে টপ হয়, দেখা যাক। আই এম রিয়েলি এক্সাইটেড। আমি জানি না আপনাদের কি অবস্থা। আজকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ কিন্তু খুব কাছাকাছি আছে, খুব কাছাকাছি। যে কারণে আই বিলিভ যে আজকে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর আজকের কুইজটা তুলনামূলক সহজ। ওকে, দেখা যাক কি হয়। ওকে, তো 15 মিনিট টাইম, প্লিজ স্টার্ট। রাইট, সো ডান। আদিত্য স্যার প্লিজ। আচ্ছা, সো কে আমাদের আমাদের দুই একটা কুইজ মিস গেছে, ওদেরকে কি কুইজগুলো আবার পারমিশন দেওয়া যায়? না ভাইয়া, এই পারমিশনটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তার কারণ হচ্ছে এই জন্যই আপনি পরবর্তী ওয়ার্কশপে কনসিস্টেন্ট থাকবেন।
ওকে, এই কুইজগুলো গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি ক্লাসের লেকচারটা ফোকাসফুলি শুনছেন কিনা। আমরা অনেক সময় শুনতে পাই যে ভাইয়া ক্লাসের ভিতর ঘুমাই গেছিলাম বা কিছু একটা হ্যান ত্যান। তো এই জিনিসগুলো যেন না হয়। জানি 2 ঘন্টা 3 ঘন্টার একটা লেকচার ফলো করা খুব টাফ বিষয়, বোরিং একটা কাজ, কিন্তু ফলোটা করছেন তো আপনার বেনিফিটের জন্য, আপনি একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং চাচ্ছেন, আপনার নলেজ গেইন করতে চাচ্ছেন, এই জন্য তো এই কারণে আমাদের কিছু ফোর্সফুলি কাজ করতে হচ্ছে, তাই না? তো এবং আমি মনে করি যে এটা ইন্ট্রোডিউস করার কারণে আমাদের ফোকাসটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে সবার। ইয়েস, 40-50 জন কনসিস্টেন্ট স্টুডেন্ট, বড় রিজন। আচ্ছা, ওকে, সো আপনাদের রেজাল্ট হয়ে গেছে, আমি এখনো দেখিনি। আচ্ছা, আজকে প্রান্তিক ভাই ফার্স্ট এগেইন, শাহিন শেখ ভাই, আশকুর ভাই, রায়হান ভাই। আশকুর ভাই অনেক প্রোগ্রেস করছেন, লাস্ট কয়েকটা দিন খুব ভালো রেজাল্ট করছেন। রায়হান আব্দুল্লাহ ভাই, রায়হান আব্দুল্লাহ ভাইয়েরও অনেক ফার্স্টের দিকে কিছু খারাপ হচ্ছিল, পরে এখন খুব ভালো করছেন। সুজন মিয়া ভাই, রায়হান আহমেদ ভাই, ফয়সাল ভাই, আব্দুল্লাহ সাদি ভাই, জাহিদ হাসান, শোভন ভাই আর রিদওয়ান ভাই, কনগ্রাচুলেশন সেকেন্ড হওয়ার জন্য। আর থার্ড হওয়ার জন্য, আচ্ছা, আজকে আমরা 22 জন কালার পাইছি। আমরা আরো একটা চিন্তা করছি, আমাদের হয়তো ওয়ার্কশপ গুলো আস্তে আস্তে ইসের দিকে চলে যাবে, আমাদের স্ল্যাক থেকে আমরা ডিসকর্ডের দিকে চলে যাব। ডিসকর্ডের দিকে যখন চলে যাব, সেখানে আরেকটা অটোমেশন চলবে। সেই অটোমেশনটা হচ্ছে যে আপনার এখানে কুইজের উপরে প্রতিদিন যে গ্লোবাল লিডার বোর্ড হচ্ছে, সেই গ্লোবাল লিডার বোর্ডের উপরে আপনাদের ব্যাজ স্ল্যাকে কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ প্রতিদিন কারা কারা যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকছেন তাদের ভিন্ন ভিন্ন ব্যাজ অ্যাড হইতে থাকবে। সো এখানে আরো একটা অ্যামেজিং জিনিস আসতে যাচ্ছে। আচ্ছা, সো নাইম ভাই, শারিয়ার ভাই, রমজান আলী ভাই, ইমরান ভাই, জ্যোতি ভাই, জ্যোতি ভাই আজকে খারাপ করে ফেলছেন, শাকিল ভাই, আরিফ ভাই, হাবিব ভাই, এনামুল ভাইও আজকে খারাপ করছেন তুলনামূলক, কারণ আপনারা তো র্যাঙ্কে অলওয়েজ ফার্স্ট সেকেন্ডে থাকেন। আচ্ছা, মাসুদুর ভাই, ইউনুস ভাই, আনোয়ারুল ভাই, কনগ্রাচুলেশন ফর থার্ড। তো ফর বিং থার্ড, ওকে, এবার আমি একটু গ্লোবাল লিডার বোর্ডটা দেখার চেষ্টা করি। গ্লোবাল লিডার বোর্ডে আমাদের জ্যোতি ভাইকে পিছায় দিছে শোভন ভাই, কনগ্রাচুলেশন শোভন ভাই, কনগ্রাচুলেশন। আর জ্যোতি ভাই, কনগ্রাচুলেশন, বাট আজকের রেজাল্টটা খারাপ করার কারণে আপনি সেকেন্ডে চলে গেছেন, আপনার পজিশন হারায় গেছে। এইটাই আসলে গ্লোবাল লিডার বোর্ডের পাওয়ার, যে একদিনও যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু ডাউন হয়ে যাইতে হচ্ছে। আর এনামুল ভাই, রায়হান ভাই কম্বাইন্ড থার্ড, কনগ্রাচুলেশন। যে ফোর্থ হইছেন তার কিন্তু আসলে দুঃখ পাওয়ার কিছু নাই। ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ যারা হইছেন, খুব বেশি দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ ফাইট হইছে 1% মার্কে। নাইমুদ্দিন ভাই 85%, কনগ্রাচুলেশন ম্যান। রাজু ভাই 84%। সো তারপরে হচ্ছে মিজান ভাই 84%, শাকিল হাসান ভাই 83% যত সম্ভব, শারিয়া শরীফ ভাই 83%, শাকিল কামরান ভাই ফার্স্টের দিকে একটু খারাপ হচ্ছিল মনে হচ্ছিল, আমি যতটুকু খেয়াল করছিলাম, বাট আপনি অনেক উপরে উঠে এসেছেন। গ্রেট, লাস্টের ক্লাসগুলোতে আপনি কন্টিনিউয়াস ভালো করছেন, 82%। সাদি ভাই 81%। সো ফাইটটা অ্যামেজিং। বিশেষ করে যারা রেগুলার ক্লাস করছেন এবং 10টাতে কমপ্লিট করছেন তারা খুবই ভালো করছেন। আর স্পেশাল ক্রেডিট, মানে স্পেশাল থ্যাঙ্কস বা কনগ্রাচুলেশন যাবে হচ্ছে শাকিল হাসান ভাইয়ের কাছে, কারণ হচ্ছে শাকিল হাসান ভাই একটা কুইজ না দিয়ে 83% করতে পারছেন। তো একটা থ্রি একটা কুইজ না দিয়ে 83%, কারণ তার যদি 10টা কুইজ হতো তাহলে আই বিলিভ যে উনি 86-87% গ্র্যাব করে ফেলতে পারতেন। ঠিক আছে, ওকে। শাকিল ভাইয়ের মাঝে, ওকে, দ্যাটস অ্যামেজিং, গুড জব ম্যান, ভেরি ওয়েল ডান। ওকে, সো থ্যাংক ইউ। আমি হচ্ছে যে আহ, আপনাদের ফিডব্যাক ফর্মটা একটু দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি একটু টাইম নিয়ে 10 মিনিটের ভেতরে এটা একটু ফিল আপ করে দেন। 10 মিনিটও লাগবে না যদিও, বাট একটু টাইম নিয়ে সুন্দর করে ফিল আপটা করে দেন, ভ্যালিড ডেটা দিয়ে, যেটা আপনার মানে নট লাইকলি যে আপনাকে পজিটিভ কথা বলতে হবে, আপনার কাছ থেকে পজিটিভ জিনিস জানতে চাচ্ছি। যেই জায়গাটায় আপনার খারাপ লাগছে সেই জায়গাটা আপনি সেভাবেই এক্সপ্লেন করবেন, যে জায়গাটা আপনার মনে হচ্ছে যেখানে উন্নতি করা প্রয়োজন সেটাকে আপনি সেভাবেই বলবেন, যে জায়গাটায় মনে হয়েছে যে ভালো হয়েছে সেই জায়গাটা ভালোই বলবেন। ওকে, সো লাইক এটা এটা আমার দরকার রিয়েল ফিডব্যাক, যেই ফিডব্যাকটার উপর ভিত্তি করে আমরা আমাদের ল্যাকিংস গুলোকে ধরতে পারবো। ইটস নট নেসেসারিলি যে আমাকে খুশি করতে হবে কাউকে, এখানে খুশি করার জন্য কিন্তু এই ফিডব্যাক ফর্মটা না, জাস্ট আমরা কিভাবে ভালো করতে পারি নেক্সট ওয়ার্কশপে, কারণ এখনো টাইম আছে নেক্সট ওয়ার্কশপ প্ল্যানিং করার। তো সেই ক্ষেত্রে আমরা যেন ভালো করতে পারি, আরো নতুন নতুন কিছু ইন্টারাক্টিভ কিছু যুক্ত করতে পারি, আরো উন্নতি করতে পারি, সেই জন্য এই ফিডব্যাক ফর্মটা। ওকে, তো সেই অনুযায়ী ফিল আপ করবেন। আচ্ছা, তো আহ, দুই শাকিল ভাইদের মাঝে আমিও মজার বিষয়, শাকিল হাসান ভাই আর শাকিল কামরান ভাইয়ের মাঝখানে হচ্ছে শারিয়ার ভাই। বাহ, দুইটা কুইজ আনারুল ভাই দিতে পারেননি। আচ্ছা, আশকুর ভাইও দুইটা মিস করছেন, আশকুর ভাই লাস্টের দিকে খুব ভালো করছেন আপনি। প্রান্তিক অনেক পিছনে চলে গেছে, প্রান্তিকেরও একটা প্রান্তিক ফার্স্টের দিকে খুব ভালো করতেছিল, মাঝখানে আবার খারাপ করতেছিল, লাস্টের দিকে সে আবার ভালো করছে। ওকে, ফাইটিংটা দারুণ ছিল, আই রিয়েলি এনজয়, প্রতিদিন অ্যামেজিং ফাইটিং হয়েছে। এবং সেটা হচ্ছে এই প্রতিযোগিতাটা কিন্তু হচ্ছে খুব
পজিটিভ একটা কম্পিটিশন, ওকে, হেলদি কম্পিটিশন। এই কম্পিটিশনটা থাকলে আসলে আমরা ভালো করতে পারি। এ ধরনের কম্পিটিশন গুলো মোটেও এরকম কম্পিটিশন না, ওরে ডাউন করতে হবে আমি উপরে উঠবো না, নট লাইক দ্যাট। আমরা নিজের জায়গা থেকে প্রতিদিন যদি ভালো করতে পারি তাহলে খুবই বেটার হবে। সাদি ভাই, অলওয়েজ এভারেজ ছিলাম, কনসিস্টেন্ট ছিলাম, ইয়েস পারফেক্ট, আপনি এটা ছিলেন, বাট আমি আপনার থেকে আরেকটু বেশি এক্সপেক্ট করতেছিলাম। এটা সত্য যে আপনি আরেকটু বেটার করবেন। আই বিলিভ যে পরবর্তী দিন আরো বেটার হবে, পরবর্তীতে বেটার হবে। যদি আপনি 81% পাইছেন, বাট আই বিলিভ যে আপনি 85 ক্রস করার অ্যাবিলিটি রাখেন। ওকে, এবং পরবর্তী যে ওয়ার্কশপটা হবে আমার মিনিমাম 90% তো চাই। এবার হাইস্ট হয়েছে 88%, পরবর্তীতে 90% দরকার মিনিমাম। ওকে, আপনারা নিরিবিলি আর কি করেন, তারপরে আমরা আসলে কথা বলছি আবার। ও আচ্ছা, নো প্রবলেম। ভাইয়া, শাহিন ভাই, এক একজনের ওয়ে এক এক রকম থাকবে, এক একজনের টার্গেট এক এক রকম। সেটা আসলে আমি কাউকে জাজও করতে চাই না, আমি বলবো যে আপনাদেরও জাজ করা উচিত না। তবে একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে, তাই না? অনেক কিছু শেখার আছে। যে যেটা শেখাচ্ছে, যদি আমার কাছে মনে হয় যে এটা আমার শেখা দরকার, আমার জাজ করার দরকার নেই যে সে কেন করছে, কিভাবে করছে, কেন, কি লাভ করছে। আমার প্রফিট ওটা না, আমার প্রফিটটা হচ্ছে যে আমি যেটা শিখতে গেছি সেটা আমি শিখতে পারছি কিনা। সবাই তো সবকিছু শেখাবে না, সবার তো সবকিছু দরকারই নেই। খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ভাই এই ক্ষেত্রে আমি। সব ধরনের মানুষের দরকার আছে, সব ধরনের নলেজের দরকার আছে, সবকিছু। সবাই যদি মানে ইনডেপথে যাইতে পারে তাহলে তো হলো না, তাই না? সিস্টেম চলবে না। আর এই গ্যাপগুলোই আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন আমাদের ওয়ার্কশপের সবচেয়ে বড় মানে কনসেন্টটা কি, ওয়ার্কশপটা আবিষ্কার হওয়ার বা এই কনসেপ্ট নিয়ে কাজ করব যে আমরা, এই প্ল্যানটা আসলো কোথা থেকে? এই মার্কেট গ্যাপের কারণে। লম্বা লম্বা কোর্স আছে, 6 মাস, 1 বছর। আগে একটা সময় ছিল যখন আমরা ছোট কোর্স দেখতাম, 1.5-2 মাসের কোর্স দেখতাম, যেখানে সব শেখাই দিচ্ছে 2-3 মাসে ফুল স্ট্যাক। তারপরে সেই এই ঝড়টা কমছে, কারণ অনেক লেখালেখি, অনেক ভিডিও টিডিও হাবি যাবে, অনেক কিছু হয়েছে, যে কারণে এখন দেখা যায় যে কোর্সগুলো 6 মাস 8 মাসের করে হয়। আবার কিছু রেকর্ডেড কোর্স আছে। অনেকেই মনে করে যে রেকর্ডেড কোর্স থেকে শেখা যায় না। ভাই, রেকর্ডেড কোর্স ইজ এ ভেরি গুড এলিমেন্ট। লাইক আমার মতো মানুষ যারা আছি, যারা কিছুটা, যাদের বেস ফান্ডামেন্টাল জানা আছে, তাদের লাইভ ক্লাসে জয়েন করার সবসময় সুযোগ হয় না। ওকে, তাদের জন্য রেকর্ডেড কোর্স পারফেক্ট। আবার কিছু মানুষ আছে যাদের হাতে ধরে ধরে শেখাইতে হয়, তাদের জন্য লাইভ কোর্স পারফেক্ট। কিন্তু এর মাঝখানে মার্কেটে একটা বড় গ্যাপ আছে, যে গ্যাপটা হচ্ছে যে আচ্ছা, আমি বিভিন্ন জায়গা থেকে কোর্স করছি, ভিন্ন কিছু শিখছি, কিন্তু আমি ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত না। আমি ইন্ডাস্ট্রির জন্য কোনোভাবেই প্রস্তুত না। আমি যদি কালকে কোনো একটা কোম্পানিতে জব পাইও, সেখানে যে আমাকে কি করতে হবে, কিভাবে ডিল করতে হবে, কিভাবে টিম ওয়ার্ক করতে হবে, সেগুলোর জন্য আমি প্রস্তুত না আমার এক্সিস্টিং নলেজের উপরে। তো এই এই যে বড় গ্যাপটা, এই গ্যাপের মধ্যে পড়ে আছে কিন্তু প্রচুর মানুষ। তো এই মানুষগুলোর বা হচ্ছে যারা নিজের স্কিলটাকে আরেকটু আপগ্রেড করতে চায়, তাদের জন্য যে ওয়ার্কশপটা একটা পারফেক্ট ফিট হইতে পারে, সেটা নিয়ে আমরা রিসার্চ করে পাইছি। এখন দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। প্রত্যেকটা মানুষের প্রত্যেক ধরনের সার্ভিস দরকার আছে। আমি জানি না আসলে কার কোনটাতে বেনিফিট হবে, কেউই জানে না কার কোনটাতে বেনিফিট হবে। যেমন আপনাদের ওয়ার্কশপে হয়তো বেনিফিট হইছে, এমন অনেক মানুষ হইতে পারে যাদের ওয়ার্কশপে বেনিফিট হবে না, মোটেও বেনিফিট হবে না। তো ওয়ার্কশপ তার জন্য পারফেক্ট না। যদি আমাদের ওয়ার্কশপের জন্য আমাদের ফিল্টারিং পলিসি রাখবো, যেহেতু আপনারাও ফুল স্ট্যাক আর্মি স্টুডেন্ট, আপনাদের জন্য কোনো ফিল্টারিং নাই, কিন্তু ফিউচারে যদি কোনো ওয়ার্কশপ নিয়ে আসি, আমরা যখন নিয়ে আসবো, তখন হচ্ছে আমরা ফিল্টারিং রাখবো। সবাই ওয়ার্কশপ করতে আসবে না, যাদের বেয়ার মিনিমাম নলেজ আছে, ফান্ডামেন্টাল নলেজ আছে, বেজ আছে, তাদের জন্য ওয়ার্কশপ। ইয়া, ডেফিনেটলি ফয়সাল ভাই। এবং ফয়সাল ভাই, ডিএসএ কোর্স মূলত অলসো পার্ট অফ ফুল স্ট্যাক আর্মি কোর্স, একটা ছোট মডিউল। সেখানে এটা আমি প্ল্যান করছি আরো পরে। মোস্ট প্রবাবলি হয়তো ডেটাবেজের আগেও হইতে পারে, ডেটাবেজের পরেও হইতে পারে, কারণ ডাটা স্ট্রাকচারের সাথে ডেটাবেজ পুরোপুরি রিলেটেড। বাট আই এম থিঙ্কিং, বাট কিভাবে এটা এক্সিকিউশনে যাবে সেটা আমি জানি না। ওইটার জন্য আমাদের প্রিপারেশনও নেওয়া আছে। আমার প্রায় 6 মাস থেকে 1 বছরের আলাদা করে একটা রিসার্চ কাজ করছে, রিসার্চ টিম কাজ করছে শুধুমাত্র ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের উপরে। তো উই হ্যাভ লট অফ রিসার্চ, তো ওইটা নিয়ে আমরা কাজ করব, কাজ করার প্ল্যান আছে। এবং আমার একটা পুরোপুরি কমিউনিটি বিল্ড করার ইচ্ছা আছে অ্যাপার্ট ফ্রম ওয়েব ডেভেলপমেন্ট। যেমন এখন আমাদের কমিউনিটি বলতে আমরা মার্নকেই প্রমোট করি, বা সবাই মনে করে আমরা মার্নই পারি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের একটা প্রবলেম সলভিং এবং ইন্টারভিউ সিস্টেম ডিজাইন, এই এই রিলেটেড একটা আলাদা করে আপনার ক্রিয়েট করার ইচ্ছা আছে, কমিউনিটি তৈরি করার ইচ্ছা আছে। বাট এখানে আমার কিছু টাইম লাগবে, আমরা তো টাইমের খুব অভাব, যে কারণে আসলে বের করে করে আসতে পারতেছি না। আস্তে আস্তে করব। থ্যাংক ইউ, শাইন ভাই। It is not confidential. Please tell us your next goal or future plan of your career.
ওয়েল, আমার ফিউচার প্ল্যান তো আছে। আপাতত এখনো ইচ্ছা আছে 2-1 বছর বা 3 বছর বা ম্যাক্সিমাম গেলে 5 বছর রিমোট জবের সাথে থাকবো। কারণ সত্যি কথা বলতে একটা বিজনেস সম্পর্কে যতটা জানা যায়, যতটা জানা দরকার তার থেকে অনেক বেশি কিছু আমি আমার টপটালের জব থেকে জানতে পারছি, এটা সত্য। তো যে কারণে আমি আরো কিছু টাইম ব্যয় করব জবের পেছনে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার একটা টিম কাজ করছে স্ট্যাক লার্নারের হয়ে। কয়দিন পরে আপনারা হয়তো সবাইকে জানতে পারবেন। 1 বছর ধরে গোল খুঁজতেছি, ভিন্ন ভিন্ন জিনিস ট্রাই করতেছি, ফেল করতেছি, এরকম ভাবেই আমরা চলতেছিলাম। তো পরবর্তীতে আমরা অনেক কিছু প্ল্যান করছি, কারণ অনেক কিছু হয় কি, প্ল্যান মাথায় অনেক কিছু থাকে, অনেক নতুন নতুন ইনোভেটিভ প্ল্যান থাকে, কিন্তু সেটা এক্সিকিউট করার ক্যাপাবিলিটিস, মানি, এই সব কিছু মিলাই কিন্তু আপনার ডিসিশন মেক করতে হবে। সেই জায়গাগুলো থেকে আমরা পারিনি, অনেক রকম অনেক প্রবলেম চলছে। তো সেই জন্য আমরা বারবার অর্গানাইজ হওয়ার চেষ্টা করছি, স্টেক লার্নার নিয়ে কাজ করতেছি, বড় কিছু ভালো কিছু করার চেষ্টা করতেছি স্ট্যাক লার্নার নিয়ে। তো স্ট্যাক লার্নারকে বড় করার প্ল্যান আগেও যেমন ছিল এখনো সেরকম আসছে। আমার টার্গেট খুব বেশি বড় কিছু না, আমার টার্গেট হচ্ছে যে 2030 সালের মধ্যে হয়তো যদি আমি 10,000 মানুষকে এরকম কানেক্ট করতে পারি যারা বাংলাদেশেই থাকবে, বাংলাদেশে বসেই আর কি রিমোট জব করবে, মাসে বা বছরে 1 লক্ষ 1.5 লক্ষ ডলার করে আর্ন করবে, যেটা পসিবল। তো তাহলে আমার একটা কন্ট্রিবিউশন হলো কান্ট্রিতে, আমার একটা বিরাট বড় কন্ট্রিবিউশন হলো। 10,000 মানুষ যদি আসলে ঘরে বসে বড় লেভেলের কোম্পানিগুলোতে রিমোট জব করতে পারে, যে লাইফস্টাইল অ্যামেজিং হয়ে যাবে বাংলাদেশে থেকেও। আপনারা যারা বিলিভ করেন না যে বাংলাদেশে হয়তো ভালো লাইফস্টাইল নেই, তারা শুধু একবার বড় লেভেলে টাকা আর্ন করে দেখেন যে বাংলাদেশে সব লাইফস্টাইল আছে, ঠিক আছে? তো শুধুমাত্র ইউনিট মানি। তো ওই ওই জায়গাটা আমার ইচ্ছা আছে খুব বেশি, যে আমি 10,000 মানুষের একটা কমিউনিটি বিল্ড করব, যে কমিউনিটিতে সবাই রিমোট জব করবে, ইভেন আমার টিমে যারা থাকবে তারাও রিমোট জব করবে। ওকে, সো এইটা হচ্ছে যে তাদের একটা ম্যান্ডেটরি পেশা থাকবে যে আমার টিমে থাকতেই হবে, এটা এগ্রিমেন্ট, এটা সাইকোলজিক্যাল এগ্রিমেন্ট বলেন বা যাই বলেন। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে সেটা রিমোট জব করবে, হতে পারে সেটা পার্ট টাইম রিমোট জব করছে বা ফুল টাইম রিমোট জব করছে, এখানে পার্ট টাইম দিচ্ছে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু তার থেকে আমি নিবই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, কারণ সে ওই পর্যন্ত পৌঁছাচ্ছে, তাকে আমি পৌঁছাতে সাহায্য করছি। তার মানে তার একটা দায়বদ্ধতা কিন্তু থাকে, সেই দায়বদ্ধতা থেকে সে কাজ করবে, কারণ তাকে তো আরো 10 জনকে তৈরি করতে হবে, তাই না? কারণ আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যারা কিচ্ছু করে না তারা হচ্ছে টিচিং দেয়, এটা সমস্যা, এটা বিরাট বড় সমস্যা। আর যারা পারে তাদের টাইম নাই। তো আমার ওয়ার্কশপগুলোর পরবর্তীতে আমরা যে প্ল্যান করছি, ফ্রেমওয়ার্ক তৈরি করছি, সেখানে একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাক্টিভ ডেভেলপার না হইলে সে ওয়ার্কশপের লেকচারার হইতে পারবে না। তাকে কন্টিনিউয়াসলি কোনো কোম্পানিতে জব করতে হবে বা ফ্রিল্যান্সিং করতে হবে, কোনো প্রজেক্টের সাথে থাকতে হবে, যে কন্টিনিউয়াস সে ডেভেলপমেন্টের সাথে জড়িত বা সিস্টেম ডিজাইনের সাথে জড়িত যদি সিস্টেম ডিজাইনের হয়ে থাকে, বা ক্লাউডের সাথে জড়িত যদি ক্লাউড রিলেটেড হয়ে থাকে, হোয়াট এভার ইট ইজ, তাকে অ্যাক্টিভলি ওই ফিল্ডে কাজ করতে পারতে হবে, তারপরে সে ওয়ার্কশপের হবে। তো এটা আমার একটা বিরাট বড় গোল, যে হয়তো আমি আগামী 5 বছর 7 বছর এরকম একটা টার্গেট নিচ্ছি, যে 10,000 মানুষকে আমি বাংলাদেশে বসে, তারা 1 লক্ষ ডলারের উপরে চাকরি করবে, এবং বাংলাদেশে অন অন এভারেজ তাহলে হয় হচ্ছে 1 বিলিয়ন ডলার হচ্ছে যে রেমিটেন্স আসে। এটা আমি জানি না কতটুকু পসিবল, কতটা আনরিয়েলিস্টিক গোল, বাট আই বিলিভ যে 5,50,000 ডলারের ফ্রিল্যান্সার বানানোর থেকে 10,000 মানের ফ্রিল্যান্সার বানানো অনেক বেশি জরুরি। এটা হচ্ছে আমার আমার টার্গেট, আমার গোল। ওকে, খুবই স্ট্রেট কাট। আর আরো কিছু স্টার্ট আপ আইডিয়া আছে যেগুলো নিয়ে কাজ করছি, যেমন এই যে কিডি কিচেন, একটা মজার, মানে যারা পেট লাভার তাদের জন্য এটা খুব জরুরি। সো এখানেও একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছি আমরা। জাস্ট হবো আপনার টাইম সেভ করবে, স্টুডেন্ট ফিল্টার করার জন্য। না, এগুলো সব অটোমেটিক হবে সারিয়ার ভাই, আমি অটোমেশনে বিশ্বাস করি সব কিছুতে। যতটুকু সম্ভব অটোমেশন করতে পারলে খুবই বেটার। ওকে, মানুষ হিউম্যান যেটা দরকার, হিউম্যান মডারেশন দরকার, সেটা হচ্ছে অটোমেশনে যে কিছু সিনারিও তৈরি হবে, যেই সিনারিওতে ওইটা অটোমেটিক ভাবে জাজ করা পসিবল হচ্ছে না, সেটা দেখা যাচ্ছে যে আপনি একটা কিউ বানাইলেন, সেই কিউতে যেগুলো জাজ করা পসিবল হচ্ছে না, এডিশনাল মডারেশন দরকার, সেখানে চলে যাবে। ঠিক এইরকম সিস্টেম কাজ করবে। টিএস উইথ জাভা স্ক্রিপ্ট পড়তেছি, গ্রেট মাসুদ ভাই। এনি স্কোপ ফর ইনভেস্টিং? আমরা আপাতত ইনভেস্টমেন্ট নেওয়ার কোনো পরিকল্পনাই নাই, কারণ হচ্ছে যে বাইরে থেকে ইনভেস্টমেন্ট নিলে কি হয়, বাইরে থেকে এক্সট্রা প্রেশার তৈরি হয়, এই প্রেশারটা আসলে আমরা এই মুহূর্তে নিতে চাচ্ছি না। বাট উই ক্যান ডিসকাস ডেফিনেটলি। আমাদের এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট নেওয়ার পরিকল্পনা নাই, যেটা হচ্ছে আমাদের টার্গেট, আমরা কোনো একটা সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে নিজস্ব অর্থায়ন যেভাবেই হোক একটা ভালো সার্ভিস প্রোভাইড করি, একটু টাইম লাগবে বেশি হয়তো, কিন্তু আমরাই আমাদের সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে নিজেদের ফান্ড রেজ করবো এবং আস্তে আস্তে করবো। আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমরা একটা এডুকেশন ইকোসিস্টেম তৈরি করতে চাই, যে ইকোসিস্টেমের মধ্যে আপনার আমরা আমরা একটা জিনিস অবজার্ভ করছি, সেটা হচ্ছে যে আইটি জগতে যারা একবার ঢোকে তাদের আসলে পড়াশোনার কোনো শেষ নাই।
কিন্তু আমাদের দেশের পড়াশোনাগুলো দেখা যায় যে কোনো কমিউনিটি নাই। একটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরে সবাই টুইটার কেন্দ্রিক হয়ে যায়, সবাই দেখা যাচ্ছে যে বাইরের লেখালেখি পড়ে, বাইরে রেডিটে চলে যায় বা আদার ডিসকর্ড সার্ভারগুলোতে যায়, বা কিন্তু বাংলাদেশে কোনো ওই ধরনের কমিউনিটি তৈরি হচ্ছে না যারা প্রফেশনাল। কারণ আমাদের দেশের কমিউনিটিটা চালাই হচ্ছে বিগিনার্সদেরকে নিয়ে, ওই কোনো রকম একটা লেভেল পার করে দিতে বলে শেষ। তো আমার দরকার প্রফেশনাল কমিউনিটি, আমার দরকার প্রফেশনাল কমিউনিটি যারা অলরেডি বেটার কিছু করছে, আর তাদের তাদের কমিউনিটি তাদেরকে আটকে রাখার জন্য তাদের প্রয়োজন এরকম সার্ভিস দরকার। যেমন বাংলাদেশে প্রচুর কোম্পানি, প্রচুর মানুষ আছে যারা অলরেডি জব করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে। ভাই সবাই কি সব জায়গায় বেস্ট হয়? আমি কি সব জায়গায় বেস্ট না? আমি তো দুই একটা ডোমেইনে বেস্ট। এখন আমার আরেকটা জিনিস দরকার, আরেকটা জিনিস আমার জবের জন্যই দরকার। ফর এক্সাম্পল, আমার এই মুহূর্তে জবের জন্য 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে রাস্টটা কমপ্লিট করা দরকার, এবং আমার একটা গাইডেন্স দরকার, যে গাইডেন্সটা পাইলে আমি খুব দ্রুত জিনিসটা করতে পারি। আমি কোথায় যাব? বাংলাদেশে কোন কোম্পানি আমাকে রাস্টটা সম্পর্কে জানাবে? হোয়ার ইজ দ্য কমিউনিটি? হয়তো র্যান্ডমলি কোনো একটা সিনিয়র ভাইয়ের কাছ থেকে আমি একটা নর্মাল গাইডলাইন পাইতে পারি, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য প্রফেশনাল গাইডলাইন? সেটা কিন্তু নাই আমাদের দেশে। তো এই গ্যাপগুলো পূরণ করার জন্য উই নিড এ প্রপার ইকোসিস্টেম। সেই ইকোসিস্টেমটা বিল্ড করার জন্য আমরা আস্তে আস্তে কাজ করছি, কারণ আমার যা বর্তমান ক্যাপাসিটি, সেটা বলেন মানি, সেটা বলেন টাইম, সে সব কিছু মিলায় সেটা খুব লিমিটেড। এবং আমি আমার টিমকে গ্রো করছি, আমার টিমের প্রচুর সাপোর্ট আছে আমার সাথে। তো মোটামুটি আমরা একটা বড় দিকে যাওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে। মানে একবারে কোনো কিছু টার্গেট নাই, কারণ একবারে কোনো কিছু টার্গেট করলে হয় না, ছোট ছোট জিনিস করে করেই আসলে সাকসেস করে করে আমাদের সামনে আগাইতে হবে। দ্যাটস অ্যামেজিং রায়ান ভাই। টপটালের জব আপাতত ওপেন আছে, নেক্সট ইয়ারে যত সম্ভব ওপেন হবে, এই সময় ই করবো। বিপন ভাই, আমরা উই ক্যান ডিসকাস লেটার অন, নো প্রবলেম। জাফর ভাই, টাকা সব সময় ম্যাটার না ভাইয়া। টাকা, আমরা অনেক সময় মনে করি যে বিজনেসের জন্য উই নিড মানি, বাট বিজনেসের জন্য আমাদের মানি দরকার না। আপনি জানেন যে আমরা এই যেখানে এখন 50 জন আছি, এই 50 জনের ভেতরে যদি আমরা খোঁজার চেষ্টা করি, 50টা না, 5,000 ইউনিক আইডিয়া পাবো। ঠিক আছে? সো আমি একটা পোস্ট করছিলাম কয়দিন আগে যে মানুষ ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টররা, অ্যাঞ্জেল ইনভেস্টররা আইডিয়ার উপর ইনভেস্ট করে না, ইনভেস্টমেন্ট করে অন্টারপ্রেনরের উপরে। এর পেছনে কারণ হচ্ছে, আইডিয়া যত ছোটই হোক যত বড়ই হোক, এটা ম্যাটারই না। ম্যাটার হচ্ছে এক্সিকিউশন। আপনি ঠিকভাবে যদি পারফেক্টলি এক্সিকিউট করতে পারেন না, খুব ভালোভাবে আপনি বিজনেস করতে পারবেন, আইডিয়া যত সিম্পলই হোক না কেন। বছরের পর বছর, কোটি কোটি বছর ধরে হচ্ছে যে আপনার পানি, এটা একটা সিনেমার এক্সাম্পল, যে চায়না কি যেন, ভুলে গেছি, মেড ইন চায়না, ওই সিনেমার ডায়লগ খুবই ইম্পর্টেন্ট, যে বছরের পর বছর, কোটি কোটি বছর ধরে হচ্ছে পানি ফ্রিতে ঘুরে বেড়াচ্ছে, আসে মানুষ নিয়ে খাচ্ছে। একজন মানুষ আসলো, এসে হচ্ছে একটা প্লাস্টিকের বোতলে ভরে 20 টাকা করে বিক্রি করতেছে। তো বিক্রি করতে যদি পারে কেউ, তাহলে হচ্ছে সব বিক্রি করতে পারে। সো বেসিক্যালি আইডিয়া এখানে কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আদার স্কিলস। সো এক্সিকিউশনটা অনেক বড় ফ্যাক্ট, এবং টাকাও বড় বড় একটা ফ্যাক্ট না। আমরা মনে করি যে টাকা থাকলেই বোধহয় সব সমাধান হয়ে যেত। কোটি 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 টাকা ইনভেস্টমেন্ট পেয়ে অনেক কোম্পানি ফেল করতেছে, জাস্ট বিকজ ব্যাড ম্যানেজমেন্ট, ব্যাড এক্সিকিউশন। সো টাকাও ফ্যাক্ট না। টাকা যদি আপনার আপনি যদি ঠিক পথে আগান, আপনি যদি সঠিক ওয়েতে একটা রেজাল্ট জেনারেট করতে পারেন অল্প টাকায় অল্প মানুষের জন্য, তাহলে আপনি এটাকে স্কেল করতে পারবেন। টাকা দেওয়ার জন্য মানুষ বহু আছে। যদি দেখে যে আপনার এখানে আসলে বেটার কিছু যে হবে, আপনি ভালো কিছু করছেন, তখন টাকা আসবে। কিন্তু আগে আপনাকে ভালো কিছু করতে পারতে হবে। আর এর জন্য খুব বেশি টাকা দরকার না, ইফোর্ট দরকার, প্ল্যান দরকার, এক্সিকিউশন দরকার। ঠিক না আছে? ভাই, আপনি এখানে ভুল কনটেক্সটে কথাটা হয়ে গেছে। আপনি বলছিলেন আচ্ছা না আচ্ছা। যে টাকা থাকলে বাংলাদেশের লাইফ, ও ওইটার আচ্ছা আচ্ছা ব্যাপারে আচ্ছা, আই বলছিলেন এম টাকা সরি, আই থাকলে এম সব সরি। জায়গায় আছে, লাইফ সব জায়গায় আছে, আই এম এটা এক্সট্রিমলি বলছিলেন। সরি ভাই, এক্সট্রিমলি না সরি, না, আসলে অন্য ইটস ওকে। কন্টেক্সট হয়ে গেছে। আচ্ছা, তো টাকা আসলে এটাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি হচ্ছে হয়তো 5 দিন বা 7 দিন আপনার লাগবে, আপনি যদি একটু ঢাকার হাই সোসাইটিতে ঘোরেন, আপনি বিলিভ করতে পারবেন না যে আপনি বাংলাদেশে আছেন না বাইরে আছেন। ঠিক আছে? এটা পসিবল। আচ্ছা, ইনস্টাগ্রামের সাথে কাজ করতে চাই, ডেফিনেটলি আমরা ইন ফিউচার যখন আবার হায়ার করব, তখন তো ডেফিনেটলি আপনাদেরকে জানানো হবে। ওকে, সো আমরা অনেক আলোচনা করে ফেললাম। শাকিল হোসেন, আপনার প্ল্যানে আমাদের ইনক্লুড আপনার আমার প্ল্যানে ইনক্লুড তো সরাসরি ভাবে করা যাবে না, মানে সরাসরি করা যাবে না বলতে ওইভাবে না, ইনক্লুড হয়ে যাইতে হবে। ঠিক আছে? কন্ট্রিবিউশনের মাধ্যমে আস্তে আস্তে ইনক্লুড হয়ে যাইতে হবে ভিন্ন ভিন্ন ওয়েতে। আমি সুযোগ ক্রিয়েট করব, ভিন্ন ভিন্ন ভাবে সুযোগ ক্রিয়েট করব ইন ফিউচার। আমি এখন ওই পরিমাণ টাইম পাচ্ছি না দেখে হচ্ছে অনেক সুযোগ ক্রিয়েট করতে পারতেছি না, বাট ইন ফিউচার আমার অনেকগুলো ওয়ে আছে, যে ওয়েগুলোতে আমরা ওপেন সোর্স কমিউনিটি ক্রিয়েট করব, বা ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করব, যে জায়গাগুলোতে আপনাদের কন্ট্রিবিউশন লাগবে। ঠিক আছে? মেন্টালি রেডি থাকেন, যে আমি যখন একটা কিছু শিখছি, তখন যেন আমি অন্যকে শেখাইতে পারি সেরকম লেভেলে আমি শিখি। আমি যেটা প্র্যাকটিস করতেছি সেটা এমনভাবে কাজে লাগাই, একটা কেস স্টাডিজ বানাই যেটা অন্যকে কাজে, অন্যকেও হেল্প করবে। মানে নিজে শিখলাম, এটা এটা স্যাটিসফ্যাকশন না, নিজে কাজ করতে পারছি এটা থেকে অনেক বড় স্যাটিসফ্যাকশন। আমি যেটা দিয়ে কাজ করছি, একটা প্রবলেমে পড়ছি, সেই প্রবলেমের সলিউশনটা আরো 10 জনকে হেল্প করছে, এটা অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন। ঠিক আছে? তো এইটা এইভাবে কাজ শুরু করেন, দেখেন আমি আপনাদেরকে নক করে ফেলবো, কোনো সমস্যা নেই।
ওকে, টাকা থাকলো। আচ্ছা আচ্ছা, সরি ভাই, আমি আসলে অনেক দূর চলে গেছিলাম। আচ্ছা, অনেক মেসেজ চলে এসেছে। এখন আমরা একটু অন্যদিকে যাই, আমাদের নেক্সট ওয়ার্কশপ নিয়ে যাই। অনেক কথাবার্তা হলো, পরে এক সময় আবার দেখা যাচ্ছে কোন একটা ওয়ার্কশপে আমরা আড্ডা দিব। আচ্ছা, আমার তো 43 পিপল সাবমিট করছেন। আমাদের তো অনেক মেম্বার, চেষ্টা করেন সবাই একটু সাবমিট করার, কারণ আপনাদের ডেটাগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি এটা গ্রুপেও পোস্ট করে দিব, যাদের এখন টাইম হয়নি তারা পরে সাবমিট করে দেন রিভিউ ফর্মটা। আচ্ছা, তো এবার আমাদের নেক্সট ওয়ার্কশপের কথা যদি বলি বা নেক্সট স্টেপের কথা যদি বলি, নেক্সট স্টেপ হচ্ছে আপনাদের একটা 20 দিন বা 25 দিনের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যে অ্যাসাইনমেন্টের মধ্যে ফুল ফ্লেজ ভাবে আপনাদের 5টা কেস স্টাডিজ করতে হবে। 5টা কেস স্টাডিজ আমি আপনাদেরকে দিয়ে দিব, আজকে কালকে পরশু দিনও না, আমরা শুক্রবারে দিব। এই পর্যন্ত আমরা একটু রিল্যাক্স করি, আমরা পর পর অনেক কাজ করে ফেলছি, অনেক কিছু ক্লাস করে ফেলছি, ব্রেনের উপর অনেক প্রেশার পড়ছে। তো আমরা 2-3 দিন একটু রিল্যাক্স করি। তারপরে আমি ওটা যখন অ্যাসাইনমেন্টটা দিব, তখন হচ্ছে অ্যাসাইনমেন্টগুলোর উপরে কি কি কোশ্চিন থাকছে সবকিছুর উপরে জাজ করে কয়দিন টাইম লাগে সেটার উপর ভিত্তি করে আমরা আপনাকে হচ্ছে অ্যাসাইনমেন্টটা ডেডলাইনটা সাবমিট করব, এবং গুগল ক্লাসরুমে যাবে অ্যাসাইনমেন্টগুলো। অ্যাসাইনমেন্টগুলোর মাঝখানেও প্রয়োজন বোধে আমাদের হয়তো যদি কোনো সময় প্রয়োজন হয়, আমরা অ্যাডিশনাল সাপোর্ট ক্লাস নিয়ে আসতে পারি। যেই সাপোর্ট ক্লাসে দেখা যাচ্ছে যে আপনারা আগে থেকেই জানাই দিলেন এই টপিকটাতে সমস্যা হচ্ছে, এই টপিকটাতে বেশিরভাগ মানুষের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে জানাইতে পারেন যে ওকে, এই ধরনের সমস্যাগুলো আমরা আমরা নিয়ে আরেকটা লেকচার, প্রবলেম সলভিং সেশন বা এই টাইপের বিষয় কিউএনএ সেশনগুলো নিয়ে কাজ করতে পারি। তো আমাদের পরবর্তী ওয়ার্কশপটা হবে হচ্ছে মাইক্রো সার্ভিসের উপরে, আপনাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়ার পরে। অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমরা মাইক্রো সার্ভিসের ওপরে ডেডিকেটেড ওয়ার্কশপ রাখছি, সেখানে আমরা অনেক ফিজিক্যালি টুলস দেখার চেষ্টা করব, কিছু কিছু হয়তো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, একটা সিস্টেম মাইক্রো সার্ভিসে বানানোর চেষ্টা করব, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্য ডেভঅপস থিং। ওকে, ডেভঅপসের হয়তো কিছু জিনিস আমাদের ব্যবহার করার প্রয়োজন হবে, সেই জিনিসগুলো আমরা সেই জিনিসগুলো আমরা হয়তো হাতে কলমে দেখব না, ব্যবহার করে যাব। বাকি জিনিসটা হয়তো ক্লিয়ার হবে ডেভঅপসের ওয়ার্কশপের ক্ষেত্রে। ওকে, আর আপনারা হচ্ছে এই হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান পরিকল্পনা, এবং নেক্সট ওয়ার্কশপে প্র্যাকটিক্যাল প্লাস থিওরি বোথ থাকবে। আচ্ছা, জাফর ভাই প্লিজ। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন করি ভাই। জি। আই থিঙ্ক ইট রিলেভেন্ট কিনা আমি জানি না। আচ্ছা ভাই, সেলফ কনফিডেন্স বাড়ার জন্য অনেক প্রোগ্রামার আছে যারা প্রবলেম দেখলে এটা থিঙ্ক করতে পারে, সলভ করতে পারে, বাট করার পরও নিজের উপর কেন জানে না কনফিডেন্সটা আসে না। এটা কিভাবে ভাই ইয়া করা যায়, যদি আচ্ছা, আপনি এই আপনার এইটার এক্সপিরিয়েন্স এইটার থেকে ক্ষেত্রে শেয়ার করেন। বিষয়টা হচ্ছে যে আহ, এই জন্য আগে আপনাকে বুঝতে হবে, যেমন এই জিনিসটা আমার হতো যে আমি ছোটবেলায় ভাবতাম আরে আমি যে কোডটা করছি এটা প্রোডাকশন লেভেল কোড কিনা। বছরের পর বছর, বছরের পর বছর পিছনে পিছনে বিভিন্ন বড় ভাইদের পিছনে ঘুরে 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 কিছুই পারলাম না। তারপরে দেখা যাচ্ছে যে গিটহাবের ওপেন সোর্স প্রজেক্টগুলো গাড়তে 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 একটা সময় উপলব্ধি করলাম যে এই বেস্ট কোড বলে আসলে কিছুই নাই। ওকে, প্রোডাকশন গ্রেড কোড বলে জি কিছুই ভাই। নাই, আমি যেভাবে কাজ করছি সেটাই। আর কনফিডেন্স বৃদ্ধি পাওয়ার জন্য, আচ্ছা আমার কোড ভালো মতো কাজ করছে কিনা, এই আমি যে সলিউশনটা করছি সেটা পারফেক্ট কিনা, এটা বোঝার জন্য কিছু ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্সটা কি? আচ্ছা, কোডটা কম সময়ে কাজ করছে কিনা, কোডটা বেশি মেমোরি কনজিউম করছে কিনা, কোনো জায়গায় কোনো এজ কেস মিসিং আছে কিনা, সব টেস্ট কেস পাস করছে কিনা, কয়েকটাই তো ফ্যাক্টর। এই সবগুলো ফ্যাক্টর যদি ঠিকঠাক ভাবে কাজ করে তাহলেই তো হয়ে গেল, ওকে। তাহলেই তো এটা বেস্ট কোড। আর একটা জিনিস হচ্ছে, এইটা যদি পরবর্তীতে আমি আপডেট করতে চাই, রিফ্যাক্টর করতে চাই, তাহলে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটাকে আমি অ্যাডপ্ট করতে পারছি নাকি এটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার হয়ে যাচ্ছে যদি আমি চেঞ্জ করতে যাই, তো পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এই কয়েকটা ফ্যাক্টর যদি আপনি চিন্তা করেন তাহলেই হয়ে যাবে, কোনো ব্যাপার না। ওকে, থ্যাংক ইউ ভাই। ইউ আর ওয়েলকাম। ওয়ার্কশপের শেষে ম্যাটেরিয়াল দিব, অ্যাসাইনমেন্টের সাথেই আপনাদের যে যে ম্যাটেরিয়াল, যে যে বই, যে যে বিভিন্ন কেস স্টাডিজের সাজেশন, বিভিন্ন, আমার কাছে 105টারই একটা নেট লিস্ট আছে। তারপর ওই আপনারাও সার্চ করলে পেয়ে যাবেন, ইউটিউবে, গুগলে অ্যাভেলেবেল। সো কিছু ইউটিউব চ্যানেলস বা আদার যা যা রিসোর্স দরকার সব প্যাকেজ করে আপনাদের আমি ইসের সাথে দিয়ে দিব, ওয়ার্কশপে অ্যাসাইনমেন্টের সাথে দিয়ে দিব, যেন আপনারা এখান থেকে পরবর্তী স্টাডি কন্টিনিউ করতে পারেন। এবং আমার বিশ্বাস আপনারা অ্যাসাইনমেন্টের 5টার সাথে যদি নিজেরা আরো 5টা বা 6টা ভালো ভালো সিস্টেমের কেস স্টাডিজ গুলো স্টাডি করেন, তাহলে এমন একটা বেস স্ট্রং হবে আপনাদের, কারণ সবগুলো কিন্তু কানেক্টেড, রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড। ওকে, সো আমি এরকম কিছু সাজেশনও দিয়ে দেবো যে এইগুলোর সাথে এগুলো করতে পারেন, এগুলোর সাথে ওইগুলো করতে পারেন, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, আর এইগুলো আপনার অ্যাসাইনমেন্ট, এইগুলো আমি একটা লিস্ট দিয়ে দিব। সেইগুলো যদি আপনারা গুগল করে বা বিভিন্ন ওয়েতে করতে পারেন, আপনার যে কোনো একটা অ্যাপ্লিকেশন দেখার অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যাবে। এটা কি হচ্ছে না এখন, যে একটা অ্যাপ্লিকেশন দেখলে আগের মতো মনে হচ্ছে না, আগে তো খালি ফিচার চিন্তা করতেন, এখন তার সেটা চিন্তা করতেছেন না, আই বিলিভ, তাই না? এখন তো মনে হয় এখন যে ভাই ডিফারেন্ট ভাবে। হ্যাঁ হ্যাঁ, জি। কোনো কিছু সার্চ করার পর কি হইতেছে, ট্যাবে ক্লিক হ্যাঁ করার পরে
কোথায় যাচ্ছে, ডাটাটা কোথা থেকে কোথায় যাচ্ছে, সবই যেন মাথার উপরে একদম ভাই ক্লিয়ার একটা ক্লিয়ার। পিকচার আর একটা জিনিস রান হচ্ছে করে। নেটওয়ার্ক ট্যাব এক্সপ্লোর করবেন অলওয়েজ, হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ, ট্যাব জি প্রত্যেকটা স্যার। রিকোয়েস্ট কি আসছে না আসছে। হ্যাঁ, সব দিয়ে দিব ভাইয়া, এনামুল ভাইয়া, কোনো প্রবলেম নাই। রিভিউ করতে ওকে, প্র্যাকটিক্যাল ওয়ার্ক মোর ইম্পর্টেন্ট, ওকে। অলরাইট, তো এই হচ্ছে আমাদের নেক্সট ওয়ার্কশপ এবং নেক্সট স্টেপের পরিকল্পনা। আর ওয়ার্কশপের অ্যাসাইনমেন্টের উপরে আমাদের 50% মার্ক থাকবে, তারপরে আমাদের ফাইনাল লিডার বোর্ড জেনারেট হবে যে কে কতটুকু পাচ্ছেন না পাচ্ছেন। ওকে, তো ওয়ার্কশপ, অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্টের পরে হচ্ছে যে আমাদের অ্যাসাইনমেন্টটা কভার করতে যতটুকু টাইম লাগে পুরোপুরি রিভিউ করতে, কারণ কম করে হলেও আমি এক্সপেক্ট করছি 40-45 জন তো অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, এবং ডেফিনেটলি করবেন, এটা করা উচিত, না হলে তো হলো না। তো তাই যদি করেন তাহলে 45 জনের অ্যাসাইনমেন্ট আমাদের দেখতে হবে, দেখে কভার করতে হবে না, মার্কিং করতে হবে এবং আমাদের গ্লোবাল লিডার বোর্ড আপডেট করতে হবে। তারপরে যে আমরা আসলে বলতে পারবো যে কি অবস্থা এবং পরবর্তী ওয়ার্কশপ কবে হবে। আই অ্যাম এক্সপেক্টিং যে আগামী মাসের 15 তারিখ বা তার আগেই, হয়তো 15-16 তারিখের দিকে আমাদের হয়তো ওয়ার্কশপটা শুরু হতে পারে নেক্সট মান্থের। বা আপনারা মেন্টালি রেডি থাকেন 15 তারিখের আগে। আমি বাকি টাইম ডেডলাইনটা আসলে বলতে পারবো আমাদের অ্যাসাইনমেন্টটা প্ল্যানিং করার পরে। অলরাইট, খুব সুন্দর একটা টাইম স্পেন্ড হলো আপনাদের সাথে। হ্যাঁ, এই নাইমুদ্দিন ভাই, এই অ্যাসাইনমেন্ট ইন্ডিভিজুয়াল হবে। ওকে, খুব অ্যামেজিং একটা টাইম। ফেব্রুয়ারি না, জানুয়ারি, 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 ফেব্রুয়ারি না, জানুয়ারির 15 তারিখ। জানুয়ারিতে আপনাদের ওয়ার্কশপ হবে, ফেব্রুয়ারিতে ওয়ার্কশপ হবে, মার্চে ওয়ার্কশপ হবে। ওকে, 3 মাসেই 3টা ওয়ার্কশপ হবে গুরুত্বপূর্ণ। ওকে, সো অ্যামেজিং। আমি খুব এনজয় করছি আপনাদের সাথে কাজ করে, খুব মজা পাইছি, আপনারা কিছু একটা শিখতে পারছেন, বিশেষ করে লাস্টের দিকের পারফরমেন্সের জন্য আমি রিয়েলি এনজয় করছি। আর আশা করছি নেক্সটের ওয়ার্কশপটা আরো অ্যামেজিং হবে। রিদন ভাই, ফুল স্ট্যাকের জার্নি শেষ হবে মার্চ মাসে আই বিলিভ, এবং আশা করছি মার্চ মাসে একটা গ্র্যান্ড এন্ডিং করা উচিত। ওয়ার্কশপের শেষে আপনারা একটা মিট আপ সহকারে একটা প্রপার গ্র্যান্ড এন্ডিং করা উচিত, সেটার পরিকল্পনা করা যাবে। ওকে, এত তাড়াতাড়ি কি বলেন? 2.5 বছর হয়ে গেছে তো, জানুয়ারিতে 2 বছর হয়ে যাবে, কি বলেন? পুল স্ট্যাক আর্মি রানিং আছে। হ্যাঁ, ভোটের পর আবার সবার সাথে দেখা হবে। হ্যাঁ, ট্যুর হবে, ট্যুর হবে, ডেফিনেটলি ট্যুর হবে। ও, মার্চ মাসে রোজা, তাহলে মার্চ মাসে ট্যুর হবে না, ঈদের পর ট্যুর হবে। ট্যুর কদিন পরে হবে, সমস্যা কি? আমরা তো আর হারাই যাচ্ছি না, আমরা তো এখানেই আছি। ঠিক আছে, রস খাওয়ার ট্যুর, রস খাওয়ার ট্যুর আমি অলরেডি কয়েকটা দিয়ে ফেলছি একা একাই, মানে আমার এখানকার কয়েকজনের সাথে আমরা অলরেডি দিয়ে ফেলছি। তো এই মুহূর্তে আসলে এই যে ওয়ার্কশপের জন্য সবকিছু মিলে টাইম পাচ্ছিলাম না, তো যে কারণে আর রস খাওয়ার ট্যুর দিতে যাওয়া হয়নি। বাট নো ওয়ারিজ, হবে। শীত আর একটু পড়ুক, এখনো তেমন শীতই নাই। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা যারা ফর্মটা ফিল আপ করেননি কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে দিয়েন। আর আপনারা হচ্ছে জেনারেলে জানাইতে পারেন, যেই কমেন্ট টমেন্ট যদি করে থাকেন কিছু, সেটা জেনারেলেও জানাইতে পারেন, বাকিদেরকে পিঞ্চ করার জন্য। ওকে, বাকিরা যারা জয়েন করেনি তাদেরকে জ্বালানোর জন্য। সো ওকে, বিপন ভাই বলেন প্লিজ। আহ, ভাই যদিও ক্লাসের রেসপেক্ট না, আমাকে কিছু প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কিছু টুলের কথা বলবেন যেটা আসলে কি আপনি ধরনের ইউজ করে প্রজেক্ট খুব দরকার আপনার? মানে কি ধরনের মানে কাজের জন্য? সফটওয়্যার এটা ওয়াটারফল নাকি হচ্ছে অ্যাজাইল, কোন ধরনের কাজ দরকার, নাকি জেনারেল পারপাস, পার্সোনাল, কোনটা? না না পার্সোনাল না, অফিসের প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে সফটওয়্যারই মানে টিম কত ম্যানেজ মানুষ করার জন্য আছে? অ্যাকচুয়ালি। কত মানুষ আছে? 20+। তাহলে ক্লিক আপে চলে যেতে পারেন, আমরাও শিফট করতেছি ক্লিক আপে। আমি অনেক টুলস ইউজ করছি, অনেক টুলস ব্যবহার করে টরে শেষ মাসে আমি ক্লিক আপে চলে যাচ্ছি, কারণ এর সাথে একটা উইকি ফিচার আছে এবং অনেক টেমপ্লেটস আছে, যে কারণে আহ ভিন্ন ভিন্ন জিনিসপত্র আচ্ছা মেনটেন আচ্ছা। করা যায়। ঠিক আছে, ও আমি ক্লিক এটা আপে তো চলে মনে যাচ্ছি। হয় এই না। পেইড, ডেফিনেটলি হুম, পেইড। 20 জনের মেম্বারের জন্য আপনি আসলে পেইড ছাড়া পাবেন বলে মনে হয় না। 10 জন আচ্ছা পর্যন্ত আচ্ছা পাওয়া আচ্ছা। যায়, 10 জন পর্যন্ত অনেক টুলস আছে যারা হয়তো সাপোর্ট দেবে ফ্রিতে, কিন্তু 20 জন সমস্যা। আপনি একটু ওকে, ট্রায়াল দেখেন, ওখানে ঠিক অনেক আছে, থ্যাংক অনেক ইউ কিছু ভাই। করা যায়, হ্যাঁ অনেক কিছু হ্যাঁ করা হ্যাঁ যায় তো, শিওর বাট আমি। দেখে নিতে হবে আগে। হ্যাঁ হ্যাঁ মানে আপনার সাথে অ্যালাইন না করলে তো শিওর আপনি শিওর। ব্যবহার করবেন না। হ্যাঁ 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 ওকে, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ইউ ওকে, আর হুম, থ্যাংক ওয়েলকাম। ইউ ভাই। রায়হান ভাই প্লিজ। ভাই আপনি যে ড্রয়িং এর জন্য যেটা যে ইয়েটা ইউজ করেন সাইটটা, এটা একটু লাগবে এটা তো। আমি অনেক এটা কি টুলস ফ্রি? ইউজ করি তো। আমি এখন যেটা আপনাদের এই প্রজেক্টের জন্য করছি সেটা হচ্ছে এক্সক্যালিডোরা। এক্সক্যালিডোরা ফ্রি, ওর প্রচুর লাইব্রেরি আছে, বাট এক্সক্যালিডোরাতে আমি আসলে খুব বেশি মজা পাইনি। এটা স্মুথ সিম্পলের উপর ভালো কাজ করে, বাট এর থেকে যদি আপনি প্রফেশনাল ডায়াগ্রাম তৈরি করতে চান তাহলে আপনার ওটা কি ড্র ডট আইও বেটার। ডায়াগ্রাম ওইটাই বেটার, অনেক বেটার। অ্যাকচুয়ালি জাস্ট ড্রয়িং এর জন্য আর কি। হ্যাঁ, ড্রয়িং এর এটা জন্য খুব এটা ভালো খুব লাগছে বেটার। এটা খুব ইউআইটা। সিম্পল বা বেটার এটা ড্রয়িং এর জন্য। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ইউ আর ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।